আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব ভেক্টর এর পর্ব 3 এটা নিয়ে। এবং আজকের পর্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্ব থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে নদী নৌকা, আপেক্ষিক বেগ, লব্ধি, এই টাইপটা। তো চলো আমরা একটা একটা করে দেখা শুরু করি, একদমই কথাবার্তা না বাড়িয়ে। তো শুরুতেই আমরা দেখব হচ্ছে ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্রটা কি ছিল, যে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু যদি তিনটা ভেক্টরকে প্রকাশ করে, ফর এক্সাম্পল আমরা নিয়ে নিলাম যে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু। সো এবি একটা বাহু ধরলাম, এবি বাহু, বিসি বাহু আর এই এসি বাহু, এই তিনটা বাহু দ্বারা এক একটা ভেক্টর বোঝাইছে। ফর এক্সাম্পল এই বিসি বাহু দ্বারা আমাদের যে ভেক্টরটা বোঝাইছে সেটা আমরা নাম দিলাম হচ্ছে, সাপোজ বিসি বাহুর ভেক্টর নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। আর এই যে সি এ এই ভেক্টরটার আমরা নাম দিলাম হচ্ছে, সাপোজ এই ভেক্টর নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, তার মানে এরকম আমরা বোঝাইলাম যে এইটা আসলে এই বাহুটা একটা ভেক্টর বোঝাচ্ছে, এই বাহুটা একটা কি বোঝাচ্ছে, একটা ভেক্টরকে প্রকাশ করছে। সেম একইভাবে এখান থেকে সি থেকে এ এটা একটা ভেক্টরকে প্রকাশ করছে, যার নাম হচ্ছে কিউ ভেক্টর। একইভাবে যদি এই এ বিও একটা ভেক্টরকে প্রকাশ করে, তাহলে এই দেখো, যদি এ বিও একটা ভেক্টরকে প্রকাশ করে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো ত্রিভুজ সূত্র অনুযায়ী, যদি এটা পি বা ভেক্টর হয়, এটা কিউ ভেক্টর হয়, এবং যদি এটা আর ভেক্টর হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এখান থেকে ত্রিভুজ সূত্রের মধ্যে লেখা যাবে হচ্ছে, দেখো এই যে তিনটা বাহু দ্বারা তিনটা ভেক্টর বোঝালো, তার মধ্যে দুইটা সন্নিহিত বাহু যারা একই ক্রমীয় দিকে সূচিত, অর্থাৎ যে যদি দুইটা ভেক্টর একই ক্রমেও দিকে সূচিত হয়, যেমন তুমি খেয়াল করে দেখো, এই যে হচ্ছে আমাদের এখানকার পি ভেক্টরটা এদিকে আছে আর কিউ ভেক্টরটা এদিকে আছে, তার মানে তারা একই ক্রমে, একই ক্রমে এবং একই দিকে আছে। খেয়াল করে দেখো যে একই দিকে এবং ক্রমে এরা সূচিত। সো যেহেতু এই দুইটা ভেক্টর দ্বারা পি এবং কিউ, এই দুইটা ভেক্টর দ্বারা একটা ত্রিভুজের দুইটা বাহু একই ক্রমেও দিকে সূচিত হয়েছে, মানে প্রকাশ করা আছে, তাহলে ওই দুইটার যোগফল হবে, যারা একই দিকে আছে, তাদের যোগফল হবে ত্রিভুজের অন্য বাহুটা। ত্রিভুজের অন্য বাহুটা কি আছে, মানে এখানে আর বাহুটা আছে, তাহলে এটা যোগফল হবে ত্রিভুজের অন্য বাহুটার সমান। তবে অন্য বাহুটাকে থাকতে হবে বিপরীত ক্রমে। কিন্তু খেয়াল করে দেখো, এরা যেই ক্রমে আছে, এখানে এরা এই ক্রমে আছে, এটাও এই ক্রমে আছে, এবং এটাও তো একই ক্রমেই আছে। সো বিপরীত ক্রমে নাই। যদি এরকম থাকতো, ঠিক আছে, যদি এরকম থাকতো তাহলে বিপরীত ক্রম হইতো, কারণ এরা দুজন এইদিকে, একটা এইদিকে একটা এইদিকে, আর এটা দেখো বিপরীত ক্রমে, তাই না? সো তাহলে হইতো, কিন্তু বিপরীত ক্রমে নাই। যদি এরকম বিপরীত ক্রমে না থাকে, তাহলে আমাদের সেক্ষেত্রে কী করতে হবে? বিপরীত ক্রমে না থাকলে আমাদের বিপরীত ক্রমে বানায় নিতে হবে। তাহলে আমি এই দুইটার যোগফল সমান এটা লিখতে পারতাম যদি এটা বিপরীত ক্রমে থাকতো। বিপরীত ক্রমে নাই, সো বিপরীত ক্রমে নেওয়ার জন্য আমরা কী করবো? সামনে একটা মাইনাস দিব। তাহলে সামনে একটা মাইনাস দিলে কি হয়ে যাবে? এটা আমাদের বিপরীত ক্রমে হয়ে যাবে। আমরা কিন্তু এই সেম জিনিসটা অন্যভাবেও লিখতে পারতাম। যেমন দেখো, তুমি বলতে পারো যে ভাই, এই যে আর এবং পি এরাও তো একই ক্রমে আসে, দেখেন এই যে আসলো, এই যে আসলো একই ক্রমে, তাহলে আমি আর পি এর যোগফল কি লিখতে পারবো? সো আর যোগ পি এই যোগফল লিখতে পারবো কি? ত্রিভুজের অন্য বাহুটার সমান। অন্য বাহু কি আছে? কিউ আছে। কিউটা কি বিপরীত ক্রমে নাকি একই ক্রমে? চেক করবো আমরা। দেখো আর পি, এবং খেয়াল করো কিউ একই ক্রমে আছে। একই ক্রমে থাকলে তো হবে না, বিপরীত ক্রমে দরকার। যদি বিপরীত ক্রমে দরকার, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দিব। তুমি খেয়াল করে দেখো, দুইটা আসলে একই লাইন। এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, এটাও সেম আর প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 দিয়ে সব কিছু এক পাশে নিয়ে আসো, একই লাইন পাবা। সো ত্রিভুজের এই সূত্রটা আমাদের কাজে লাগে, আমাদের এমসিকিউতে কাজে লাগে, এবং মাঝে মাঝে আমাদের কিন্তু সিকিউ এর মধ্যেও কাজে লাগতে পারে, ছোটো ছোটো করে কাজে লাগতে পারে। একই জিনিস, তো ত্রিভুজ সূত্র থেকে তুমি এভাবে লিখতে পারবা। মনে রাখবা, যারা একই ক্রমীয় দিকে আছে তাদের দুজনকে যোগ করে ত্রিভুজের অন্য বাহুটা সমান লিখবা। অন্য বাহু যদি বিপরীত ক্রমে থাকে তাহলে প্লাস দিয়ে লিখবা, কিন্তু অন্য বাহু যদি একই ক্রমেই থাকে তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস দিবা। শেষ। ওকে, সো আমাদের ত্রিভুজ সূত্র এখানে আমাদের কাজে লাগে। লব্ধির সূত্র আমরা জানি, তারপর লব্ধির সূত্র আমরা ছোটো করে দেখবো। লব্ধির বিশেষ করে সামান্তরিক সূত্রটা, যে যদি কখনো তুমি খেয়াল করো যে একটা সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে প্রকাশ করা হয়েছে, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, তাহলে তাদের লব্ধিটা কি হবে? তাহলে তাদের এই লব্ধি যেটা, তাদের এই যে লব্ধি, এই লব্ধিটা কত হবে? সো এটাই হচ্ছে আমাদের সেই লব্ধিটা। সো এই লব্ধিটা হবে হচ্ছে, দেখো লব্ধিটা আমরা লিখতে পারবো কীভাবে? প্রথম সূত্র লিখতে পারি আমরা, যে লব্ধি যদি আর হয়, লব্ধি ভেক্টরটা হবে হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর যোগ হচ্ছে কিউ ভেক্টর, হচ্ছে ভেক্টরের যোগ। আর যদি আমি কিন্তু মান দিয়ে লিখতে চাই, এরকম যদি থাকে, তাহলে মান আবার কীভাবে লিখবো? এই ভেক্টরের লব্ধির মান কীভাবে লিখবো? যে রুট ওভার কী লিখবো আমরা ভাবে, যে পি স্কোয়ার আমরা জানি ভাবে লিখতে হয়, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ হচ্ছে 2p কিউ সাথে হচ্ছে কজ আলফা। এবং সেক্ষেত্রে তুমি জানো
সেক্ষেত্রে তুমি জানো যে এই আলফাটা কি হয়, সেক্ষেত্রে আলফাটা কি হয় যে এদের মধ্যবর্তী কোণ পি আর কিউ যে ভেক্টর ছিল তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, হলুদটাই হচ্ছে আলফা। এটা তো ভেক্টর, লব্ধি ভেক্টর, পি প্লাস কিউ যোগ করলে আমি লব্ধি ভেক্টর পাবো, এদের মান হচ্ছে এটা। তাহলে এটার দিক কত হবে, এটার দিক কত হবে? সো এটার দিক হবে হচ্ছে ট্যান থিটা। সো ট্যান থিটা কীভাবে লিখবো একটু খেয়াল করো। ট্যান থিটাটা লিখবো হচ্ছে আমরা এভাবে দেখবো এই লব্ধিটা কার সাথে, এই লব্ধি ভেক্টরের দিকটা তুমি কার সাথে বের করতে চাও। সাপোজ আমি এই লব্ধি ভেক্টরের দিকটা বের করতে চাই হচ্ছে, আমি লব্ধি ভেক্টরের দিকটা বের করতে চাই হচ্ছে এই দেখো পি এর সাথে। যদি পি এর সাথে লব্ধি ভেক্টর দিক বের করতে চাই তো যার সাথে ভেক্টর সে নিচে একা বসবে, হ্যাঁ, আর বাকি জায়গায় বসবে হচ্ছে আমাদের কি যে কিউ, বাকি জায়গায় বসবে হচ্ছে আমাদের কিউ, আর উপরে বসবে হচ্ছে খেয়াল করো উপরে বসবে হচ্ছে সাইন আলফা, আর নিচে বসবে হচ্ছে কজ আলফা। ঠিক আছে, তো ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এই হচ্ছে আমাদের এখানে জিনিস। সো আর গেল হচ্ছে আমাদের ভেক্টর লব্ধির মান, হচ্ছে লব্ধির দিক। ওকে ফাইন, এটা আমরা নর্মালি জানি। সো এখান থেকে আমাদের বিশেষ কিছু কেস লিখতে পারি আমরা যে আলফার মান 0 হলে কি হবে, সেক্ষেত্রে কী হবে যে পি প্লাস কিউ হবে, বা মাইনাস হলে সেক্ষেত্রে কী হবে পি 180 ডিগ্রি হলে কী হবে সেক্ষেত্রে পি মাইনাস কী হবে। সো এগুলো আমরা স্পেশাল কেসগুলো জানি, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো না এখন, আমরা এমসিকিউতে সেগুলো দেখবো। আলফা নির্ণয় করার একটু ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সো এই যে এইখানকার এই কোণটুকু আলফা, ঠিক আছে, তবে সব সময় না। যদি কখনো এরকম তুমি খেয়াল করতা যে একটা ভেক্টর এদিকে আছে আর আরেকটা ভেক্টর এরকমভাবে আছে, তোমার মধ্যবর্তী কোণ এটা লেখা আছে হচ্ছে 30, তাহলে এখানে কি আলফার মানটা 30 হবে? উত্তর হচ্ছে না। দেখো আলফাটা বের করার সময় একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে একটা এদিকে আছে, যে সাপোজ একটা ভেক্টর ওইদিকে আছে, দুইটা ভেক্টরের পাদবিন্দু যদি একই জায়গায় থাকে, যেমন তুমি এখানে খেয়াল করো এই ভেক্টরটার পাদবিন্দু এখানে, আবার এই ভেক্টরটার পাদবিন্দু এখানে, তাহলে ভেক্টরগুলোর পাদবিন্দু একই জায়গায় থাকলে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণটা আলফা লেখা যায়। কিন্তু এখানে কি দেখো একটা ভেক্টরের পাদবিন্দু আর আরেকটা ভেক্টরের তীর চিহ্ন কিন্তু এইদিকে, তাহলে মানে এখানে শীর্ষবিন্দু, তাহলে সেক্ষেত্রে করা যাবে না। সেক্ষেত্রে আমরা কী করবো, ওই ভেক্টরটাকে আমরা কী করবো পিছনে এরকম বর্ধিত করে দেবো, পিছনে এরকম বর্ধিত করে দেবো। তাহলে সেক্ষেত্রে জিনিসটা কী হলো খেয়াল করো, এই যে এরকম। আর এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে আমাদের পি, আর এই ভেক্টরটা সাপোজ ছিল আমাদের কি কিউ। সো এটা হবে তখন আমাদের মধ্যবর্তী কোণ, এই সবুজটা হবে আমাদের মধ্যবর্তী কোণ। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে আমাদের এইটুকু হবে 150, তার মানে এই অঙ্কে আলফার মানটা কত হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা, যদি কখনো এরকম থাকে, যদি দুইটা পাদবিন্দু একই জায়গায় থাকে তাহলে মধ্যবর্তী কোণ হবে সেটাই, দুইটা শীর্ষবিন্দু যদি এক জায়গায় থাকে তাহলেও হবে মধ্যবর্তী কোণ সেটাই। কিন্তু যদি এরকম হয় যে একটা তীর চিহ্ন ওদিকে আর একটা তীর চিহ্ন বিপরীত দিকে, তার মানে সেক্ষেত্রে কিন্তু মধ্যবর্তী কোণ আর মাঝখানটা হবে না, কারণ দুইটা পাদবিন্দু এক জায়গায় করতে হবে। তো এটা আমরা কী করছি, এই যে এখানে আমরা পিছনের দিকে জিনিসটাকে বর্ধিত করে দিছি, হ্যাঁ, এই যে পিছনের দিকে বর্ধিত করে দেওয়ার কারণ কী হয়েছে, পিছনের দিকে বর্ধিত করে দেওয়ার কারণে আমরা কী পাইছি যে নিচের এইটুকু হচ্ছে আমাদের সেই এখন অ্যাঙ্গেল, ঠিক আছে, কারণ দুইটা পাদবিন্দু এখন এক জায়গায় হয়েছে। সো এই ছোট্ট জিনিসটা মাথায় রাখবার, এখান থেকে লব্ধির এই বিশেষ সূত্রটাই মাথায় রাখি আমরা। হচ্ছে স্পেশাল যে কিছু কেস ছিল যে আলফা সমান 0 হলে কত হবে, সব তোমরা জানো, আলফা 0 হলে বসাতে পারবো, আলফা 180 হলে সেটা বসাতে পারবা, সেটা আমরা জানি। ফাইন, সেখান থেকে আমরা লব্ধির এই এতটুকু ছোট্ট এতটুকু কথাই মনে রাখবো সামান্তরিকের এই সূত্র থেকে, যে লব্ধির মান এটা হচ্ছে আমাদের কি লব্ধির মান, এবং সেটা হচ্ছে আমাদের নিচেটা হচ্ছে আমাদের কি যে লব্ধির দিক, এটা হচ্ছে আমাদের লব্ধির দিক। আরেকটা ছোটো কথা একটু এখান থেকে লিখে রাখি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। যদি কখনো তুমি এরকম পাও যে কোথাও এরকম পাচ্ছ তুমি যে আর ভেক্টর সমান সমান তুমি দেখতে পাচ্ছ এরকম যে পি মাইনাস কিউ, হ্যাঁ, এরকম যদি কখনো পাও, সো পি মাইনাস কিউ মানে বেসিক্যালি কি, আমি জিনিসটা এইভাবে লিখতে পারি আর ইকুয়াল টু ভেক্টর পি আর প্লাস দিয়ে লিখতে পারি আমি কি মাইনাস কিউ। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লব্ধির মানটা কি লিখবো, যে লব্ধির মান, সো লব্ধির মান হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার কি লিখতে পারি আমরা এখানে যে পি স্কোয়ার, এখানে মাইনাস কিউ স্কোয়ার মানে তো সেই কিউ স্কোয়ারই আসবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর মাইনাস 2p কিউ কজ আলফা। তুমি সরাসরি এভাবে লিখতে পারো, অথবা এই লাইনটাকে আমরা আরেকটাভাবে লিখতে পারি, অথবা তোমার পরবর্তীতে কাজে লাগতে পারে, একটু শিখে রাখতেছি আমরা, অথবা আর ইকুয়াল টু এটাও লিখতে পারবো আমরা যে হচ্ছে যে পি স্কোয়ার যোগ হচ্ছে কিউ স্কোয়ার যোগ হচ্ছে 2p কিউ আর কস সাথে কী হবে 180 মাইনাস আলফা, ঠিক আছে। সো এই 180 মাইনাস আলফা, সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। সো এই যে আমরা দুটো জিনিস বুঝে গেলাম, একটু মাথায় রেখো, আমাদের এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে, সামনে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। সো লব্ধির ব্যাপারটা আমি এখান থেকে বুঝেছি যে প্লাস থাকলে কীভাবে লিখতে হয় ভেক্টর আকারে, প্লাস থাকলে কীভাবে লিখতে হয় ভেক্টর আকারে, মাইনাস থাকলেও কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখেছি। এবার আমরা ভেক্টর বিভাজন একটু দেখবো, লম্ব উপাংশ আমাদের প্রয়োজন হবে। সাপোজ তোমার একটা ভেক্টর এরকম দেওয়া আছে এবং বললো এই ভেক্টরটার মান হচ্ছে, হ্যাঁ, এই ভেক্টরটার মান হচ্ছে বললো কি পি, এটা না বললো যে আর, এই ভেক্টরটার মান হচ্ছে আর, এবং সেটা এটার সাথে কোণ করে আছে মনে করো যে আলফা কোণ করে আছে, হ্যাঁ।
সো এখন এই দেখো আমরা এমনভাবে ভাগ করছি এই আটটাকে ভেক্টরকে বিভাজন করছি আমরা, খেয়াল করো হলুদ দুইটা হচ্ছে বিভাজন, একটা আনুভূমিকভাবে আছে একটা উলম্বভাবে আছে। সো আনুভূমিক এবং উলম্ব এই দুইভাবে আছে। সো এটাকেই বলছি আমরা কি দেখো লম্ব উপাংশ, এমনভাবে ভাগ করছি যার আনুভূমিক এবং উলম্ব পরস্পর লম্বভাবে আছে। সেরকম লম্ব উপাংশ বের করার ক্ষেত্রে তুমি খুব সহজে মনে রাখতে পারো যে সাপোজ এই এক্স অক্ষ বরাবর যেটা আমাদের আছে, হ্যাঁ সেটাকে আমি লিখবো কীভাবে, যে এক্স ইকুয়াল টু, তাহলে কী লিখবো আমি, যে এক্স অক্ষ বরাবর যেটা আছে আমি কী লিখবো, মূল ভেক্টর যেটা আছে সেটা আমি লিখবো, আর এখানে যার সাথে কোণ তার দিকে কজ আসে তাহলে মধ্যবর্তী কোণের কজ নিব। সো এক্স ইকুয়াল টু আর কজ আলফা। আর ওয়াই অক্ষ বরাবর যেটা আছে তুমি সরাসরি লিখতে পারবা, যেহেতু এটা লম্ব উপাংশ যার সাথে কজ আলফা থাকে ঠিক তার লম্ব দিকে থাকে হচ্ছে সাইন আলফা। তাহলে জিনিসটা আমাদের হবে হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা, ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা। সো একটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু আর কজ আলফা, এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের কি, যে ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা, সো কজ আলফা সাইন আলফা। যদি এরকম হতো যে কোনটা উপরেরটার সাথে আছে, হ্যাঁ যদি এমন জিনিসটা হতো, হ্যাঁ এমন জিনিসটা হতো তাহলে তুমি কীভাবে লিখতে আসে, আমি আরেকবার একটু করে দেখাচ্ছি। সো মনে করো জিনিসটা এভাবে আছে, এবার মনে করো এটাই হচ্ছে তোমার সেই আর, কিন্তু এই কোনটা আছে উপরেরটার সাথে, তো সেক্ষেত্রে তুমি মনে রাখবা যার সাথে কোন তার দিকে কজ হবে, সহজ কথা। তাহলে এই বরাবর ওয়াই সমান সমান কী হবে, আর কজ আলফা, তো তার সাথে কোন তার দিকে কজ আসবে, সহজ হিসাব, আর ঠিক তার লম্ব দিকে কী আসবে, সাইন আসবে, তাহলে লিখবো কি আর সাইন আলফা। সো এই দুটো তুমি যেটা খুব দ্রুত লিখতে পারো এই জন্য কিন্তু আমি একটু প্র্যাকটিস করে রাখলাম লম্ব উপাংশ। আর এমনিতে তুমি যদি যে কোনো দিক উপাংশ বের করতে চাও, মনে করো একটা ভেক্টর দেওয়া আছে এখানে আর, তোমাকে বললো কি যে এই যে এইটার মান কত, সো তোমাকে বললো এ ভেক্টর, এটা এ, সো এ সমান সমান কী লেখা যাবে, সো তোমাকে অবশ্যই তুমি এখানকার কোনটা জানো, সাপোজ এখানে কোনটা হচ্ছে মনে করো যে হচ্ছে কথার কথা হচ্ছে 27 ডিগ্রি, হ্যাঁ কোনটা 27 ডিগ্রি, তাহলে এটা 27 ডিগ্রি হয় তাহলে এই বরাবরের মানটা কত হবে, এ কত হবে, আর কস 27, সহজ কথা। কোন জানা থাকলে যেই কোন তার কস শেষ। মনে করো 27 ডিগ্রি এবং এটা মনে করো কথার কথা প্রশ্নে বলে দিছে এটা হচ্ছে কথার কথা যে হচ্ছে এটা হচ্ছে 35 ডিগ্রি, তোমাকে প্রশ্নে সাপোজ বলে দিচ্ছে, তোমাকে বলছে এই বরাবরের মান কত, সাপোজ নাম দিলাম এটা বি, তাহলে কী করবা, আবারও সেম মূল ভেক্টরটা নিবা, তার কজ নিবা এবং ওইটার সাথে যত কোণ আছে সেটা নিবা, এমন না এবার কজ সাইন, কোণ জানা থাকলে যার কোণ তার কজ নিবা। মনে করো এটা আমাদের আর আছে, এই কোণটা 35 ডিগ্রি জানি, তাহলে কী লিখবো, আর কস 35 ডিগ্রি, সহজ হিসাব, শেষ, আর কোনো কাহিনী নেই। তার মানে এই সরাসরি লেখার সিস্টেমটা কি, যে আমরা কী লিখবো এখানে, মূল ভেক্টর কস ইন্টু থিটা, শেষ, মূল ভেক্টর কস থিটা, থিটা খালি বের করে নিতে হবে। থিটা মানে কি, ওই যে মূল ভেক্টর যেটা ছিল আর যেদিকে আমি বের করতে চাচ্ছি সেই দিকের মধ্যবর্তী কোণ। সো থিটাটা জানা থাকলে খালি কস দিয়েই করা যাবে, ঠিক আছে। তুমি যদি এখানকার কোনটা জানতা, এটা আলফা আর এটা মনে করো হচ্ছে কত, এটা মনে করো হচ্ছে সাপোজ থিটা, এই কোণ যেহেতু থিটা আমি যদি জানতাম ভ্যালুটা, তাহলে এটাও লিখতে পারতাম যে আর কস থিটা, এমন লিখলেও হয়তো, হিসাব করলে আসলে আলটিমেটলি দেখতাম ওই একই জিনিস আসতো আর কি, থিটার ভ্যালুটা যত হবে সেটা বসাইলে। সো তুমি লম্ব থাকলে সরাসরি লিখতে পারবে, একটা কজ হলে একটা সাইন, তবে এটা সবসময় না, এটা যে কোনো দিক উপাংশ লেখা যায় না, যে কোনো দিক উপাংশের সময় তুমি মেইন সূত্র দিয়ে কাজ করবা। তাহলে উপাংশ তাহলে মেইন সূত্রটা কী দাঁড়ালো, আমি একটু বাংলা লিখে দিচ্ছি। উপাংশ সমান তাহলে কী হবে, যে মূল ভেক্টরটা নিতে হবে, ঠিক আছে, মূল ভেক্টরটা নিতে হবে আর মধ্যবর্তী কোণের কস নিতে হবে, মূল ভেক্টর কস নিতে হবে, মূল ভেক্টর নিতে হবে, কস নিতে হবে, আর কি নিতে হবে, যে হচ্ছে মধ্যবর্তী কোণ মানে থিটা নিতে হবে, শেষ। থিটাটা কত, এই যে মূল ভেক্টরের সাথে যেদিকে বের করতে যাচ্ছি সেই দিকের কোণ, সহজ জিনিস। তাহলে হচ্ছে তোমার উপাংশ বের করার সূত্র, একদম সহজ, এটা যদি মনে রাখো। আমরা স্পেশাল একটা কেস শিখে রাখবো লন রোলারের, এটা আমাদের পরীক্ষাতে প্রায় মাঝে মাঝে কিন্তু আমাদের আসে এবং এটা কিন্তু ক্ষতে বেশি আসে, এমসিকিউতে আসে, রিটেনেও আসে, সব জায়গায় কিন্তু আসতে পারে। সো লন রোলার, সো আমরা যদি একটা কাজ করি, লন রোলারকে আমরা ঠেলার ক্ষেত্রে কী ঘটনা ঘটবে, সো মনে করো এই হচ্ছে একটা লন রোলার, এটাকে আমরা বল প্রয়োগ করছি বা হচ্ছে ঠেলতেছি। সো ঠেলতেছি মানে কীরকম, এই যে আমি বল প্রয়োগ করা মানে কি, যখন আমরা ঠেলি তখন ঠেলে সামনে নিয়ে যায়, তখন বলটা কোন দিকে প্রয়োগ হয়, বলটা কিন্তু বেসিক্যালি এরকম নিচের দিকে প্রয়োগ হয়। সো বলটা কিন্তু এরকম নিচের দিকে প্রয়োগ হয়, ঠিক আছে। সো বলটা যদি নিচের দিকে প্রয়োগ হচ্ছে তাহলে আমি এদিকে বল প্রয়োগ করছি, তাহলে বলের মানটা হচ্ছে আমাদের এদিকে এফ, আর রোলারটা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে কোন দিকে, রোলার কিন্তু এগিয়ে যাচ্ছে কোন দিকে, সামনে, মাটি বরাবর কি উপরের দিকে চলে যাচ্ছে, তাই না, সে কিন্তু মাটি বরাবর উপরের দিকে কিন্তু চলে যাচ্ছে। সো এই যে এই মাটি বরাবর যে উপরের দিকে চলে গেল সেটা আনুভূমিক দিক। আর একইভাবে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে কি, যে আমি এটাকে দুটো উপাংশে ভাগ করবো, তো এটাকে দুটো উপাংশে ভাগ করবো। সো খেয়াল করো, একটা হচ্ছে এই এফের একটা, এটা হচ্ছে কি আনুভূমিক দিক, আর এটা হচ্ছে আমাদের কি, যে এফের, সো আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি।
একটা আনুভূমিক দিক, একটা হচ্ছে উলম্ব দিক। আমি এই ভেক্টরটাকে যদি সেম একইভাবে ভাগ করতে কী হবে, তুমি এভাবে বল প্রয়োগ করছো, তুমি এদিকে বল দিচ্ছ, এটাকে এভাবে ঠেলার জন্য এভাবে বল দিচ্ছ, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছ, তখন কি ঘটনা ঘটছে, এদিকে বল প্রয়োগ করছো। আর সাপোজ আনুভূমিকের সাথে কোনটা হচ্ছে আলফা সেটা দেওয়া আছে, তবে অবশ্যই এই ক্ষেত্রে মাথায় রাখবা লন ডলারের ক্ষেত্রে আমরা যে সূত্র প্রমাণ করছি সেখানের আলফাটা অবশ্যই আনুভূমিকের সাথে। প্রশ্নে যদি কখনো উলম্বের সাথে দিয়ে দেয় তাহলে তোমাকে হিসাব করে এটাই নিতে হবে, এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি নিতে হবে তখন। সো 90 থেকে বাদ দিয়ে তুমি অবশ্যই সেটা নিবা। সো মাথায় রেখো কোনটা কার সাথে, আনুভূমিকের সাথে। তাহলে এবার যদি আলফা যদি কোনটা হয়, এই মূল ভেক্টরটা এফ হয়, একটু আগে আমরা শিখছি যার সাথে কোন তার দিকে বলের মানটা কত হয়, তার দিকে বলের মানটা হয় এফ কজ আলফা। আর ঠিক তার লম্ব হবে কি হয়, ঠিক তার লম্ব হবে হয় হচ্ছে এফ সাইন আলফা। বা আলফা না লিখে আমি থিটা লিখতে পারি, কারণ বই খাতাগুলোতে থিটা লেখা, তো তোমার কাছে দুই রকম মনে হবে না। সো আমি এভাবেই লিখে দিচ্ছি, কোনো প্যারা নাই, তুমি আলফা লিখতেই পারো, কোনো প্যারা নাই। সো যদি থিটা হয় তাহলে থিটা হয় তাহলে এফ কস থিটা, আর নিচে দিয়ে কী হবে, এফ সাইন থিটা হয়ে গেল। এবার আমরা একটা জিনিস জানি যে এই যে কোনো বস্তুরই ওজন আসলে, ওজন কোন দিকে কাজ করে, ওজন আসলে খাড়া নিচের দিকে কাজ করে। সো ওজন কাজ করে হচ্ছে নিচের দিকে। সো আমরা এখান থেকে কি লিখতে পারবো, ওজন কাজ করে হচ্ছে নিচের দিকে, ওজন কাজ করে হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো, যে নিচের দিকে হচ্ছে আমাদের ওজন কাজ করে। তাহলে এখন তুমি দেখো এটার আপাত ওজন কত হচ্ছে, প্রকৃত ওজন তো এই বস্তুটার এমজি, কিন্তু আপাত ওজন কত হচ্ছে, আপাত ওজন তুমি একটু খেয়াল করে দেখবা আপাত ওজনটা বেড়ে গেছে। সো আপাত ওজন হবে হচ্ছে এখানে দেখো, আপাত ওজনকে আমরা আর দিয়ে লিখি। সো আর ইকুয়াল টু কী হচ্ছে খেয়াল করো, নিচে একটা ওজনের সাথে নিচে আরেকটা বল আছে এফ সাইন থিটা। হ্যাঁ, ওজনের সাথে আমাদের এখানে কী আছে, একটা আলাদা বল দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা আলাদা তুমি বল দেখতে পাচ্ছ এফ সাইন থিটা, ঠিক আছে, এই যে এফ সাইন থিটা। সো নিচের দিকে আমি একটা বল পাচ্ছি উপাংশের জন্য। তাহলে আপাত ওজনটা কী হবে, এমজি তো আগে ছিলই, তার সাথে আরও একটা বল অ্যাড হচ্ছে নিচের দিকে, দুইটা একই দিকে, তাহলে যোগ হবে। তাহলে আপাত ওজন কিন্তু এখানে বেড়ে গেছে। সো এই কথাটা মাথায় রাখতে হবে যে লন ডলারকে যখন আমরা ঠেলি তখন আপাত ওজন কী হয়, বৃদ্ধি পায়, আপাত ওজন কী হয়, বৃদ্ধি পায়। আর এখানে আমরা আরও দুটো পয়েন্ট মনে রাখবো, সেটা হচ্ছে যে সামনের দিকে অগ্রসর হয় কত বলের জন্য। তো সেটা তুমি মনে রাখবা যে সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হয় হচ্ছে কত বলের জন্য, লেখাই আছে দেখো এফ কস থিটা। সামনের দিকে অগ্রসর হয় হচ্ছে এফ কস থিটা এই বলের জন্য। সামনের দিকে অগ্রসর হয় এফ কস থিটার জন্য, আর আপাত ওজনটা হয় আর ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা। দ্যাটস ইট, ঠিক আছে। আর ওজন কতটুকু বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে ওজন বৃদ্ধি পায়। সো আমি একটা কথা লিখে রাখছি এখানে, সুতরাং এখানে আমাদের ওজনটা তো বৃদ্ধি পায়। সো ওজন আমাদের এখানে বৃদ্ধি পায় কত, ওজন আমাদের এখানে বৃদ্ধি পায় হচ্ছে, ওজন আমাদের বৃদ্ধি পায় হচ্ছে কত, যে এফ সাইন থিটা। সো আমাদের ওজন বৃদ্ধি পায় হচ্ছে এফ সাইন থিটা, ওজন আমাদের বৃদ্ধি পায় হচ্ছে এফ সাইন থিটা, এতটুকু তো বৃদ্ধি পায়, যেটুকু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জন্য আমরা বলি লন ডলারটা ঠেলাটা কষ্টকর, কারণ ওজন তো বৃদ্ধি পায় এখানে, শেষ। আর যখন তুমি সেম এই কাজটা করবা, কিন্তু কিসের জন্য, যখন হচ্ছে টানতেছো, টানার ক্ষেত্রে কী হবে জিনিসটা একটু খেয়াল করে দেখো। তুমি যখন বল প্রয়োগ করে একটা জিনিসকে টানো, টেনে নিয়ে যাও, তখন জিনিসটা ধরনের এরকম হয় সিনারিও, তাই না, যে তুমি একটা বস্তুকে টেনে নিয়ে যেতেছো, তাহলে বলটা উপরের দিকে প্রয়োগ হয়। সো বলটা প্রয়োগ হচ্ছে উপরের দিকে, তাহলে সেম একইভাবে তুমি কিন্তু এখান থেকে এটাকে দুটো উপাংশে ভাগ করে ফেলতে পারো। এই হচ্ছে একটা আনুভূমিক উপাংশ, আর মনে করো আর এটা হচ্ছে আমাদের কি, এ দেখো আমাদের এখানে কি উলম্ব উপাংশ। সেম একইভাবে তুমি লিখে ফেলতে পারো। যদি এটা এফ হয়, আর কোনটা বলছিলাম অবশ্যই আনুভূমিকের সাথে হয়, এটা যদি এফ হয় তাহলে আনুভূমিক দিকে এটা হবে হচ্ছে এফ কস থিটা, আর ঠিক আমাদের কি এই উলম্ব দিকেটা হবে কি আমাদের এখানে, যে এফ সাইন থিটা, এফ কস থিটা আর হচ্ছে এফ সাইন থিটা, এফ কস থিটা এফ হচ্ছে সাইন থিটা। আর নিচের দিকে আমাদের, নিচের দিকে কিন্তু ওজন আগে থেকেই কাজ করছিল, তাই না। আমি নিচের দিকে একটা দিয়ে রাখতেছি, ওজন তো আমাদের নিচে কাজ করতেছিল, এমনিতেই ওজন তো নিচের দিকে কাজ করে সবসময়, তাই না। নিচের দিকে ওজন কাজ করছিল। তাহলে এবারে তুমি চিত্রে কী খেয়াল করতে পারছো, যে আপাত ওজনটা কত হবে, এক্ষেত্রে আপাত ওজনটা কত, হ্যাঁ এক্ষেত্রে আমাদের আপাত ওজনটা হবে হচ্ছে, তুমি একটু খেয়াল করে দেখো, আপাত ওজন আগের মতো লিখছি আমরা, আর সমান কী লিখবো আমরা এখানে, এমজি তো আগে ওজন ছিলই, কিন্তু এখন এমজির বিপরীত দিকে আরেকটা মান আছে, বিপরীত দিকে থাকলে বিয়োগ করতে হয়। সো এক্ষেত্রে আমরা মনে রাখবো কী হবে, এমজি মাইনাস এফ সাইন থিটা। তার মানে তুমি দেখো ওজন থেকে কিছু একটা হ্রাস পাচ্ছে, কিছু একটা বিয়োগ হচ্ছে আসলে, হ্যাঁ। সো ওজন থেকে কোনো একটা কিছু আসলে বিয়োগ চলে যাচ্ছে। সো আপাত ওজন কী হবে, এমজি মাইনাস এফ সাইন থিটা। সো আপাত ওজন কী হবে এখানে, আর ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন থিটা। সো ওজন হ্রাস পাচ্ছে। সো ওজন কতটুকু হ্রাস পাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ওজন হ্রাস পাচ্ছে। তো ওজন এখানে হ্রাস পায়, সো ওজন এখানে হ্রাস পায়। সো ওজন কতটুকু হ্রাস পায়, সো ওজন এখানে আমাদের হ্রাস পায় হচ্ছে এফ সাইন থিটা, ওজন আসলে হ্রাস পায় হচ্ছে এফ সাইন থিটা, শেষ। আর এক্ষেত্রে সামনে অগ্রসর হচ্ছে কত বলের জন্য, এবং এটাও কিন্তু সেম, খেয়াল করে দেখো যে সামনে অগ্রসর,
যে সামনে কিন্তু একই বলের জন্য অগ্রসর হচ্ছে, সামনে অগ্রসর ইকুয়াল টু কত দেখো এফ কস থিটা। সো সামনে অগ্রসর হচ্ছে কি সেই এফ কস থিটার জন্যই অগ্রসর হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি সুন্দরভাবে যেখানে ওজন হ্রাস পায় এবং ঠেলার ক্ষেত্রে ওজন বৃদ্ধি পাচ্ছে আসলে, সো সেক্ষেত্রে ওজন এখানে বেড়ে গেলে আমার কষ্ট, সো এক্ষেত্রে টানাটা কষ্টকর, এই ঠেলাটা কষ্টকর এবং টানাটা সহজ কারণ ওজন হ্রাস পায় টানার ক্ষেত্রে। আর যে তিনটা কথা বলছি সুন্দর করে মনে রাখবা, এমসিকিউতে কাজে এবং থিটা মাস্ট মনে রাখতে হবে। থিটা কার সাথে? আনুভূমিকের সাথে। আমি লিখে দিচ্ছি যেখানে থিটা অবশ্যই কি আনুভূমিকের সাথে, সে কথাটা নোট করে নাও নাহলে মনে থাকবে না। সো থিটা আনুভূমিকের সাথে, থিটা অবশ্যই কার সাথে? থিটা হচ্ছে আনুভূমিকের সাথে, ঠিক আছে, থিটা হচ্ছে আনুভূমিকের সাথে। সো দ্যাটস ইট, আমরা আশা করি এখানে মনে রাখতে পারবো। এবার আমরা স্পেশালি শুরু করছি আমাদের নদী নৌকা। সো নদী নৌকার এই অংশ থেকে আমাদের এখান থেকে কীরকম প্রশ্নগুলো হতে পারে, তিনটা কেজ আমরা শিখে ফেলবো। সো নদী নৌকার মধ্যে কী কী অংশ তোমাকে শিখতে হবে আমরা শিখবো। এখানে হচ্ছে আমাদের তিনটা কেস বা দুইটা কেস। যদি আমরা নৌকা নিয়ে নদীতে একদম সোজাসুজি পৌঁছাতে চাই তাহলে কি করব? যদি আমি সোজাসুজি না পৌঁছে আমি দ্রুততম সময়ে অর্থাৎ হচ্ছে খুব কম সময়ে আমি ওই পারে যেতে চাই, সময় কম লাগুক, ন্যূনতম সময়ে পৌঁছাতে চাই, তাহলে কোন দিকে রওনা দিব? এই ধরনের জিনিসগুলো তোমার এক নম্বর শিখতে হবে। নদী পার হতে কত সময় লাগে এটা আমাদের জানতে হবে। পাশাপাশি আমাদের আরও জানতে হবে এই যে নদী পার হয়ে আমি ওই পাশে গেলাম, সো আমি কি একদম ঠিক ওই বিন্দুতে পৌঁছালাম নাকি সাইডে কিছু সরে গেলাম, সেই পার্শ্ব সরণটা কত আমাদের আরও জানতে হবে। আমি যে নদীতে পার হচ্ছি তাহলে আমার আসলে প্রকৃতপক্ষে আমার সরণ কত হচ্ছে, সেই সরণটা কত। সো এরকম কয়েকটা জিনিস জানতে হবে মেনলি। তাহলে কি কত কোণে রওনা দিব সেই জিনিসটা আমাদের বিভিন্ন কেজে শিখতে হবে। কত কোণে রওনা দিতে হয়, কত সময় লাগে, নৌকা আসলেই কত বেগে ওই পাশে পৌঁছায়, লব্ধিবেগ কত, সরণ কত, পার্শ্ব সরণ কত, এরকম 3 থেকে 4-5টা জিনিস আমাদের শিখতে হবে। তাহলে তোমার এখান থেকে ঘটনা খুবই সহজ। সো নদী নৌকার এই জায়গা থেকে আমরা প্রথমে চলে যাচ্ছে হচ্ছে প্রথম টাইপে, স্রোতের বিপরীত দিকে রওনা। এখন তোমার মনে হবে স্রোতের বিপরীত দিকে রওনা, সো কখন আমি স্রোতের বিপরীত দিকে রওনা দিব? আমরা নদীটা নিয়ে ফেলি, সাপোজ এই হচ্ছে আমাদের নদীর একটা পাড় এবং এটা হচ্ছে নদীর আমাদের আরও একটা পাড়, ঠিক আছে। তোমার উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গা থেকে তুমি এই মাথা থেকে নদীটা পার হয়ে ঠিক ওই মাথায় যাইতে চাও। তোমার উদ্দেশ্য হচ্ছে কি এখানকার এ বিন্দু থেকে বিতে পৌঁছানো। তুমি যদি এ থেকে বিতে পৌঁছাতে চাও তো সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি সোজাসুজি পৌঁছাতে চাও। তুমি পৌঁছাতে চাও হচ্ছে একদম সোজাসুজি, হ্যাঁ, তুমি যাইতে চাও একদম সোজাসুজি, আমি এখানে থেকে এই বিন্দুতে আসতে চাই। তাহলে সেক্ষেত্রে তুমি যদি একদম সোজাসুজি রওনা দাও তাইলে আসলে হবে না। কেন হবে না ভাই? কারণ এই নদীতে আসলে স্রোত আছে, এই নদী আসলে স্রোত আছে। তো নদীতে স্রোতের বেগটা হচ্ছে ইউ, তাহলে নদীতে স্রোত আছে আর স্রোতের বেগটা কত? ইউ। স্রোত কোন দিকে যাচ্ছে? আমরা ধরে নিলাম যে স্রোত এদিকে যাচ্ছে। আর আমাদের অঙ্কটঙ্কের ক্ষেত্রে একটু ধরে নিতে হবে যে স্রোতের মান সব জায়গায় সেম, সো এটা নিয়ে কোনো আর্গু করা যাবে না। ধরলাম যে স্রোতের বেগ যা আছে ওই বরাবর সেটাই। আর আমাদের কাছে যে নৌকাটা আছে আমি সেই নৌকা নিয়ে আমি যদি বুদ্ধিমান হই, বেশি বুদ্ধিমান হই, তাহলে সোজা রওনা দিব। তাহলে আমি সোজা কিন্তু পৌঁছাতে পারবো না, কারণ স্রোত তোমাকে ধাক্কা দিবে দিকে, সে বেঁকে ধাক্কা দিলে বেঁকে যাবে। তুমি এদিকে কোথাও এসে পৌঁছাবা, এটা তো কাম্য নয়। তুমি চাচ্ছ আমি ঠিক সোজা পৌঁছাতে চাই, তাহলে তুমি এবার এক কাজ করতে পারো, একটু বিপরীত দিকে রওনা দিবা। স্রোত আছে, স্রোত তোমাকে ধাক্কাবে কি সোজা করে দিবে, হ্যাঁ। তাহলে তুমি একসময় দেখা যাবে এরকম সোজাই পৌঁছাচ্ছ। সো আমরা সেটাই জানতে চাই, এই কেসটাই জানতে চাই যে কীভাবে রওনা দিলে তাহলে সোজা পৌঁছাবা। তো দেখো স্রোতের বিপরীত দিকে রওনা দিলে আমি সোজা পৌঁছাতে পারবো। তো তোমাকে মাথায় রাখতে হবে যে স্রোতের বিপরীত দিকে আমি কখন রওনা দিব। প্রশ্নে যদি উল্লেখ থাকে যে ন্যূনতম দূরত্বে নদী পার হও, আর একটা কথা মনে রাখবা, এই দূরত্বটাই হচ্ছে সবচেয়ে ন্যূনতম দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে সবচেয়ে ন্যূনতম দূরত্ব। এই যে লম্ব দূরত্ব হচ্ছে সবচেয়ে ন্যূনতম দূরত্বটা হচ্ছে সবচেয়ে কি, এটাই সবচেয়ে ন্যূনতম দূরত্ব, হ্যাঁ। সো ন্যূনতম দূরত্ব, এই ন্যূনতম দূরত্ব তোমাকে পরীক্ষায় বলে, অথবা যদি আরও কয়েকটা কথা বলে যে সোজাসুজি নদী পার। প্রশ্নটা ভালো মতো পড়তে হবে। প্রশ্ন যদি লেখা থাকে সোজাসুজি রওনা, সে সোজাসুজি রওনা করলো তাহলে এক জিনিস, আর সোজাসুজি নদী পার হতে চাইলেন সেটা আরেক জিনিস। সোজাসুজি রওনা করলো মানে কি, সে এদিকেই রওনা দিছে, আর সোজাসুজি পার হতে চাই সে, তার মানে সে বিপরীত দিকে রওনা দিছে। দুই কথা। সো একটু মনোযোগ দিয়ে পড়বো, হ্যাঁ। সো অঙ্কের সময় দেখবো সোজাসুজি নদী পার হতে চায় বা নদী পার সোজাসুজি, বা তোমাকে পরীক্ষা আরও বলতে পারি কি লম্বালম্বী নদী পার হতে চায়। যদি তুমি পরীক্ষায় এই ওয়ার্ডগুলো পাও যে সোজাসুজি নদী পার, লম্বালম্বী নদী পার, অথবা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো, হ্যাঁ। বা যদি তোমাকে স্পেশালি বলে ন্যূনতম দূরত্বেই, দেখো এটা হচ্ছে মেন কথা যে নদী পার, আমি নদী পার হচ্ছি, রওনা কিন্তু দিচ্ছি না, নদী পার হচ্ছে, আমি ন্যূনতম দূরত্বে নদী পার হচ্ছি, তারপর হচ্ছে সোজাসুজি পার হচ্ছি, লম্বালম্বী পার হচ্ছি, বা ঠিক বিপরীত বিন্দুতে আমি নৌকা নিয়ে পার হতে চাই, তাহলে কি করব? স্রোতের বিপরীত দিকে রওনা দিব।
এখন স্রোতের বিপরীত দিকে কত করে রওনা দিবা, এটা আমরা আসলে এক্স্যাক্ট জানি না, আমাদের বের করতে হবে। সাপোজ তুমি কি করলা, এই যে এভাবে করে তুমি রওনা দিলা, আমি ধরলাম কি স্রোতের বিপরীত দিকে রওনা দিলা, এই যে, এবং তুমি এটা লিখে নিবা যে এই কোণটা হচ্ছে কত আলফা, এই কোণটা হচ্ছে কত আলফা। স্রোতের সাথে এই যে স্রোত আমাদের এইদিকে আছে, সো স্রোতের সাথে আলফা কোণে তুমি রওনা দিবা, আর এই আলফার মানটা আমরা বের করবো হিসাব নিকাশ করে। তবে এক্ষেত্রে একটা জিনিস ফিক্সড, যেহেতু তুমি সোজাসুজি পৌঁছাইতে চাও, তাহলে এটা কি সারা জীবন এটাই থাকবে না? সারা জীবন কি এই মানটা কি 90 ডিগ্রি থাকবে না? সোজাসুজি পৌঁছাইছে মানে কি, এই যে এই বরাবর গেছো মানে কি, এই বরাবর গেছো মানে কি, তাহলে এটার সাথে 90 ডিগ্রি কোণ থাকবে, তার মানে এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। এখানকার আলফা তো আমি বুঝলাম, হ্যাঁ, আমি একটু আলফাটা একটু উপরে উঠাই দিচ্ছি, আমি একটু, সো আলফাটা আমি এখান থেকে বুঝলাম, কিন্তু ভিতরের এই জিনিসটা কী হবে? সো ভিতরের এই যে আলফা আমাদের এটা থাকলো, কিন্তু এই ভিতরের এই জিনিসটা আমাদের আসলে কী হবে? ভিতরের এই জিনিসটা হবে হচ্ছে আমাদের থিটা। আমি এটা কালার দিয়ে লিখতেছি, এই যেটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কি আমাদের থিটা, বা আমি এটাকে এটার ভিতরেই লিখে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে আমি আর একটু চাপাই দিচ্ছি, এই যে এর ভিতরে লিখলাম এটা হচ্ছে থিটা, হ্যাঁ থিটা। থিটা মানে কি, যে লব্ধি কোণ। আমি রওনা দিলাম এদিকে, এদিকে আমি ভি বেগ নিয়ে রওনা দিলাম, হ্যাঁ ভি বেগ নিয়ে রওনা দিলাম, স্রোত আমাকে এদিকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি আলটিমেটলি পৌঁছাবো কোন দিকে? এই যে এদিকে পৌঁছাবো, এটা হচ্ছে আমাদের সেই লব্ধি। সো লব্ধির দিক হচ্ছে থিটা। সো মনে রাখতে হবে, তুমি যদি স্রোতের বিপরীত দিকে রওনা দাও এবং দিয়ে এই যে এই কথাগুলো তোমাকে যে প্রশ্নে বলে, মেন কথা হচ্ছে এটা, যে ন্যূনতম দূরত্বে নদী পার, সোজাসুজি লম্বালম্বী নদী পার, হ্যাঁ বিপরীত বিন্দুতে এরকম নদী পার, এই কথাগুলো যদি বলে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এই কথাগুলো বলা মানে হচ্ছে আমি নদী পার হয়েছি, তার মানে কি আমার থিটার মানটা 90 ডিগ্রি, এটা ফিক্সড এক নাম্বার জিনিস, এক নাম্বার জিনিস থিটা 90 ডিগ্রি। আর থিটা যদি 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমরা আরেকটা কথাও লিখতে পারবো এই এক নম্বর পয়েন্টের আন্ডারে, যে আলফা সমান সমান কী হবে, যে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা এমসিকিউর জন্য, সরাসরি করার জন্য, আমরা রিটেনের জন্য ভেঙে ভেঙে করবো। তাহলে তুমি এতটুকু কথা মনে রাখো, ন্যূনতম দূরত্ব নদী পার, সোজাসুজি লম্বালম্বী ঠিক বিপরীত নদী পার বললে কী করতে হয়, এই থিটার মানটা 90 ডিগ্রি নিতে হয়, লব্ধি কোণটা 90 ডিগ্রি নিতে হয়। একটা জিনিস গেল। এবং সেক্ষেত্রে 2 নম্বর আমরা আটে নিচ্ছি, সেটা হচ্ছে যে নদী পার হতে সময়, যে আমি যদি এভাবেই সাপোজ নদী পার হতে চাই, এই লম্বালম্বিভাবে নদী পার হয়ে পৌঁছিয়ে, নদী পার হতে কত সময় লাগবে? সো নদী পার হতে প্রয়োজনীয় সময়, সো সময়টাকে আমরা প্রকাশ করি হচ্ছে টি দিয়ে। তো সেক্ষেত্রে সূত্র হবে হচ্ছে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা জেনারেল সূত্র, সবার জন্য লেখা যায়। তবে এই টাইপের ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে স্পেশালি কি লেখা যাবে, এটাও আমরা লিখতে পারি, মানে এটা আমরা লিখতে পারি আলফাটা যেখানে বের করে নিব, নিয়ে বসাবো টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এবার এটা আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই, হ্যাঁ রুট ওভার, এরকম লিখতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তবে এটা কিন্তু শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, এটা শুধুমাত্র হচ্ছে এই টাইপের ক্ষেত্রে, শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে, ঠিক আছে? সো এটা হচ্ছে শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে, টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? সো টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওকে? সো এটা কিন্তু সবসময় লেখা যাবে না, লিখে দিচ্ছি শুধুমাত্র এই যে ন্যূনতম দূরত্বে নদী পার, সোজাসুজি লম্বালম্বী এই ক্ষেত্রে, হ্যাঁ শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে সূত্রটা আমি লিখে দিচ্ছি। তাহলে প্রযোজ্য লিখে দিচ্ছি, কখনো ইউজ করতে পারবা শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে, শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে। সেই কথা একটু মাথায় রাখতে হবে, তুমি অন্য যে কোনো টাইপে গিয়ে এই সূত্র বসাই দিলে হবে না, হ্যাঁ তাহলে সমস্যা। সো এটা সবার জন্য, কিন্তু এটা শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে, সো এটা কিন্তু উল্লেখ করে দিলাম। সো সময় তুমি বের করতে পারবা, আলফা তুমি বের করছো, আরও তোমার দরকার হচ্ছে লব্ধি বেগ, হ্যাঁ সো লব্ধি বেগ। সো সেটা আমরা লিখে ফেলে আসো, এখান থেকে আমাদের লব্ধি বেগ, এখান থেকে 3টা জিনিসই বেশি করে দরকার হয়। সো লব্ধি বেগটা কত হবে এখানে? সো লব্ধি বেগের নর্মাল সূত্রটা হচ্ছে আমাদের কি, যে রুট ওভার কী লিখবো আমরা, যে ইউ স্কোয়ার, কারণ একটা বেগ ইউ আর একটা বেগ হচ্ছে ভি, ইউ স্কোয়ার ভি স্কোয়ার যোগ কী লিখতে পারবো 2uv সাথে হচ্ছে কি কজ আলফা, হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের এখানকার নর্মাল লব্ধি বেগের সূত্র, ইউভি আলফা সব বের করতে পারি। আর এই টাইপের জন্য স্পেশালি হচ্ছে এটা হচ্ছে এই টাইপের জন্য শুধুমাত্র, সো আমি লিখতে পারবো এই যে নিচের টুকু হচ্ছে আমাদের সেই লব্ধি বেগ। সো কী লিখতে পারবো আমরা এখান থেকে, এটা বক্স করে নিই, এটা বক্স করে নিচ্ছি, শুধুমাত্র এই টাইপের জন্য এটা প্রযোজ্য। সো আমি লিখে নিচ্ছি যে আর ইকুয়াল টু তাহলে কী হবে, যে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কি ইউ স্কোয়ার। সো আর ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হ্যাঁ আর ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের গেল লব্ধি বেগ আর ইকুয়াল টু এত। তো 3টা জিনিস, যে কত কোণে আমরা নদী পার হব, পাড়ি দিব, আলফা বের করতে হয়, থিটা লিখে থিটা 90 মুখস্থ ধরে আমি এটা বের করে ফেলতে পারবো। এটা আমরা রিটেনে আসলে কীভাবে করবো সেটা দেখাচ্ছি। নদী পার হতে সময় হচ্ছে আমাদের টি,
এটা হচ্ছে সবসময় লেখা যায়, এই সাদাগুলো সবসময় লেখা যায়, এই সাদাটা সবসময় লেখা যায়। আর এই যে এটাও আমাদের এই নিচেরটাও আর ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা কিন্তু সবসময় প্রযোজ্য না, শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে। বক্স করে দিচ্ছি, খেয়াল করছো তুমি, এটা শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। সো এটা হচ্ছে শুধুমাত্র নিচের, এটা শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। সো এটাকে আমি এই কালারই করে দিই, তাহলে ভালো হবে আর কি। সো এটা শুধুমাত্র আমাদের এই টাইপের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তো গেল, তুমি জিনিসটা বুঝলাম যে এই দুইটা বক্স করা দুইটা শুধু এই টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। সো আমাদের সূত্র এখান থেকে গেল। এরপর হচ্ছে ন্যূনতম সময় যদি নদী পার হতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে। সো মনে রাখবা, ন্যূনতম সময় নদী পারের ক্ষেত্রে এখানে আসলে একই ঘটনা, যে তোমাকে আসলে কী করতে হবে এখানে, যে সরাসরি এখানে ন্যূনতম সময় নদী পার মানে কি, এখানে আলফার মানটাই 90 হবে, তোমাকে সরাসরি 90 ডিগ্রি কোণেই আসলে কী করতে হবে, নদীটা পাড়ি দিতে হবে। এখানে তুমি যে নদীটা তোমার ছিল, এবং এই হচ্ছে তোমার নদীর এক পাড় থেকে তুমি আরেক পাড়ে যাচ্ছ, তাই তোমাকে এখানে রওনা দিতে হবে একদম সোজা। তুমি রওনাই দিবা সোজা। তোমার এখানকার এই আলফাটাই হবে হচ্ছে, হ্যাঁ, তোমার এই আলফাটাই হবে হচ্ছে কত আমাদের, সেই আলফাটাই হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সো আলফাটাই হবে হচ্ছে 90 ডিগ্রি। সো আলফাটাই হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমি রওনাই দিব সোজা, এবং রওনা দিয়ে সোজা দিই, সে বুঝতেই পারছো আমি এদিকে পৌঁছাতে পারবো না, ধাক্কা টাক্কা খেয়ে আমি এদিকে কোথাও চলে আসবো। হ্যাঁ, এটা আমাদের আর হবে। সো এটা পরের ব্যাপার, আমি রওনাই দিব সোজা, তাহলে ন্যূনতম সময় হবে। সো আলফা আমাদের 90 হবে। কেন আলফা 90 হবে, এটা ছোট্ট করে আমরা সাইডে দেখে ফেলতে পারি, মাঝে মাঝে পরীক্ষা আমাদের আসতে পারে। সো টি কর্ম শুধু জানি কি d/v সাইন আলফা। আর যদি টি এর মানটা মিনিমাম করতে চাই, হ্যাঁ, তাহলে টি যদি মিনিমাম করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করতে হয় আমাদের, যে এই আলফাটা ম্যাক্সিমাম করতে হয়, সাইন আলফাটা কী করতে হয়, যে ম্যাক্সিমাম করতে হয়। আর সেক্ষেত্রে মনে রাখবা, শর্ত মতে আমরা কী লিখতে পারি, যে সাইন আলফার যে ম্যাক্সিমাম যদি করতে চাই তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, আর সেক্ষেত্রে আলফার মানটা কত আসবে, আলফার মানটা আসবে 90 ডিগ্রি। তাহলে তুমি সব সময় সোজা যদি রওনা দিয়ে দাও চোখ মুখ বন্ধ করে, আর যাই হোক তুমি তাড়াতাড়ি নদীর ওই পারে পৌঁছাবা। কোন দিকে গেলা দেখার বিষয় না, কিন্তু আগে পৌঁছাবা, এটা হচ্ছে বড় কথা। সো ন্যূনতম সময় বের ক্ষেত্রে আলফা 90 ডিগ্রি, বুঝলা। আর থিটা যদি বের করতে হয়, থিটা তো বের করতে পারবো, যে ট্যান থিটা সমান সমান ওই যে সূত্র জানতাম আমরা, হচ্ছে কি জানতাম আমরা, এই যার সাথে কোণ সে নিচে একা বসবে, সাথে হচ্ছে আমাদের ভি সাইন আলফা বাই হচ্ছে কজ আলফা। এখান থেকে তুমি যদি থিটা বের করো, এখান থেকে তুমি যদি থিটা বের করো, এই থিটা বের করো, তাহলে সেই থিটাটা বের হবে যে তুমি আসলে এই আমাদের এই জিনিসটা, যে আমরা আসলে কোন দিকে পৌঁছাবো, আমরা আসলে এদিকে রওনা তো দিলাম, তো এখানে যে কত কোণে পৌঁছাবো সেই থিটার মানটা বের হবে। এটা যে আমাদের লব্ধি, যদি এটা আমাদের দিকে হয় তাহলে যে কত কোণে আসলে লব্ধি কোণটা সেটা আসলে বের করা যাবে থিটা এভাবে লিখে। সো এটা তুমি এখান থেকে লিখতে পারো। তাহলে তুমি আর লিখতে পারো কি, এখান থেকেও সেম একইভাবে হচ্ছে নদী পার হতে সময়। সো বাংলাটা আবার লিখে নিচ্ছি আমরা এখান থেকে, মেন কথাটা নদী পার হতে সময়, নদী পার হতে সময়। সো তুমি খালি একটা জিনিস খেয়াল রাখবা, ন্যূনতম সময়ের কথা বলা মানেই হচ্ছে আলফার মানটা 90, সহজ হিসাব। তো নদী পার হতে তখন সময় কত লাগবে, সো টি ইকুয়াল আমরা লিখতে পারবো কি d/v সাইন আলফা। হ্যাঁ, আর যদি তোমার এই কথাটা তোমাকে বলে দেয় আবারও যে ন্যূনতম সময়, তাহলে আলফা 90 বসাই দিব, শেষ। তো সেক্ষেত্রে আমরা সরাসরি অনেক সময় মনে রাখি টি মিনিমাম সমান সমান কি, এখানকার ডি আর নিচে শুধু ভি থাকে, কারণ আলফা তো 1 বাদ চলে গেছে। সো টি মিনিমাম সমান সমান d/v। তারপরে একইভাবে হচ্ছে লব্ধি বেগ যদি তোমাকে জিজ্ঞেস করে এখান থেকে লব্ধি বেগ, হ্যাঁ, তো সেটাও আমরা এখান থেকে আসলে শিখে রাখি, লব্ধি বেগ। সো লব্ধি বেগ, সো লব্ধি বেগ লিখবো আমরা আর ইকুয়াল টু কি লিখবো এখানে এই টাইপের ক্ষেত্রে, যে ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার, এতে 2uv কজ আলফা, আর আলফা তো এখানে 90, সো না বসালেও চলবে এই টাইপের ক্ষেত্রে, এতটুকু লিখলে এনাফ। লব্ধি বেগের পর একটা জিনিস আমাদের আসতে হচ্ছে পার্শ্ব সরণ, যে সাইডে কতটুকু সরে গেল, পার্শ্ব সরণ। পার্শ্ব সরণটা খেয়াল করো, সে এখানে পৌঁছাতে চাচ্ছিল কিন্তু সে এখন এখানে চলে আসলো, এই যে এটা হচ্ছে সেই পার্শ্ব সরণ এক্স। হ্যাঁ, পার্শ্ব সরণ হচ্ছে এক্স। সো আমাদের যদি কখন জিজ্ঞেস করে পার্শ্ব সরণ বের করো, তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু হচ্ছে কত টি, আর টি এর মান আমরা বের করতে পারি d/v অথবা d/v সাইন আলফা। আলফা মানটা তুমি বসায় দিয়ে করলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। সো আমাদের এটা জিনিস গেল। আমাদের আরেকটা জিনিস আমাদের আসছে হচ্ছে সরণ, শুধু সরণ। সে যে এইভাবে আসলে রওনা দিল, তুমি খেয়াল করে দেখো আসলে সরণটা কত হয়েছে, তাকায় দেখো, সে গ্যাসে হচ্ছে এই বরাবর, আর আমরা এইদিকে পৌঁছাইলাম, এইদিকে রওনা দিলাম, এইদিকে গেলাম এইদিকে। সো সরণ কোনটাই, সবুজ দাগটা হচ্ছে সরণ। কীভাবে সবুজ দাগটা বের করা যায়, দেখো আমরা এখানে যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, দেখো এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান কি, দেখো যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে সেক্ষেত্রে সরণটাকে আমি এস দিয়ে লিখি, তাহলে এস সমান কী হবে, রুট ওভার, দেখো আমাদের যে আমাদের ভূমি স্কোয়ার আছে এক্স স্কোয়ার, আর লম্ব স্কোয়ার আছে কি আমাদের ডি স্কোয়ার, কারণ এই জিনিসটা ছিল আমাদের নদীর প্রস্থ, এই যে এটাকে বলি আমরা হচ্ছে নদীর প্রস্থ। ডি বলতেছি বারবার, এই ডি মানে কি, এই ডি মানে হচ্ছে আমাদের এই নদীর প্রস্থটা, আমি এই পাশ থেকে বসে যাবো নদীর প্রস্থ কত।
তাহলে এইটুকু যদি ডি হয় তাহলে বুঝতে পারছো এটুকু ডি হবে। তাহলে আমাদের আসবে কত এখানে এক্স স্কোয়ার যোগ হচ্ছে ডি স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের এখানকার যে স্মরণটা যদি চাই আমরা বের করে ফেলতে পারবো। তো তুমি বেসিক্যালি এই দুইটা পেজ যদি খালি মনে রাখতে পারো, তুমি দেখো এখান থেকে যে কোনো রকম প্রশ্ন তুমি আসলে পারবা। আমি একটু পরেই তোমাকে সেগুলো প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি। এবার দেখো তোমাকে ওয়ান শট কোশ্চেনে নিয়ে যায়। এখানে যে 9টা প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই সিম্পল। এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসলে তোমার বোর্ড পরীক্ষাতে আসে। তুমি এখান থেকে 9টা প্রশ্ন সলভ করে ফেলো, তোমার যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে সলভ হয়ে যাচ্ছে। সো আমরা চলো একটু সলভ করি এবং হচ্ছে আমরা এখান থেকে এরপরে এই জায়গা থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষা এসেছে এই যাবৎকালে সেটা আমরা দেখব। তো চলো আমরা এখান থেকে শুরু করি হচ্ছে আমাদের এই জিনিসটুকু। সো প্রথম অঙ্ক কী বলছে দেখো, বলছে 1 কিলোমিটার প্রশস্ত এবং স্রোত 4 কিলোমিটার পার আওয়ার বিশিষ্ট একটি নদীতে প্রথম মাঝি সোজাসুজি নদী পার হওয়ার জন্য 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলেন। অপর মাঝি ওই নদীতে একই বেগে সোজাসুজি রওনা দিলেন। তার মানে দেখো একজন কি করছে, সোজাসুজি নদী পার হওয়ার জন্য রওনা দিলেন, সোজাসুজি পার হওয়ার জন্য সে চেষ্টা করতেছে। তাহলে বলো সোজাসুজি পার হওয়ার জন্য সে যদি চেষ্টা করে তাকে কোন দিকে রওনা দিতে হবে? বিপরীত দিকে, প্রথম টাইপ। এবং অপর মাঝি ওই নদীতে একই বেগে সোজা রওনা দিলেন। এখানে দুইটা কথাই রাখছি, খেয়াল করে দেখো। একজন সোজা রওনা দিছে আর একজন সোজাসুজি নদী পার হতে চাইছে। সোজা রওনা মানে সোজা রওনা, আর সোজাসুজি নদী পার হতে চাই মানে কি, সে বিপরীত দিকে রওনা দিয়ে সোজাসুজি আসবে। তাহলে আসো আমরা দেখি প্রশ্নে কি বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে, এই প্রশ্ন কি বলছে খেয়াল করো, যে বলছে হচ্ছে প্রথম মাঝি কিভাবে রওনা দিলে ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে। ন্যূনতম দূরত্বে তাহলে আমরা জানি স্রোতের বিপরীত দিকে রওনা দিব। আর প্রশ্ন তো বলেই দিছে যে সোজাসুজি রওনা দেওয়ার জন্য সে চেষ্টা করছে, সোজাসুজি নদী পার হওয়ার জন্য সে চেষ্টা করছে। সোজাসুজি নদী পার হওয়া আর ন্যূনতম দূরত্ব একই কথা। তাহলে আমরা লিখে নিব শুরুর অঙ্কটাতেই, অঙ্কটা অনেক কমন। সো তুমি শুরুতে লিখে নিবা যে আমরা ধরে নিব যে তুমি লিখে নিবা যে ধরি স্রোতের দিকের সাথে, কোনটা আমরা ধরি কার সাথে? স্রোতের দিকের সাথে। ধরি স্রোতের দিকের সাথে আলফা কোণে রওনা দিলে, স্রোতের দিকের সাথে আলফা কোণে রওনা দিলে হ্যাঁ কি হবে? ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে। সো ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে। সো ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে। সো ধরি স্রোতের দিকের সাথে আলফা কোণে রওনা দিলে ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে। আর সে যদি ন্যূনতম দূরত্বে নদী পার হয় সেক্ষেত্রে থিটার মান 90। একটু আগে আমরা কিন্তু সেটা ক্লিয়ার করে আসলাম। এক্ষেত্রে আমরা সূত্র কি লিখবো, যে আমরা জানি tan থিটা সমান এটা একটু বড় করে দিব। কার সাথে কোণ ধরছি আমরা? স্রোতের সাথে। তাহলে ইউ এর সাথে বাকি জায়গায় কি বসবে? ভি বসবে। তাহলে উপরে বসে হচ্ছে ভি সাইন আলফা, নিচে বসে হচ্ছে ভি কজ আলফা। এখান থেকে আমি থিটার মানটা কত বসাবো? থিটার মানটা আমরা বসাবো হচ্ছে কত, যে 90 বসাবো, কারণ ন্যূনতম দূরত্ব নদী পার হতে চাই। থিটা বসাবো 90। সো tan 90 বা আমি এখানে পরবর্তী লাইনে বসাই মানটা, সমস্যা নাই, tan 90। বাকি জায়গায় তুমি কি করতে পারো? মান বসাতে পারো বা লাস্টে বসাতে পারো, সমস্যা নাই। এখানে থাকলো হচ্ছে ভি সাইন আলফা, নিচে থাকলো হচ্ছে ইউ প্লাস ভি, সাথে হচ্ছে কি কজ আলফা। তো tan 90 মান কত? সো tan 90 মান হচ্ছে 1/0। আর নিচে কি থাকছে? এখানে যা আছে তাই থাকবে। সো ভি সাইন আলফা, আর এখানে থাকছে আমাদের ইউ প্লাস ভি কজ আলফা। তুমি যদি একটু আড়াআড়ি গুণ করে দাও, এই বরাবর কি পাচ্ছ? 1 দিয়ে গুণ করলে এটাই পাচ্ছ ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু, এই বরাবর গুণ দিলে কি পাচ্ছ? ভি সাইন আলফা। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা সমান হচ্ছে ভি সাইন আলফা। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? এখান থেকে দেখো, একটু ভুল হয়েছে, কারণ আমি যখন এইবার গুণ দিব তো 0 হয়ে যাবে। 0-এর সাথে ভি সাইন আলফা ইন্টু 0 দাও, তাইলে তো হচ্ছে। তার মানে সরাসরি 0 দিয়ে আমি একটা শর্ট করি, ভি সাইন আলফা ইন্টু 0 মানে 0। আর এই বরাবর গুণ করলে তো ইউ প্লাস ভি কজ আলফায় থাকে, 1-এর সাথে গুণ করলে। আমি চাচ্ছি এখান থেকে আলফা বের করতে। তাহলে আমরা এখান থেকে লিখি যে কজ আলফা আছে, কজ আলফা সমান কী হবে? ইউটা এখানে যোগ আছে, পাশে গেলে বিয়োগ হবে। এখানে জিনিসটা গুণ আছে, এবার আসলে ভাগ হবে। সো আমি যদি কজ আলফা বের না করে সরাসরি এখান থেকে আলফাই বের করতে চাই, কজটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে কত? কজ ইনভার্স। তাহলে এখান থেকে তুমি যদি এখানে মানটা বসাই দাও, সুতরাং আলফা সমান হবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ এর মান কত? একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে এখানে বলা ছিল, খেয়াল করে দেখো যে প্রশ্নে বলা ছিল যে ইউভি কত, স্রোতের বেগ কত? বলছিল স্রোত 4 কিলোমিটার পার আওয়ারে এবং সে গেছে 8 কিলোমিটার পার আওয়ারে, প্রথম মাঝি 4/8। তাহলে বসাবো 4/8। সো যখন এটা তুমি ক্যালকুলেটারে বসাই দিবা, তুমি দেখবা এখানে এত
আমি মুছে দিচ্ছি, সো লিখে দিচ্ছি এত বা আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। সো তুমি দেখবে একটা কোণ আসবে, সেটাই তোমার হচ্ছে উত্তর হবে শেষ, ঠিক আছে। সো এটাই তোমার হচ্ছে এখান থেকে উত্তর অ্যান্সার, ঠিক আছে। সো 120 ডিগ্রি। সো এইভাবে তুমি কিন্তু চাইলে করে ফেলতে পারবা এই অঙ্কগুলো পরীক্ষা যদি আসে। তো দেখো আমি একদম সুন্দর কিন্তু বলে দিলাম সবচেয়ে মোস্ট কমন অঙ্ক, এগুলো হচ্ছে সবচেয়ে কমন অঙ্ক যেগুলো পরীক্ষাতে সাধারণত এখান থেকে আসে। সো এখান থেকে তোমার আসলে না পারার কোনো কিছু নাই। সো আমি একদম সুন্দর করে বেসিক থেকে এবার বলে দিলাম যে কীভাবে তুমি লিখবা, ঠিক আছে। সো কীভাবে তুমি লিখতে পারো সেটা কিন্তু আমি একটু বলে রাখলাম এখানে। সো এখান থেকে তুমি আলটিমেটলি এই দেখো আলফার মানটা 120 ডিগ্রি পেয়ে গেলাম। সো আমি এখানেই লিখে রাখি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এখানকার উত্তর। সো আলফা সমান মানটা কত হচ্ছে 120 ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের আলফার মানটা কত 120 ডিগ্রি। সো আশা করি বুঝতে পেরেছি কীভাবে তাহলে থেকে রওনা দেবে। 100 স্রোতের দিকের সাথে 120 ডিগ্রি থেকে রওনা দিলে সে ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে। খুবই সিম্পল। এই প্রথম ক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগবে, তা তুমি মাত্রই দেখলা যে 1 নং হতে পায়, বা তুমি এটা হয়তো বা গ নং হতে পাবা। সো 1 নং হতে তুমি যেটা পাচ্ছ 1 নং হতে পাই, বা তোমার যদি পরীক্ষাতে কখনো তুমি দেখো যে খালি বলছে নৌকার লব্ধিবেগ কত। সো প্রথম ক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগবে, তুমি দুইভাবে করতে পারো। তোমাকে একটা ডাইরেক্ট শিখেছিলাম না যে তুমি কি করতে পারো, যে সরাসরি প্রথম ক্ষেত্রে, যেহেতু প্রথম ক্ষেত্রটা কি যে ন্যূনতম দূরত্বে নদী পার, আমি কিন্তু তোমাকে শিখেছিলাম যে তুমি কিন্তু সরাসরি ক্ষেত্রে এই সূত্রটি ইউজ করতে পারো যে টি সমান ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ডাইরেক্ট ইউজ করা যাবে, কারণ এটা তো সেই প্রথম ক্ষেত্রটা, স্পেশালি এই ক্ষেত্রটার জন্য ইউজ করা যায়, তাহলে তোমার কষ্ট কম হবে। হ্যাঁ, তাহলে তুমি লিখবা কি টি ইকুয়াল টু এরকম লিখবা, ডি এর মান কত 1 কিলোমিটার, 1 কিলোমিটার বসাইলা, আর ভি এর মানটা কত 8 স্কোয়ার, আর ইউ এর মানটা কত 4 স্কোয়ার। সব কিছুই কিলোমিটার পার আওয়ারে, কোনো সমস্যা নেই, বসাই দিছি। তো এখানে উত্তর কত আসবে, এখানে তুমি যে মানটা আসবে সেটা আসবে কি সামথিং আওয়ার। তুমি এভাবে করতে পারো, অথবা তুমি এটা যদি না করতে চাও যে ভাই আমি এটা করতে চাচ্ছি না, আমি যে সূত্র শিখছিলাম নর্মাল, হ্যাঁ, অথবা আমি এভাবে, এটি কিন্তু উত্তর আর কি, হ্যাঁ, সে তুমি করতে পারো। অথবা তুমি এভাবেও করতে পারো, আমরা শুধু জানতাম কি যে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, মান বসাই দাও, ডি এর মান কত সেই 1 কিলোমিটার বসাই দাও, 1 কিলোমিটার বসাই দিলা, ভি এর মান কত 8 বসাই দিলা, সাইন আলফা মান কত গ নাম্বার 120, তাও তুমি দেখবা এখানে সেই একই মানই আসবে, ঠিক আছে। তো তুমি দুইভাবে করতে পারো, এটা হচ্ছে অথবা আর কি, হ্যাঁ, এটা হচ্ছে অথবা। সো তুমি এভাবেও করতে পারো অথবা এভাবেও কিন্তু করতে পারো, দুইভাবেই করা যাবে, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র এই টাইপের জন্য, এটা সব ক্ষেত্রেই শুধু লেখা যায়, ঠিক আছে। আমরা 2 নাম্বারটা এখানে বুঝলাম। 3 নম্বর প্রথম ক্ষেত্রে লব্ধিবেগ কত, আমি কিন্তু দেখেছিলাম যে ভাই তুমি কি করতে পারো, স্পেশালি তুমি লিখতে পারো প্রথম ক্ষেত্রে লব্ধিবেগ আর ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা শুধু প্রথম ক্ষেত্রে শুধু লেখা যায়। আর এখানে আমাদের আর এর মান কত রুট ওভার 8 স্কোয়ার মাইনাস কত, যে হচ্ছে আমাদের 4 স্কোয়ার। সো এইটার ক্ষেত্রে আমাদের সরাসরি বের করা যাবে। সো এখানে আমাদের আর এর মানটা আসবে হচ্ছে এই হচ্ছে সামথিং কিছু একটা একক কী হবে কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের উত্তর হবে। সো এর মধ্যে ডান। অথবা তুমি যদি মনে করো যে না আমি এভাবে করবো না, আমি হচ্ছে অন্য সূত্রটি করবো, অথবা লিখে দিচ্ছি। অথবা মানে কি পরীক্ষা এটা করবা না, হয় এটা করবা, যেহেতু তোমার ভালো লাগে। তো তুমি আরেক ডাইরেক্ট শুধু শিখছিলে আর সমান রুট ওভার কী লেখা যাবে, যে ইউ স্কোয়ার যোগ হচ্ছে ভি স্কোয়ার যোগ হচ্ছে 2uv সাথে হচ্ছে কজ আলফা। হ্যাঁ, দুইভাবে স্বীকার করেন, কোনো গাইডে তুমি দেখছো এভাবে করছে, কোনোটা এভাবে করছে, তুমি বুঝতেছো না কোনটা কেন করছে, দুইটাই করা যায় আসলে, হ্যাঁ। সো এখানে তুমি আর এর মানটা বসাই দাও, বাকি সব কিছু বসাই দাও। তখন লেখা আছে আমাদের এখানে ইউ এর মান হচ্ছে 4, ভি এর মান হচ্ছে 8, সো 2 4 8 সাথে হচ্ছে কজ আলফা। সো কজ আলফা মান কত, ওই যে 120 ডিগ্রি। সো আলফা মান যদি বের করা না থাকে তুমি আগে বের করে নিবা, তারপর বসবা, এইটুক তো বুঝি অ্যাটলিস্ট, তাই না। সো সেখান থেকে তুমি দেখবা আর এর একটা সেম একটা মান চলে আসবে, এত কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। সো দ্যাটস ইট। আশা করি ফার্স্ট তুমি অবশ্যই করতে পারবা। বলছে দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লাগবে। সো দ্বিতীয় ক্ষেত্রে সে কী করছিল অবশ্যই খেয়াল করে দেখতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে সে কী করছে, অতপর সে সোজাসুজি রওনা দিল। সোজাসুজি রওনা দেওয়া মানে কি 90 ডিগ্রিতে রওনা দেওয়া, হ্যাঁ, সোজাসুজি রওনা মানে 90 ডিগ্রি রওনা। সো দ্বিতীয় ক্ষেত্রে সে কী করছে, টাইম লাগবে, টাইম বের করতে বলছে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, আলফা মান কত 90 ডিগ্রি, কারণ সে সোজাসুজি রওনা দিছে। তাহলে টি এর মানটা বের হয়ে গেল, এই যে ডি এর মানটা হচ্ছে 1 আর ভি এর মানটা হচ্ছে 8 আর সাইন 90 তো 1, তাহলে এটাই উত্তর, এত আওয়ার হয়ে গেল। পরেরটা কী বলছে খেয়াল করো, যাদের 5 নম্বরে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিবেগ কত। সো দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিবেগ এখানেই বের করে দিতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিবেগ, যে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিবেগ আর ইকুয়াল টু, তাহলে কী লিখবো আমরা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিবেগ শিখছিলাম ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2uv কজ আলফা, আলফা তো 90 দ্বিতীয় ক্ষেত্রে, তো আমি এখানে শুধু এতটুকুই লিখতে পারি, তাতে আমার চলবে। সো আমাদের মানটা কত 4 স্কোয়ার যোগ হচ্ছে 8 স্কোয়ার। সেগুলো হচ্ছে একদম বেসিক অঙ্কগুলো, যেগুলো করলে তুমি আসলে অন্য সমস্ত অঙ্কেই তুমি দেখবা যে পাকাপোক্ত হচ্ছে, বের করতে পারছো। 5 নম্বর আমাদের এখানে। 6 নম্বরটা তুমি খেয়াল করে দেখো কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে। পাড় বরাবর কিন্তু তোমার কি পার্শ্ব সরণ। দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে কি জিজ্ঞেস করছে, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, পাড় বরাবর মানে পার্শ্ব সরণ, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি জিজ্ঞেস করে তাহলে বুঝবা কি পার্শ্ব সরণ।
অতিক্রান্ত, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। সো পার্শ্ব অতিক্রান্ত দূরত্ব বা হচ্ছে আমাদের কি যে পার্শ্ব সরণ, দূরত্ব বা হচ্ছে পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ কি লিখবো এখানে, লিখবো হচ্ছে এক্স, লিখবো আমরা এক্স এর সূত্র কি শিখছিলাম আমরা, এটাকে শিখছি আমরা ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। আমি এখানে কি করবো, এক্স এর মান ইউ কত আছে আমাদের এখানে, ইউ কত আছে আমাদের এখানে, ইউ 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 4, আমাদের 4 আছে। তারপর এখানে ভি আমাদের কি আছে 8 আছে, কজ আলফা, আলফার মান কত আমরা 90 দিয়ে রওনা দিয়েছিলাম দ্বিতীয় ক্ষেত্রে। আর টি এর মান কত, টি এর মান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, আর সাইনের আলফার মান কত 90 ডিগ্রি। এই যে সব কিছু এখানে বসাই দিলাম, ডি এর মান বসাও, ভি এর মান বসাও, তাহলে তুমি কিন্তু এখান থেকে উত্তর পেয়ে যাবে সামথিং এত কিলোমিটার কিন্তু পাবো, কারণ আমরা দেখো এখানে আওয়ার, কিলোমিটার, আওয়ার সব কিছু কিলোমিটারে ছিল আমাদের। সো কিলোমিটারের উত্তরটা চলে আসবে 6 নাম্বার, হয়ে গেল, খুব ইজি। তোমাকে জিজ্ঞেস করতে পারে দ্বিতীয় ক্ষেত্রে নৌকার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব মানে সরণ জিজ্ঞেস করছে আসলে। তুমি লিখবা, আমরা জানি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সরণ, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব এখানে বেসিক্যালি জিজ্ঞেস করছে, মানে এটা আসলে সরণ জিজ্ঞেস করছে। এস বের করতে বলছে, এস সমান কি হবে রুট ওভার এই যে এক্স স্কোয়ার যোগ হচ্ছে ডি স্কোয়ার। এগুলো তুমি দেখবা ঘুরে ফিরে জিজ্ঞেস করতে পারে নানানভাবে। সো এস এর মানটা আমাদের চলে আসবে এখান থেকে রুট ওভার যে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে আমাদের কত, এই যে আমরা বের করছিলাম এখান থেকে বের করছি গ নম্বরে, মানে উপরেরটাই। আর ডি এর মান কত, ডি এর মান ছিল আমাদের দেখো 1 কিলোমিটার প্রস্থ, তাহলে আমাদের 1 হবে। তাহলে তোমার এখানে চলে আসবে কি এত কিলোমিটারে চলে আসবে, হ্যাঁ, এত কিলোমিটারে আমাদের চলে আসবে। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকারটা। পরেরটা কি বলছে দেখো যে 8 নম্বর, সর্বনিম্ন সময়ে নদী পার হতে নৌকা কোন দিকে চালাতে হবে, সর্বনিম্ন সময়ে। সো এটা তো আমরা খুব ইজি, আগে আমরা সরাসরি মুখস্থ জানি, এটাই করছিলাম আমরা অঙ্কটা, যে আমরা জানি টি সমান সমান কি হবে ডি বাই ভি সাইন আলফা। সো টি মিনিমাম হলে সেক্ষেত্রে কী হইতে হবে যে ভি সাইন আলফা, আলফার মানটা কি ম্যাক্সিমাম হইতে হবে, আলফার মানটা কী হইতে হবে এখান থেকে ম্যাক্সিমাম হইতে হবে। সো ম্যাক্সিমাম যদি হইতে হয় তাহলে বুঝতেই পারছো যে ম্যাক্সিমাম হইলে তাহলে শর্ত মতে আমরা কী লিখতে পারবো, যে শর্ত মতে যে সাইন আলফার ম্যাক্সিমাম মান সাইন আলফা ইকুয়াল টু 1 হবে। তাহলে আলফা সমান সমান কী হবে, সাইন ইনভার্স 1 হবে, সাইন ইনভার্স 1 হবে। তাহলে আলফা মানটা কত আসবে, হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা তো মুখস্থ জানি যে হ্যাঁ, সেটা মুখস্থ রাখবো সরাসরি, কারণ এটা কখন চেঞ্জ হবে না এই মানটা। আর লাস্টে আমাদের জিজ্ঞেস করছিল প্রথম ও দ্বিতীয় মাঝির মধ্যে কে নদী পার হতে পারবে। তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, তার মানে দুই ক্ষেত্রেই সময় বের করতে হবে। তার মানে আমরা কী করবো এখানে, আমরা দুই মাঝির ক্ষেত্রেই সময় বের করব, হ্যাঁ। সো আমরা এটা অলরেডি কিন্তু করছি, যে দুই মাঝিরই সময় বের করছি। তাহলে দেখবো কার মানটা ছোটো হয় সে আগে বার হতে পারবে, হ্যাঁ, লাস্টেরটা। তাহলে লিখবো প্রথম মাঝি, তোমার কাজ হচ্ছে এভাবে লেখা যে প্রথম মাঝির সময়, প্রথম মাঝির সময় নাম দিলা যে T1, তো তুমি লিখবে এখানে T1 সমান সমান ডি বাই ভি সাইন আলফা। আর আলফা মান কত ছিল 120 ডিগ্রি, প্রথম মাঝি আমরা যেভাবে কাজ করছিল। এই আলফা না থাকলে তুমি বের করে নিবা, গ নম্বরে বের করা নাই, নগদে এখন বের করে নিবা যেভাবে করলাম। সেখান থেকে তোমার T1 এর মান আসবে, হ্যাঁ, এত আওয়ার আসছে এখানে। তো লিখবো হচ্ছে আবার দ্বিতীয় ক্ষেত্রে, তুমি লিখতেছি আমরা কি যে দ্বিতীয় মাঝির ক্ষেত্রে। সো দ্বিতীয় মাঝির সময়, দ্বিতীয় মাঝির সময় হচ্ছে কি T2। তাহলে আমরা কি লিখবো এখানে যে T2 সমান সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। আলফা মান কত এখানে যে 90, হ্যাঁ, সো ডি বাই সাইন 90। সো মানটা বসাই দেবো T2 এর মানটা। সো দেখবা কোন মানটা কম আসে। সো এখানে অবশ্যই দেখা যাবে যে আমাদের T1 আর T2 এর মধ্যে দেখা যাবে T2টা ছোটো, কারণ T সর্বনিম্ন এটা। তাহলে বলবা T2 মানে দ্বিতীয় মাঝে আগে পৌঁছাবে, যেটা মাস্ট, কারণ সর্বনিম্ন সময় তো সেই গেছে, দ্বিতীয় মাঝি আগে পৌঁছাবে। তুমি অঙ্ক করে দেখো যে T2টাই ছোটো আসবে, আগে পৌঁছাবে। এইভাবে তোমার কিন্তু বুঝতে হবে। সেই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আসলে বলা যায়, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, হ্যাঁ। যেহেতু T1 বড় হবে আর T2 ছোটো হবে, হ্যাঁ, তাই আমরা কি বলতে পারি কি দ্বিতীয় মাঝি হচ্ছে আগে পৌঁছাবে, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। আশা করি এখান থেকে বুঝতে পেরেছি, হ্যাঁ, ওকে, ডান। সো এই হচ্ছে আমাদের এখানকার অঙ্ক। সো আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের পরের অংশের মধ্যে আপেক্ষিক বেগের মধ্যে আমাদের এখান থেকে বৃষ্টি ছাতার অঙ্কগুলো হয়ে থাকে। সো খুব সহজে, একদম সহজে শিখাই দিব, যেভাবে বলবো সেভাবে তুমি করলে সব অঙ্কগুলো তুমি পারবে। সো আপেক্ষিক বেগের বেলা একটা জিনিস মাথায় রাখছো, আপেক্ষিক বেগ মানে কি একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে কী হয় তুমি দেখছো না যে মনে হয় এই গাড়িটা যখন একটা গাড়িটাকে ওভারটেক করে মনে আস্তে ওভারটেক করলে মনে হয় না, তুমি বাসে বসে আসো সাইডে তাকাইলে একটা বাস যাচ্ছে মনে আস্তে যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু জোরে যাচ্ছে, তোমার সাপেক্ষে মনে হচ্ছে আস্তে যাচ্ছে। এটি হচ্ছে আপেক্ষিক বেগ। এবার এই আপেক্ষিক বেগটা আমরা কীভাবে প্রকাশ করি, যেমন এটা আমি লিখি, আমরা একটা জিনিস তোমাকে লিখে দেখাই আগে। সাপোজ তোমাকে বললাম যে
যে এর সাপেক্ষে বি এর বেগ। সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, কার সাপেক্ষে কার বেগে কীভাবে লেখে। সো এর সাপেক্ষে বি এর বেগ। সো এর সাপেক্ষে বি এর বেগ। সো এটাকে আমি কীভাবে প্রকাশ করবো, কীভাবে রিপ্রেজেন্ট করবো। এর সাপেক্ষে বি এর বেগ আমি লিখতেছি এখানে, এটা হচ্ছে আমি এভাবে লিখবো যে ভি, খেয়াল করো, এর সাপেক্ষে বি এর বেগ। সো এর সাপেক্ষে কার সাপেক্ষে, এর সাপেক্ষে কার বেগ, বি এর বেগ। সো যার বেগ তাকে আগে লিখবা আর যার সাপেক্ষে তাকে পরে লিখবা। তাহলে ভিবিএ, ভিবিএ মানে কি, এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে এটা বেগ তো ভেক্টর রাশি, তাহলে আমরা এভাবে লিখতে পারি। সো এই যে কথাটা লিখলাম, তোমাকে এই জিনিসটাকে বুঝতে হবে যে ভিবিএ মানে কি। ভিবিএ মানে হচ্ছে এর সাপেক্ষে বি এর বেগ। ওকে, সো আমি এখানে আরেকটা লিখতেছি, তুমি বলো। সো আমি এখানে লিখলাম, আমি আরেকবার লিখতেছি, আমি এখানে লিখলাম হচ্ছে ভি পি কিউ। হ্যাঁ, তাহলে বলো তো এটা মানে কি। এটা মানে হচ্ছে কিউ এর সাপেক্ষে পি এর বেগ। ওকে, আচ্ছা ভালো, বুঝলাম, একটা জিনিস বুঝলাম কীভাবে লিখতে হয় সেটা বুঝলাম। এবার আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যার সাপেক্ষে বেগ, আপেক্ষিক বেগ বের করার নিয়ম হচ্ছে যার সাপেক্ষে বেগ, যখন আপেক্ষিক বেগের মান বের করবো, আমি কথা লিখে দিচ্ছি জায়গাটার মধ্যে। হ্যাঁ, সো এটা আমি এখানে লিখে দিচ্ছি, এখানে আমি এইভাবে লিখে দিচ্ছি আপেক্ষিক বেগ বের করার নিয়ম। হ্যাঁ, সো নিয়মটা কি, আপেক্ষিক বেগ বের করার নিয়ম। সো নিয়ম হচ্ছে যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বেগ, হ্যাঁ, তাকে উল্টিয়ে মাইনাস করে অন্য রাশিতে যোগ করবো। হ্যাঁ, তাকে বিয়োগ করে দিব, সহজ কথা, বিয়োগ করে দিব। যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করে দিব, যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করবো। তাহলে এটা হচ্ছে তোমার নিয়ম, যার সাপেক্ষে বেগ তাকে মাইনাস করতে হয়, যার সাপেক্ষে বেগ। ঠিক আছে, যার সাপেক্ষে বেগ তাকে মাইনাস করবো, বুঝলাম। এবার দেখি আমরা যে ভিপি কিউ, তাহলে এটা আমরা একটু আগে পরিচয় শিখছি। ভিপি কিউ মানে কি, কার সাপেক্ষে কার বেগ, কিউ এর সাপেক্ষে পি এর বেগ, তার মানে কি লাস্টে যে থাকে তার সাপেক্ষে। আর যার সাপেক্ষে বেগ তাকে যদি বিয়োগ করতে হয়, তাহলে জিনিসটা হচ্ছে এরকম দাঁড়াবে যে ভিপি, দেখো তুমি আগে লিখে নিলা যে ভিপি, এখানে লিখলে তুমি হচ্ছে ভি কিউ, দুইটা বেগ। হ্যাঁ, এই ভিপি মানে পি এর বেগ আর কিউ মানে কিউ এর বেগ, ভি কিউ মানে কিউ এর বেগ। এবার নিয়মটা হচ্ছে মেনলি যার সাপেক্ষে বেগ তাকে উল্টাইতে হয়, উল্টায় অন্য জনের সাথে আসলে যোগ করতে হয়। দেখো এই দেখো, যোগ করা মানে তো আসলে বিয়োগ, তাই না, প্লাস মাইনাসে তো মাইনাস। সো উল্টিয়ে যোগ করা মানে মাইনাস করা, উল্টিয়ে যোগ করা মানেই তো মাইনাস করা, তাই না, প্লাস মাইনাসে মাইনাস। তো সেটাই লিখছে এখানে যে তাকে বিয়োগ করতে হয়, তার মানে তো বিয়োগই আসছে। অথবা উল্টিয়ে যোগ করব, উল্টিয়ে যোগ করব বলবা কথাটা, আর নাহলে ডাইরেক্ট বলবা কি, যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করব। আর অন্য কেউ কী বলতে পারে, যার সাপেক্ষে বেগ তাকে আমরা উল্টিয়ে যোগ করব, তার মানে তো বিয়োগ করা। সো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে ভেক্টর, কিন্তু ভেক্টরের মান কীভাবে লেখে ভাইয়া, আরেকবার প্র্যাকটিস করি। সাপোজ আমি এখানে বললাম হচ্ছে যে সাপোজ এখানে বললাম হচ্ছে ভি কিউপি। সো আমি আরেকটা লিখে দেখাই ভি কিউপি, তার এটা মানে কি, পি এর সাপেক্ষে কিউ এর বেগ। আমি কথাটা আরেকবার লিখে দিচ্ছি এই জায়গাটায়, কোনো কনফিউশন না থাকে। পি এর সাপেক্ষে কার বেগ, কিউ এর বেগ, পি এর সাপেক্ষে কিউ এর বেগ। হ্যাঁ, সো পি এর সাপেক্ষে কিউ এর বেগ। সো আমি কীভাবে লিখবো, যার সাপেক্ষে তাকে উল্টাই দেবো, পি এর সাপেক্ষে তাকে পি কে উল্টাই দেবো। সেখানে লিখে নিই আমরা ভি কিউ, আর এখানে লিখে নিচ্ছি আমরা ভিপি। সো যার সাপেক্ষে, হ্যাঁ, যার সাপেক্ষে তাকে উল্টাই দিব, দিয়ে যোগ করব অথবা মাইনাস করে দেবো সরাসরি। তাহলে এখান থেকে আমি এভাবে লিখতে পারি। এবার আমি এখান থেকে যদি মান বের করতে চাই, বা আমি এখান থেকে এটাও কিন্তু সরাসরি লিখতে পারি, এক কথা তো একই নাকি। আমি এভাবে এত কাহিনী না করে তো বিয়োগও লিখতে পারতাম ভাই। হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস লিখতেই পারো, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, দুইটা তো একই জিনিস, কোনো আপত্তি নেই। এইবার এটার মান বের করবো কীভাবে, এই লব্ধির এই মান বের করা যায় কীভাবে। এই যে ভেক্টরটা বের করলাম আপেক্ষিক বেগের, তো ভেক্টর মান বের করবো কীভাবে। সো এটার মান হবে হচ্ছে এরকম যে ভি কিউ পি, এটার মান হবে কি, মডুলাস কী হবে, ওই যে আমরা শিখছিলাম না এরকম, একটু মনে করে দেখো যে হচ্ছে আর সমান সমান যদি পি মাইনাস কিউ থাকে, তাহলে কী বলছিলাম কীভাবে লিখতে হয়, রুট ওভার কী লিখতে হয়, যে পি স্কোয়ার যোগ হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা। তো সেটা তুমি কাজে লাগাতে এদিকে পারো, সেটা লিখবো এখানে যে রুট ওভার, হ্যাঁ, রুট ওভার কী লিখবো, যে ভি কিউ স্কোয়ার যোগ ভিপি স্কোয়ার, যোগ না লিখে লিখবো বিয়োগ, এবার 2 ভিপি ভি কিউ সাথে হচ্ছে কজ আলফা, সাথে আসবে কি, আমাদের এখানে আসবে কি, কজ আলফা। ঠিক আছে, সে হচ্ছে আমাদের এখানকার কজ আলফা। ঠিক আছে, সাথে হচ্ছে কজ আলফা। সো এই হচ্ছে জিনিস। সো এইভাবে আমরা মান বের করবো যে এই জিনিসটার মান কত হবে, এই আপেক্ষিক বেগের মান কত হবে, এটা হচ্ছে আমাদের মান। ঠিক আছে, সো মান বের করাটা আমরা এখান থেকে শিখে গেলাম যে কীভাবে মানটাও বের করতে হয়। সো এখান থেকে তোমাকে এই কয়েকটা কথা মনে রাখতে হবে, পিছিয়ে যা যা লিখছি মনে রাখতে হবে। সো এই তো হয়ে গেল মান। আর দিক বের করবো আমরা সেই ট্যান থিটা দিয়ে। সো ট্যান থিটা যেভাবে আমরা সূত্র দিয়ে বের করি, সেই ট্যান থিটা দিয়ে দিক বের করতে হয়। তো সেটা আমরা পরে দেখবো। সো এই এতটুকু কথা তুমি আগে মনে রাখো, আপেক্ষিক বেগ বের করতে কিছু একদমই বেসিক জিনিস। এরপরে আমরা আসি হচ্ছে বৃষ্টি ছাতার মধ্যে। সো বৃষ্টি ছাতার মধ্যে আমাদের বেসিক্যালি হচ্ছে দুইটা কেস থাকবে। দুইটা কেস কী কী,
তো একটা কেস হচ্ছে এমন হতে পারে যে কি একদম আমরা লিখে ফেলছি এখান থেকে, কেসটা লিখে নাও যে কেস নাম্বার 1 এমন হতে পারে যে তোমাকে কি বললো যে হচ্ছে তোমাকে এরকম বললো যে বৃষ্টি এবং হচ্ছে বাতাস, হ্যাঁ সে তোমাকে বললো কি দুইটা সূত্র মনে রাখলেই চলবে। তো বৃষ্টি ও বাতাস, বৃষ্টি ও বাতাস না সরি বৃষ্টি তো খাড়াই পড়ে, বাতাস ও গাড়ি, হ্যাঁ বাতাস ও গাড়ি যদি একই দিকে চলে বা বিপরীত দিকে চলে সেই ক্ষেত্রে সো বাতাস ও গাড়ির বেগ, বাতাস ও গাড়ির বেগ যদি বাতাসও যেদিকে যাচ্ছে আমার গাড়িও যদি সেই একই দিকে যায় তাহলে কি হবে, তার না হলে কি হবে, বাতাস ও গাড়ির বেগ একই দিকে হলে, বাতাস ও গাড়ির বেগ একই দিকে, সো সেক্ষেত্রে আমরা কত কোণে ছাতা ধরবো বা কত কোণে বৃষ্টি পড়বে, হ্যাঁ সে বের করতে চাই। বাতাস ও গাড়ির বেগ কোন দিকে, একই দিকে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সাপোজ কোথাও একটা গাড়ি আছে, হ্যাঁ মনে করো হচ্ছে এই হচ্ছে আমাদের গাড়ি, হ্যাঁ বললাম কি এই হচ্ছে আমাদের একটা একটা গাড়ি, সো এই হচ্ছে আমাদের একটা গাড়ি, এই হচ্ছে আমাদের একটা গাড়ি। সো গাড়িটা কোন দিকে যাচ্ছে, সো গাড়িটা একটু বড় করে দিই। সো গাড়িটা যাচ্ছে কোন দিকে, ধরে নিলাম যে গাড়িটা যাচ্ছে হচ্ছে আমাদের এই সামনের দিকে, আমি ধরে নিলাম যে গাড়িটা হচ্ছে কোন দিকে যাচ্ছে, যে গাড়িটা যাচ্ছে কোন দিকে, এই দেখো এই সামনের দিকে গাড়িটা যাচ্ছে, গাড়িটা হচ্ছে সামনের দিকে গতিশীল, ওকে ভালো। আর ভাই বৃষ্টি তো খুবই সহজ সরল মানুষ, বৃষ্টি তো খাড়াই সোজাই পড়তে থাকে, বৃষ্টি তো সোজাই পড়ে খাড়াই পড়ে প্রথমত, কিন্তু বাতাসে বাতাস আইলে চেঞ্জ হয়ে যায়। তো লিখে নিচ্ছি এটা আমরা কার বেগ, এটা হচ্ছে আমাদের VA মানে VC কারের বেগ, হ্যাঁ VC মানে গাড়ির বেগ। সো গাড়ির দিকে যাচ্ছে আর বৃষ্টি পড়ছে কোন দিকে, বৃষ্টি তো পড়ছে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়ে, VR এটা হচ্ছে আমাদের কি VR, VR ভালো একটা বুঝবো বাকিগুলো সূত্র মুখস্থ করে ফেলবো শেষ। সো এই হচ্ছে বৃষ্টি গাড়ির দিকে যাচ্ছে বৃষ্টি পড়তেছে। এবার তোমার যদি কি করতে হয় মনে করো কি বলছি আমরা বাতাস ও গাড়ির দিক একই দিকে, তাহলে বাতাসের দিকটা কোন দিকে হবে, গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকেই, তাহলে এই হচ্ছে আমাদের বাতাস, সবুজ হচ্ছে আমাদের বাতাস, এটা হচ্ছে আমাদের বাতাসের বেগ, বাতাস কি বাতাস হচ্ছে VA, এয়ারের ভেলোসিটি, ওকে তিনটা জিনিস আমরা পাইলাম। এখন এক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে আমরা এখান থেকে সেই কাজটা আমরা করবো, আপেক্ষিক বেগটা বের করবো। দেখো আমরা এখানে প্রথমত আঁকছি, তাহলে তিনটা ভেক্টরকে আমরা আঁকতেছি, হ্যাঁ এই তিনটা ভেক্টরকে আমরা আঁকতেছি দেখো। সো একটা ছিল আমাদের কি বাতাসের বেগ, ওকে বাতাসের বেগ। এবার গাড়ির বেগ দেখো আমাদের নিয়ম কি, নিয়ম ছিল কি যে যার সাপেক্ষে বেগ তাকে আমরা মাইনাস করে দিব। সো দেখো একটু জিনিস খেয়াল করে, এই বৃষ্টি তো খাড়াই পড়তেছে, বৃষ্টি নিয়ে তো সমস্যা নেই, বৃষ্টি তো সাধারণত খাড়াই পড়ে, বৃষ্টি নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু VR এটা হচ্ছে আমাদের VR। আর আমাদের এই জিনিসটা খেয়াল করে দেখো, এই যে আমাদের কী ছিল, এটা আমাদের ছিল সেই VC, এই যে কালারটা আমাদের কী ছিল, আরেকটা কালার কী ছিল, এটা ছিল আমাদের হচ্ছে VC। সো এটা আমাদের হচ্ছে VC, হ্যাঁ VC। এবার আমরা কি নিয়ম জানি, দেখো আমরা যখন বের করি যে বৃষ্টি কত কোণে পড়ছে, কত কোণে ছাতা ধরবো, এটা কার সাপেক্ষে, যে ছাতা ধরবে তার সাপেক্ষেই তো। তাহলে এখানে গাড়ির কাজ কত কোণে ভিজবে, তো গাড়ির সাপেক্ষেই বের করতে হবে, গাড়িতে কত কোণে বৃষ্টি পড়ছে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, গাড়ির সাপেক্ষে বের করতে হবে। তার মানে এখানে সাপেক্ষটা কি, তার মানে এখানে আমরা কার সাপেক্ষে বের করতেছি, যে গাড়ির সাপেক্ষে, তাই না, আমরা গাড়ির মধ্যে থেকে সব পরিমাপ করতেছি। তাহলে ব্যাপারটা কিন্তু নিজেই বুঝে নিতে হবে যে গাড়ির সাপেক্ষে আমরা কিন্তু সেটা আলোচনা করছি, যে গাড়িতে কত কোণে বৃষ্টি পড়বে, তার মানে কি গাড়ির সাপেক্ষেই ধরা হচ্ছে, গাড়ির সাপেক্ষে কত কোণে বৃষ্টি পড়বে। এবার খেয়াল করো গাড়ির সাপেক্ষে, যার সাপেক্ষে বেগ তাকে আমরা কি করব, উল্টাই দিব। তো যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বেগ তাকে আমি তাকে উল্টাই দিচ্ছি, খেয়াল করো যে যার সাপেক্ষে বেগ তাকে আমি তাহলে এই দেখো উল্টাই দিচ্ছি, তাহলে আমি তাকে এরকম উল্টাই দিলাম। তাহলে এখন আমাদের হয়ে গেল কি, এই যে হচ্ছে আমাদের VC, ওটা ছিল আমাদের VC, তাহলে এটা আমাদের কি হবে -VC, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি তুমি খেয়াল করো, তার মানে কিন্তু এটা এখন আর নাই, যার সাপেক্ষে তাকে আমি উল্টাই দিচ্ছি, এটা মনে করো ছিল, এটাকে আমি মনে করো মুছে দিলাম। তার মানে এখন আমরা কি করলাম, এই বরাবর নিয়ে আসলাম, বুঝছো, তাহলে আমাকে উল্টাই দিতে হবে যেহেতু, এই জন্য আমরা উল্টাই দিছি। সো উল্টাই দিলে আমরা কোন বরাবর পাচ্ছি, মনে করো এই যে এই বরাবর পাচ্ছি, বা আমি নিচে একবার দেখাই দিই। সো এখন এই বরাবর পাচ্ছি। তাহলে এখন তুমি জিনিসটা খেয়াল করো যে আগে আমাদের VC ছিল, এখন উল্টা দিকে এসে কি হয়েছে -VC হয়ে গেছে। সো VCটাকে মুছে দিচ্ছি। তাহলে আলটিমেটলি সিনারি হচ্ছে এটা। এবার তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে VA আছে, এখানে আমাদের কি আছে VC আছে, আমি যদি দিকে যোগ করি তাহলে কি আসবে VA - VC। অথবা তুমি যদি একটা জাস্ট চিন্তা করো, এরকমভাবে চিন্তা করো, এদিকে আমাদের VC ছিল, এখন VC এর দিকটা কোন দিকে, VC এখন এইদিকে, তাহলে ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে VC। তার মানে এখন আমাদের VC হচ্ছে এই দিকে আর V হচ্ছে এই দিকে। তাহলে তুমি এদের দুজনের লব্ধি কীভাবে বের করবো, দুজন বিপরীত দিকে আছে, লব্ধি তো বের হয়েই ছিল, যোগ করে দিয়েছিলাম আমরা VA প্লাস দিয়ে -VC, তাই না, আমাদের এই কাজটা করছিলামই,
যে এখানে লব্ধিটা কি হচ্ছে VA প্লাস দিয়ে মাইনাস VC, এর মানে কি আসলে VA মাইনাস VC হচ্ছে না, এরকমই তো। এবার এখান থেকে তোমাকে দেখতে হবে কোন মানটা আসলে বড় থেকে ছোট মানটা বাদ দিব। তাহলে উপরের দুই জায়গা থেকে আমি বেসিক্যালি কি পাবো, উপরের দুই লাইন থেকে আমি আসলে পাবো, আমি এখানে পরবর্তী আরেকটা চিত্র আঁকছি, আমি আলটিমেটলি কী পাবো, এই দুই জায়গা থেকে আমি একটা জিনিস পাবো। এখন এই জিনিসটা দুইটা মিলে আমি একটা জিনিস পাবো, এদের দুজনের বিয়োগ করে দিব আমরা বিপরীত দিকে আছে। তাহলে আমি এখানে পাইলাম হচ্ছে মনে করো VC মাইনাস VA বা VA মাইনাস VC, এটা ডিপেন্ড করে কোন মানটা বড়। সো বড় মানটা থেকে ছোটো মানটা বাদ দিলেই হচ্ছে, বড় মানটা থেকে ছোটো মানটা আমরা বাদ দিব, তাহলে আমাদের এখান থেকে হবে। সো এদিকে আমাদের একটা পেলাম VC বা VA মাইনাস VA, আর নিচে আমাদের সেই আগে থেকে এই বৃষ্টির বেগটা ছিল, হচ্ছে আমাদের বৃষ্টির হয়ে পড়ছিল। তাহলে বুঝতেই পারছো যে কোন দিকে আসলে লব্ধি বেগটা হবে, এদের মাঝামাঝি কোনো একদিকে লব্ধি বেগটা হবে। সো এই হচ্ছে আমাদের সেই লব্ধি বেগ আসে, এই হচ্ছে আমাদের লব্ধি বেগ। আর কত কোণে ছাতা ধরবা, এই দেখো উলম্বের সাথে তুমি থিটা কোণে ছাতা ধরবা, বা থিটা কোণে বৃষ্টি পড়বে, তখন বৃষ্টি এভাবে পড়ছে, তো সেক্ষেত্রে বৃষ্টি এভাবে পড়ছে। এবার এই জিনিসটার মান কত হবে, তুমি যদি এখান থেকে লিখতে চাও, এখানে তুমি যদি লিখতে চাও, তুমি যদি এই জিনিসটাকে একটু কমপ্লিট করে নাও আগে, এখানে তুমি লিখতে চাও যে থিটার মান কত, লম্ব টেনে নিলে এখানে, তাহলে কী হবে, এখান থেকে কী লেখা যাবে, এখান থেকে লেখা যাবে হচ্ছে ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, থিটা বিরুদ্ধ লম্ব, এটা যদি VC মাইনাস VA হয়, তাহলে নিচেরটাও কি আসলে VC মাইনাস VA আমি লিখতে পারবো, তাই না, থিটা হলে এটা লম্ব, তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে এভাবে VC ডিফারেন্স VA, মানে বড় থেকে ছোটোটা বাদ দিব, লম্ব বাই ভূমি, ভূমি কত আমাদের, এই যে ভূমি হচ্ছে আমাদের কত VR, এটা হচ্ছে আমাদের কত ভূমি, তাহলে VR মানে কি বৃষ্টির বেগ। তাহলে খেয়াল করে দেখো এই যে আমাদের ফর্মুলা, তুমি যদি মনে করো এখন কিচ্ছু মুখস্থরা, এগুলা কিচ্ছু তুমি মনে রাখতে চাচ্ছ না, ডাইরেক্ট সূত্র মুখস্থ করবা, সো এইটা তোমার জন্য। তো ট্যান থিটা সমান সমান হচ্ছে VC মাইনাস VA ডিভাইড বাই হচ্ছে R, তার মানে যদি হচ্ছে বাতাস ও গাড়ি একই দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে কত কোণে বৃষ্টি পড়বে, কত কোণে ছাতা ধরবো, সব কিছুর অঙ্ক হচ্ছে এই থিটা। তাহলে থিটার উত্তর কী হবে, যে থিটা সমান সমান হবে ট্যান ইনভার্স শেষ এক লাইন VC মাইনাস VA ডিভাইডেড বাই VR, শেষ হয়ে গেল, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আলটিমেট জিনিস। তো আশা করি আমরা এখান থেকে আলটিমেটলি বুঝতে পেরেছি কীভাবে করতে, আমি সামারি করে দিব, তোমার অনেক ভালো হবে বুঝতে, হ্যাঁ সামারি করে দিচ্ছি আমি। এই হচ্ছে আমাদের এখানকার জিনিস ছিল, আর জিনিসপাতিগুলো আমি একটু এদিকে চাপায় রাখি আর কি, হ্যাঁ। এটার পরে হচ্ছে আমাদের এই যে এই জিনিস আসছে, হ্যাঁ। সো এটার পরে আমরা এই জিনিসটা আসলে এই যে এখানে করলাম আর কি। সো আশা করি তুমি জিনিসটা বুঝলা, আশা করি এখান থেকে তুমি বুঝছো যে কীভাবে জিনিসটা আসলে এখান থেকে হইলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখান থেকে জিনিস, ওকে থাকুক, এটা হচ্ছে আমাদের এখানকার জিনিস। সো তোমার আলটিমেটলি সূত্র মনে রাখতে হচ্ছে এটা, যে ট্যান থিটা সমান সমান VC মাইনাস VA, অথবা থিটা সমান সরাসরি মনে রাখতে পারো যে ট্যান ইনভার্স VC মাইনাস VA ডিভাইড বাই হচ্ছে কত VR, থিটা সমান ট্যান ইনভার্স VC মাইনাস VA বাই হচ্ছে VR, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের জিনিসটা, থিটার মানটা। সো তুমি মনে রাখবা আজকে থেকে বাতাস ও গাড়ির বেগ একই দিকে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কত কোণে বৃষ্টি পড়বে, এটা উল্লম্বের সাথে, তাহলে জিনিসটা কি উল্লম্বের সাথে, থিটা মানে কি, হ্যাঁ লিখে দিচ্ছি থিটা, যেখানে থিটা মানে কি যে উল্লম্বের সাথে, অবশ্যই কোনটা উল্লম্বের সাথে, হ্যাঁ আনুভূমিক বলে 90 থেকে বাদ দিতে হবে, উল্লম্বের সাথে ছাতা ধরার কোণ, হ্যাঁ ছাতা ধরার কোণ, মানে বলতে পারি কি যে উল্লম্বের সাথে, মনোভাবে বলতে পারি থিটা মানে কি যে উল্লম্বের সাথে গাড়ির কাজ ভেজার কোণ, কত কোণে কাজ ভেজবে সেটা হচ্ছে এটা, গাড়ির কাজ ভেজার কোণ। তা তুমি যদি দেখো সরাসরিভাবে বলছে যে বাতাস বৃষ্টি, তাহলে তুমি সরাসরি এই সূত্রটা মুখস্থ রাখবে। থিটা সমান ট্যান ইনভার্স VC ডিফারেন্স VA, বড় থেকে ছোটটা বাদ দিতে হবে, VC বড় হলে VC আগে লিখবো, বাতাসের বেগ বেশি হলে বাতাসের বেগটা আগে লিখবো, ঠিক আছে। সো একটাই সূত্র এখানে, একটাই সূত্র, বাতাস ও গাড়ির বেগ একই দিকে হলে মাইনাস VC মাইনাস VA বাই VR, ঠিক আছে। আর এটা আমাদের কী করতে হবে, পুরোটার সাথে এই যে ট্যান ইনভার্স করে দিতে হবে, তাহলে চলে আসবে। এবার বুঝতেই পারছো পরেরটা কি হবে, যে পরেরটা এখান থেকে লিখি, তাহলে যে বাতাস ও গাড়ির বেগ যদি কি হয়, আমি চিত্র তাহলে এখান থেকে মুছে দিচ্ছি, চিত্র এখন আর আঁকবো না আসলে, কারণ প্রথমে একবার আইকা বোঝাই দিচ্ছি, পরেরটা তুমি আসলে নিজে থেকেই বুঝে যাওয়া উচিত। তো বাতাস ও গাড়ির দিক যদি আমাদের কী হয়, একই দিকে না থেকে কি হয়, বিপরীত দিকে থাকে, হ্যাঁ বিপরীত দিকে থাকে, তখন তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখবো, হ্যাঁ আমি আরেকবার লিখে দেখাচ্ছি, বাতাস ও গাড়ির দিক বিপরীত দিকে, আরেকবার ছিল একই দিকে, এবার হচ্ছে বাতাস যেদিকে গাড়ির তার বিপরীত দিকে যদি থাকে, বাতাস ও গাড়ির দিক যদি কী হয় বিপরীত দিকে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই থিটা কী হবে, এই থিটা সমান সমান হবে হচ্ছে ট্যান ইনভার্স, উপরে হবে হচ্ছে VC
আগে ছিল মাইনাস, এখন হবে প্লাস, ভিসি প্লাস ভিএ বাই হচ্ছে ভিআর। জাস্ট তুমি এই সূত্রটুকু মনে রাখো, সব অঙ্ক করে ফেলতে পারবা, ঠিক আছে? জাস্ট এই সূত্রটুকু তোমাকে এখান থেকে মনে রাখতে হবে। থিটা সমান tan ইনভার্স ভিসি প্লাস ভিএ বাই আর। থিটা সেই আগের মতোই, উলম্বের সাথে সাধারণ কোণ, বলবের সাথে গাড়ি কাজ ভেজার কোণ। সো আশা করি বুঝে গেছি কী হবে। আর যদি তোমাকে বলিস না বাতাস নাই, বাতাস না থাকলে ভিএ সমান শূন্য বসাবা, দ্যাটস ইট। বাতাস না থাকলে বললে কী করবো? বাতাস নেই বললে একটাই কাজ, যে ভিএ সমান শূন্য বসানো। তখন তুমি যে কোনো একটা শুধু ধরে করলেই হবে। সো বাতাস না থাকলে, বাতাস যদি না থাকে তো সেক্ষেত্রে কী করবা? ভিএ সমান শূন্য হবে। সুতরাং সেক্ষেত্রে তুমি কী লিখবা? যে tan থিটা সমান সমান, লেখা দেখাচ্ছি, ভিএ শূন্য থেকে কী হবে? ভিসি বাই ভিআর। তো ডাইরেক্ট তুমি লিখবা ভিসি বাই ভিআর, আর কোনো সূত্র লেখার দরকার নেই। তখন তোমার এটা লিখলেই চলবে, যে ভিসি হচ্ছে গাড়ির বেগ, ভিআর হচ্ছে কি? বৃষ্টির বেগ। সো গাড়ি বা লোক বা সাইকেল যেটাই যাক সেটা হচ্ছে ভিসি। ভিসি হচ্ছে গাড়ির বেগ, সাইকেলের বেগ, মানুষের বেগ, দৌড় দিচ্ছে, হাইটা যাচ্ছে, ভিসি। ভিএ হচ্ছে বাতাসের বেগ ওয়ান অ্যান্ড অনলি, ভিআর হচ্ছে বৃষ্টির বেগ, রেইনের বেগ। হ্যাঁ, সো আশা করি আমরা পারবো, এবং আরও কিছু জিনিস যদি শিখতে হয় আমরা অঙ্ক করার সময় সেটা শিখে ফেলবো। এই ছিল হচ্ছে আমাদের এখানকার টোটাল জিনিসপাতি যে কীভাবে আসতে পারে। এবার দেখা যাক এখান থেকে আমাদের সৃজনশীলগুলো কীভাবে এসেছে। দেখো এখানে তোমাকে বের করতে বলছে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে কত কোণে ছাদ ধরতে হবে যদি এই ঘটনাগুলো ঘটে। এক নম্বরে কি বলছে? বৃষ্টি উলম্বভাবে পড়ছে ভালো, লোকটি স্থির অবস্থায় আছে। লোকটি স্থির মানে কি? সহজ কথা, ভিএ সমান শূন্য। তাহলে চোখ মুখ বন্ধ করে তুমি সূত্র একটাই লিখবা, tan থিটা সমান সমান কি? ভিসি বাই ভিআর, কারণ ভিএ তো শূন্য। তাহলে তোমার সূত্র চলে আসছে থিটা সমান সমান tan ইনভার্স ভিসি। কত? ভিসি হচ্ছে গাড়ির বেগ, মানে লোকের বেগ। লোকটি স্থির অবস্থায় আছে, লোকটি স্থির অবস্থায় আছে, লোকটা স্থির অবস্থায় আছে, লোকটাও স্থির আছে। এবার বাতাসের কোনো কথা বলে নাই এখানে, দেখো বাতাসের কোনো কথা বলে নাই, তার মানে কি? ভিএ শূন্য। বাতাসের কোনো কথা না বললে বেগ ভিএ শূন্য। আর এখানে লোকটাও স্থির আছে, তো লোকটা যদি স্থির থাকে তাহলে ভিসির মান শূন্য বসাবো। আর ভিআর এর মান কত? বৃষ্টি পড়তেছে 4 বেগে, সো tan ইনভার্স 0। তাহলে থিটা সমান সমান কী হবে? যে tan ইনভার্স 0। সো tan ইনভার্স 0 ডিগ্রি করে দেখো কত আসে। সো অত ডিগ্রিতে তোমাকে কী করতে হবে? ছাতা ধরতে হবে। তাহলে তুমি কিন্তু মানটা বসায় দেখো যে কত আসে উলম্বের সাথে। তুমি হিসাব করে দেখবা এই মানটা আসবে কত? 0। তার মানে উলম্বের সাথে 0 ডিগ্রি ধরতে হবে। তাহলে উত্তর কি? উলম্বের 0 মানে কি? খাড়া, একদম খাড়া ধরতে হবে। সো উলম্বের সাথে 0 ডিগ্রিতে ছাতা ধরবে। হ্যাঁ, ধরবে। আর উলম্ব না বলে যদি আনুভূমিক বলতো তাহলে 90 মাইনাস থিটা করতাম, আর এখানে থিটা মানে তো 0, তাহলে 90 হইতো। ওকে, গেল আমাদের প্রথমটা। পরেরটা দেখো, তুমি খেয়াল করো, বলছে বৃষ্টি উলম্বভাবে পড়ছে, বাতাস এইখান থেকে যাচ্ছে, লোকটি স্থির অবস্থায় আছে। সেম একই কাহিনী, তুমি কি লিখবে এখানে 2 নম্বর দিয়ে? যে থিটা tan থিটা সমান সমান, আমরা দেখে নিই, আমরা বৃষ্টি উলম্বভাবে পড়ছে, বাতাস একদিক থেকে একদিকে বইছে, লোকটা তো স্থির, তো একই দিকে না বিপরীত দিকে না, সো প্যারা নাই। তুমি কি লিখবে এখানে? তো তুমি লেখো ভিসি প্লাস দিয়ে লেখো ভিসি প্লাস ভিএ ডিভাইড বাই ভিআর। এখানে তুমি কোন সমস্যা হবে না, সো একটাই তো বেগ। সো tan থিটা সমান সমান লোকের বেগ তাহলে 0, আর ভিএ কোন দিকে? ভি এর মান কত? 6, বাতাস বইছে 6, আর বেগ কত? 4। তাহলে উত্তর কত আসবে? থিটা সমান সমান tan ইনভার্স 6/4, tan ইনভার্স 6/4। যেহেতু একটার মান 0 তাই আমি প্লাস সেটাই লিখছি, ঠিক আছে, কারণ কোনো দিকেই তো বইছে না আসলে। সূত্রটা করে দেখো কত আসে, খুবই সিম্পল, এক সূত্রতে তুমি সব পারবে। এখন পরে তোমাকে কি বলছে? যে বৃষ্টি উলম্বভাবে 4 বেগে পড়ছে, লোকটি এত বেগে চলা শুরু করলো এবার। এবং দেখো এখানে 3 নাম্বার তোমাকে যখন বলছে বৃষ্টির মান আছে, লোকের মান আছে, বাতাসের মান আবার নাই, বাতাস 0, বাতাস 0। তো সেক্ষেত্রে তুমি কী লিখবা? সুতরাং tan থিটা সমান সমান কী লিখবা? একটা সূত্র লিখবা, ভিসি বাই হচ্ছে ভিআর, কারণ এখানে বাতাস 0, ভিসি প্লাস ভিএ ছিল, কিন্তু বেগ তো না এখানে, ভি 0 হলে আমরা লিখবো না। তাহলে থিটা সমান সমান tan ইনভার্স, ভিসির মান কত? যে 4 বেগে বৃষ্টি পড়ছে, আর লোকটা যাওয়া শুরু করলো 8 বেগে। সো হিসাব করে দেখো কত ডিগ্রি আসে, সেই তুমি বসাই দিবা, এত ডিগ্রি হয়ে গেল। পরে 4 নম্বরটা তুমি খেয়াল করো, এখান থেকে 4 নম্বরটা খেয়াল করো, 4 নম্বরটা আমি এখানেই করে দিচ্ছি। 4 নম্বরটা দেখো, বলছে বৃষ্টি উলম্বভাবে পড়ছে, বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে, ধরলাম বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে, এবং লোকটি 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাসের বিপরীত দিকে দৌড়াচ্ছে। সো মেন কথা কোনটা? বিপরীত দিকে। আর আমরা একটু আগে শিখে আসলাম বিপরীত দিক হলে যোগ করতে হয়। তো লিখবো আমরা থিটা সমান সমান ডাইরেক্ট একলা লিখে দিই tan ইনভার্স ভিসি প্লাস ভিএ বাই ভিআর। হ্যাঁ, ভিসি প্লাস ভিএ বাই হচ্ছে ভিআর। সেখান থেকে আমরা কী লিখবো? এখান থেকে লিখবো হচ্ছে থিটা সমান সমান tan ইনভার্স এত। তো থিটা সমান সমান tan ইনভার্স, মান বসাই দিই, ভিসি কত আমাদের? হ্যাঁ, ভিসি প্লাস ভিএ বাই হচ্ছে ভিআর। সো ভিসি কত? সো আমাদের এখানে দেখো ভিসি লেখা আছে যে বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে বইছে, ভিসি। সো ভিএ হচ্ছে আমাদের 6 বাতাসের বেগ, আর ওই লোকের বেগ কত? ওই যে 2,
ওই পাশে লাগছে লোকটি 2 মিটার পার সেকেন্ডে। সো লোকের বেগ বাতাসের লোকের বেগ গাড়ির বেগ বা সাইকেলের বেগ সব ভিসি। আর বৃষ্টির বেগ কত 4, তো 6 + 2 করলে 8, 8 ভাগ 4, এটাই হচ্ছে উত্তর। শেষ হয়ে গেল। সো এইভাবে তুমি দেখবা বিপরীত দিকে নাকি একই দিকে এক সূত্র দিয়ে সব পেরে যাবা। সো যদি বলে বিপরীত দিকে তাহলে ভিসি প্লাস ভিএ বাই ভিআর, যদি বলে একই দিকে তাহলে কি হবে ভিসি ডিফারেন্স ভিএ, মানে বড় থেকে ছোটটা বাদ দিব বাই ভিআর হয়ে যাবে। তো যে কোনোভাবে তুমি আসলে এখান থেকে করতে পারবে, ঠিক আছে। আর এই দেখো তোমার আসলে আলটিমেটলি কোন কোন অঙ্ক করতে হবে এইখান থেকে। তুমি যদি এখান থেকে এই অঙ্কগুলো করে রাখো, যেমন এখানে কী কী আছে, যেমন দেখো দেখতে পাচ্ছ এখানে যে ঢাকা 23 আছে, ঢাকা 22 আছে, ঢাকা 19 আছে, 19, 22, 21, 23, ঢাকায় 3টা আছে, রাজশাহী 17, রাজশাহী 19, মোটামুটি করো, তাহলে তুমি মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে কী ধরনের অঙ্ক তোমার এখান থেকে আসতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপারটা, তুমি একটু ছোট্ট করে মনে রাখবা, ছোট করে মনে রাখবা, তাহলেই হবে। তো আমরা পরে এই জিনিসটা দিয়ে দিব যে গাড়ির কোন দিকে কত বেগে চললে গাড়ির সামনে গাছ পিছনে গাছ ভিজবে, শেষে দিয়ে দিচ্ছি। সিকিউর মধ্যে আমি চলে যাচ্ছি, সিকিউগুলো মেইনলি কীভাবে সেটা তোমাকে আমি দেখাতে চাই। দেখো বলছে শান্ত বাতাসে 6 কিলোমিটার বেগে বৃষ্টি পড়ছে। শান্ত বাতাস মানে কি, বাতাস নাই এখানে। এ সময় সাইকেল চড়ে আবিদ 4 বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। চলার বিপরীত দিকে আমি পেয়ে গেছি, আবিদের চলার কোন দিকে, বিপরীত দিকে। আবিদ যেদিকে চলছে তার বিপরীত দিকে বৃষ্টি পড়ছে, তাহলে প্লাসের সূত্রটা হবে। এখন বলছে উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। সো প্রথমে ছাতা ব্যবহার করছিল, পরবর্তী ছাতা ব্যবহার করছিল। গণর বলছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করো। তো খেয়াল করো তুমি কীভাবে নির্ণয় করবা স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ, বৃষ্টির লব্ধিবেগ। হ্যাঁ, ওকে। তুমি চিন্তা করো যে স্থির বাতাসে, আমি গ নাম্বারটা লিখতেছি, স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ। তাহলে তুমি খেয়াল করো স্থির বাতাসে, আমি লিখতেছি এখানে স্থির বাতাসে, বাতাস তাহলে নাই। তাহলে এখন সিনারিও কোনটা দেখো, সিনারি হচ্ছে তখন এরকম স্থির বাতাসে, তার মানে আবিদ যাচ্ছে মনে করো সামনে, আর বৃষ্টি পড়ছে মনে করো এভাবে লম্বভাবে। সো আবিদের বেগ কত, এই যে হচ্ছে আমাদের ভিসি, ভিসি হচ্ছে কত, ভিসি 8, আবিদ 8 বেগে যাচ্ছে, আর বৃষ্টি পড়ছে হচ্ছে 6 বেগে। তাহলে দেখো খুবই সিম্পল, তাহলে লব্ধিবেগ কোন দিকে হবে। সো লব্ধিবেগ তাহলে খুবই সিম্পল যে এইদিকে কোথাও একটা হবে, লব্ধিবেগ এদিকে কোথাও একটা হবে, এর হচ্ছে আমাদের সেই লব্ধিবেগ আর বের করতে হবে। তাহলে লিখবো আমরা এখানে আর ইকুয়াল টু কী হবে, নিজেই বলো, খুবই সিম্পল দেখা যাচ্ছে এখান থেকে যে √ যে আমাদের এখানে কি আছে, একটা ভিসি একটা ভিআর। সো আসবে কত, ভিসি স্কোয়ার যোগ হচ্ছে কি ভিআর স্কোয়ার। সো এখানে কোনো সন্দেহ নাই, মানটা বসায় দাও। ভিসি দেওয়া আছে আমাদের এখানে, আর এখানে আমাদের কি এই যে ভিআর আমাদের দেওয়া ছিল। সো এটা ভিআর, আরটা বড় হতে হয়ে গেলো, আরটা আমি ছোটোতে দিয়ে দিচ্ছি, সুবিধা হবে যে ভিআর। সেটা হচ্ছে আমাদের ভিআর, সো ভিআর, সো ভিসি প্লাস হচ্ছে ভিআর স্কোয়ার। সো এখান থেকে আমি এই লব্ধি বেগটা আসলে আলটিমেটলি পেয়ে যাব, এটি হচ্ছে আমাদের লব্ধি বেগ হবে, ঠিক আছে। সো আমাদের এখান থেকে লব্ধি বেগটা আমরা সেখান থেকে পেয়ে যাবো। সো এখান থেকে আমরা এই যে লব্ধি বেগটা নিচে বসাই দিচ্ছি। তো এখানে কী হবে, এই যে লব্ধি বেগ এটা হচ্ছে আমাদের সেই লব্ধি বেগ। হ্যাঁ, সো লব্ধি বেগ কী হবে, লব্ধি বেগ হবে হচ্ছে আমাদের আর ইকুয়াল টু হচ্ছে, সো লব্ধি বেগ হচ্ছে আমাদের কত হবে, লব্ধি বেগ ইকুয়াল টু আমাদের হচ্ছে আর। সো আর ইকুয়াল টু কী হবে এখানে আমাদের যে √ ভিসির মান কত, ভিসির মান হচ্ছে 8, সো 8 স্কোয়ার। আর ভিআর এর মান কত, ভিআর এর মান হচ্ছে আমাদের এই যে হচ্ছে ভিআর মান হচ্ছে 6, সো 8 স্কোয়ার যোগ হচ্ছে 6 স্কোয়ার। কত আসছে আমাদের এখানে, হিসাব করলে দিন বাবা 64 আর 36, 64 আর 36 কত হবে 100, আর 100 মানে হচ্ছে 10, তার মানে এখানে আমাদের বেগ আসবে কত 10। লব্ধিবেগ কত হবে 10, আর 1 কী হবে কিলোমিটার পার আওয়ার। তখন তুমি কি দেখবা যে বৃষ্টির লব্ধিবেগ কত আসতেছে, যে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এই জিনিসটা। সো আমরা আশা করি এখান থেকে বুঝতে পারলাম। আমাদের এখানে ঘ নাম্বারটাও তো আছে, এখানে বলছিল বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরলে হবে কিনা, না হবে না, দুরকমের ছাতা ধরতে হবে। বাতাস হওয়ার আগে এবং পরে, তাহলে তুমি লিখে দিবা যে বাতাস হওয়ার আগে এবং পরে, সো কোন ক্ষেত্রে কতক্ষণ ছাতা ধরবে লিখে দিই আমরা। সো আমি এখান থেকে ঘ নম্বর লিখে দিচ্ছি স্থির বাতাসে, মানে প্রথম ক্ষেত্রে। সো ঘ নম্বরের বেলা আমরা সেটা লিখতেছি যে স্থির বাতাসে, সূত্র কি লিখবো আমরা এখানে, tan θ = স্থির বাতাসে মানে কি, শুধু ভিসি আর ভিআরই আছে, শেষ, ডাইরেক্ট ভিসি বাই ভিআর লিখে দিবা, কারণ ভিসি প্লাস ভিএ তো নাই, ভিএ তো শূন্য। সো স্থির বাতাসে মানে কি, তুমি খেলে এটাই বসাই দিবা, স্থির বাতাসে মানে কি আসলে যে ভিএ শূন্য হলে, তাহলে তুমি মান বসাই দাও, θ = tan ইনভার্স ভিসি এর মান কত, ভিসি মান হচ্ছে আমাদের 8 এবং ভি এর মান হচ্ছে 6। সো দেখো তোমার এখান থেকে একটা মান চলে আসবে, θ = এই সামথিং কিছু একটা ডিগ্রি। এবার লিখবো আবার আমরা কি লিখবো এখানে, আবার লিখবো হচ্ছে আমরা কি স্থির বাতাসের পড়াটা কি আছে আমাদের এখানে, যে
বাতাস প্রবাহিত হওয়ার সময়, হ্যাঁ, বাতাস থাকলে বাতাস VA সমান কত বলা আছে যে 2 কিলোমিটার/আওয়ারে বাতাস বইতে শুরু করলো। যখন বাতাস VA এত, এবং কোন দিকে? বিপরীত দিকে। সো আমি এটাও লিখে নিচ্ছি, বাতাস বওয়া শুরু করলো, কোন দিকে বওয়া শুরু করছে? বিপরীত দিকে। সো আমরা তো জানি বিপরীত দিকে যদি বাতাস বয় তাহলে আমাদের সেক্ষেত্রে থিটা সমান কী হবে? যে tan ইনভার্স কী লিখবো আমরা? বিপরীত দিকে যোগ হয়, সো VC প্লাস VA ভাগ হচ্ছে VR। সো তুমি সেক্ষেত্রে 8 থিটা মান পেয়ে যাবা। থিটা সমান হচ্ছে tan ইনভার্স, মানগুলো বসায় দাও। VC হচ্ছে আমাদের 8, VA হচ্ছে 2, VR হচ্ছে আমাদের 6। সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি জিনিস। সো তুমি দেখবা এই থিটার মানটা সেম আসছে কিনা, দেখবা অবশ্যই সেম আসে নাই, তখন বলো যে না একইভাবে হবে না, বিপরীতভাবে যেতে হবে, হয়ে গেল। সো তুমি এই একই সূত্র দিয়ে কিন্তু অন্য অঙ্কগুলো করে ফেলতে পারবে, কোনো সমস্যা তোমার হবে না। একইভাবে তুমি এটাও কিন্তু এভাবে করে ফেলতে পারবে, চেষ্টা করো। এখানে আমাদের ভেক্টর আকারে আছে, সো আমরা দেখি ভেক্টর আকারে থাকলে পারা যায় কিনা। বলছে একটি গাড়ির পেছনের গ্লাস উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। তাহলে আমরা একটু গাড়ি টাড়ি আঁকি, আমরা এখানে গাড়ি টাড়ি দিয়ে দিছে, আমরা তো গরিব মানুষ, গাড়ি টাড়ি নাই, আমরা গাড়িটা আঁকি জাস্ট আর কি। সো আমাদের দেখছে এত ঝামেলাও নাই, গাড়িও নাই, গাড়ির কাজও ভিজে না, সো এটাই ভালো। এত অঙ্ক কইরাও লাভ নেই, অঙ্ক কইরা কি আর গাড়ি চালানো যাইব? ওর থেকে গাড়িই নাই, গাড়ি এটাই ভালো নাকি? ঠিক আছে, আসো তাহলে আমরা এখান থেকে কি করব, যে আমরা দেখো কি বলছে, একটি গাড়ির পেছনের গ্লাস উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। সো গাড়িটি V = 18I। সো 18I মানে তোমাকে বুঝতে হবে 18I ক্যাপ, তার মানে x অক্ষের দিকে গাড়িটি যাচ্ছে। গাড়িটা কোন দিকে যাচ্ছে? ধরলাম গাড়িটা যে এই দিকে যাচ্ছে, হ্যাঁ। সো গাড়ির বেগ হচ্ছে কত? 18I, মানে বেগের মানটা হচ্ছে 18, আর দিক কোন দিকে? এদিকে। সো গাড়িটি মানে কি? VC, আমরা VC দিয়ে লেখা শিখছিলাম। বলছে গাড়ির পিছনের গ্লাস উলম্বের সাথে, সো গাড়ির পেছনের গ্লাস, গাড়ির পেছনের যে গ্লাসটা আছে, এই যে গাড়ির পেছনের গ্লাস, হ্যাঁ, তো গাড়ির হচ্ছে পেছনের গ্লাস। সো গাড়ির পেছনের গ্লাসটা কত আছে? উলম্বের সাথে, যে গাড়ির পেছনের গ্লাস উলম্বের সাথে কত কোণে আছে? উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে। এখন বলছে যে বেগে রাস্তা চলছিল, হঠাৎ বৃষ্টি -12 যে বেগে পড়া শুরু করলো। হঠাৎ বৃষ্টি মানে কি? তো হঠাৎ বৃষ্টি কোন দিকে পড়া শুরু করলো? বৃষ্টি নিচের দিকে পড়া শুরু করছে। দেখো হঠাৎ বৃষ্টি যে দিকে পড়তেছে, তার মানে বৃষ্টির বেগ, বৃষ্টি নিচের দিকে পড়ে। সো VR হচ্ছে আমাদের VR, হ্যাঁ, VR। সো VR সমান আমি কি লিখবো? VR নিচের দিকে, তাহলে কি লেখা? -12 যে লেখা, তাহলে নিচের দিকে পড়ছে, তাহলে যে অক্ষ বরাবর, আর মানটা হচ্ছে এত। তার মানে এখান থেকে আমি যদি চিন্তা করি ভ্যালু কত, সো আমি এখান থেকে বুঝে গেছি যে গাড়ির বেগ ভাই হচ্ছে 18, আর আমাদের এই বৃষ্টির বেগ কত আসলে দেখো 12, হ্যাঁ। সো এই বাকিটুকু দিয়ে তোমাকে বুঝাইছে নিচের দিকে, এই দিকে দিক বুঝাইছে। সো মানটা তোমার দরকার হলে পেয়ে গেল। এখন তোমাকে বলছে গাড়ির সামনের গ্লাসে কত বেগে বৃষ্টি পড়বে, কত বেগে বৃষ্টি পড়বে, বেগ, হ্যাঁ। তোমার সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে তোমাকে হচ্ছে লব্ধি করতে হবে। লব্ধি কীভাবে করবা? খুবই সিম্পল, একটু আগে তুমি সেটা শিখছো। দেখো বেটা গাড়ি চালাতেছে এদিকে, তাহলে গাড়ির সাপেক্ষে যদি বেগ বের করতে চাই আমরা, অবশ্যই গাড়ির সাপেক্ষে বের করি। আমরা লিখে দিয়েছিলাম যে গাড়ির সাপেক্ষে, গাড়ির মধ্যে মানুষজন হিসাব করে, বৃষ্টিটা তো খায় দেয় কাজ না, হিসাব করবে, গাড়ির মানুষজন হিসাব করে। সো ভিসি তাহলে কোন দিকে যাবো? আমরা মাইনাস করে এদিকে চলে আসবো, আমাদের ভিসিটা তাহলে বিয়োগ করে দিলাম আমরা। এখন এদিকে বৃষ্টি পড়ছে, ভিসিটাকে উল্টাই দিছি, তাহলে লব্ধি বেগ কোন দিকে হবে? তাহলে লব্ধি বেগ আসলে যে এই দিকে হবে, এই দিকে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তো দেখো বুঝতেই পারছো, যদি বৃষ্টি এভাবে লব্ধি বেগে পড়ে তাহলে গাড়ির কোন কাজ ভিজবে? সামনের কাজ ভিজবে। যদি জিজ্ঞেস করতো কোন কাজ ভিজবে, তাহলে বলতো গাড়ির সামনের কাজ ভিজবে, হ্যাঁ, ঠিক আছে। সো এই বেগের মানটা কত হবে? খুবই সিম্পল, এখান থেকে কীভাবে বের করতে পারি? দেখো যে এই এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষ এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি হচ্ছে কি যে লব্ধি বেগ, হ্যাঁ। সো লব্ধি আমাদের কী হবে? সো লব্ধি নাম দিলাম হচ্ছে লব্ধি হচ্ছে আর। সো লব্ধি কী হবে? আর সমান √ওভার কী হয়? 90 ডিগ্রি থাকলে কী করি আমরা? স্কোয়ার করে দিই, ভিসি স্কোয়ার যোগ হচ্ছে কি VR স্কোয়ার। সো মান বসাই দাও। এই আমাদের ভিসি এর মান কত? ভিসি এর মান হচ্ছে 18 স্কোয়ার, আর VR এর মান কত হচ্ছে 12। -12 দেবে না, খালি 12 দেবে, কারণ -12 বসেছে নিচে। সো মানটা কত? 12। সো তোমার এই যে উত্তর এখানে চলে আসবে যে আর এর মান এত। এককটা খেয়াল করে নিবা, এককটা কিছু বলা আছে এখানে? কিছু বলা নাই, মিটার পার সেকেন্ড পার্সেন্ট কিছু বলা নাই, এত একক লিখে দেখো তাইলেই হয় আর কি। কিছু বলা না থাকলে একক লিখে দিবা, হয়ে গেল। সো খুবই সিম্পল কিন্তু আসলে এখান থেকে ছিল, খুব একটা কঠিন কিন্তু দেয়নি। ঘ নম্বরটা আমাদের দেখা দরকার। ঘ নম্বরটা আমাদের কি জানি বলছে, ও দেখো এই যে দেখো এখান থেকে ওরা করছে, এদের করা আছে, ওরাও কিন্তু করছে অনেক সিস্টেমে চিত্রমিত্র আইকে উড়ে দিয়েছে। সো আলটিমেটলি 12 স্কোয়ার যোগ 18 স্কোয়ার এসছে। সহজভাবে শিখবো আমরা, হ্যাঁ, কারণ এগুলো দেখে একটা স্টুডেন্ট ভয় পেয়েছে, আল্লাহ কিছু বুঝতেছি না। তুমি আগে সহজভাবে শিখো। এখন 1 পা 2 পা ফেলা শুরু করবা, তখন তুমি না দৌড়াতে আসলে চেষ্টা করতে পারবো, তাই না? তখন তুমি সব ধরনের জিনিসগুলো আসলে শিখতে সাহসও হবে। তখন তুমি ম্যারাথন, তুমি হাঁটতেই পারো না, তুমি ম্যারাথন দেওয়ার চিন্তা ভাবনা করলে তো হবে না। আগে হাঁটতে শিখতে হবে। সো আমরা সেই হাঁটাহাঁটি কিন্তু শিখে ফেলছি মোটামুটি সহজভাবে।
কনসেপ্টগুলো চিন্তা করতে শিখছি। এবার তুমি আরও ডেপতে যেতে পারবা, দৌড় দিতে পারবা, ম্যারাথন দিতে পারবা, হ্যাঁ, অলিম্পিকে যেতে পারবা। সো তার আগে হাঁটাটা শিখতে হবে। সো এভাবেই কিন্তু আমরা আগাচ্ছি। ফাইন। সো দেখো আমাদের উত্তর চলে আসবে কত, 21.63 এখন। ওকে, এবার আমাদের ঘ নাম্বারটা কী বলছে দেখি। ঘ নাম্বারটা আমাদের এখানে আছে। সো ঘ নাম্বারটা কী বলছে দেখো, যে উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। তাহলে আমি কীভাবে কী করবো, পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। আমি এখানে আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। দেখো আমি অঙ্কগুলো ক্লিয়ার করে দিলে তোমার অনেক বেশি সুবিধা হবে, তুমি সব কিছু নিজেই তখন আসলে এখান থেকে বুঝতে পারবা যে অঙ্কগুলো কীভাবে আলটিমেটলি কীভাবে করতে আছে। বৃষ্টি সাদা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমরা তাহলে এক কাজ করি, আচ্ছা এটা হয়ে গেছে। আমরা হচ্ছে এটুকু বাদ দিয়েই, সরি এটাও না, এটা কোথায় থাকুক। সো এবার দেখো আমাদের আলটিমেটলি কী বলতেছে, যে হঠাৎ এত বেগে বৃষ্টি পড়া শুরু করলো। সো উদ্দীপকের গাড়ির পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। এবার তুমি কীভাবে কী করবা। দেখো এই যে বৃষ্টি পড়ছিল, আমি সব বৃষ্টিটাকে তো নিচে নিয়ে আসি। আমাদের বৃষ্টিটার কী অবস্থা, হ্যাঁ, আমাদের বৃষ্টি বাবাজি হচ্ছে এভাবে আসে। তাহলে আলটিমেটলি বৃষ্টির লব্ধিবেগ কোনটা, আলটিমেটলি বৃষ্টির লব্ধিবেগ হচ্ছে এটা, তাই না। সেটা আমি কপি করে নিলাম এখান থেকে। দেখো এই যে এভাবে কিন্তু পড়তেছে। তো সে সামনের কাছে এভাবে পড়ছে, তাহলে সে কি খালি সামনেই পড়বে না, সে তো কি পিছনেও পড়বে, তাই না। সো পিছনে যখন পড়বে তাহলে এভাবে পড়বে। সো পিছনের কাছে যখন পড়বে, সে পিছনের কাছে কত কোণে পড়বে, সে হইতে পারে সেভাবে পড়তেছে, বা পিছনের কাছে পড়তেই আসে না, এভাবে পড়তেছে। সো আমরা দেখব যে এই পিছনের কাছে আসলে কত কোণে পড়ছে, কোনটা বের করবো, যে বৃষ্টি কত কোণে পড়ছে। সো বৃষ্টি উলম্বের সাথে কত কোণে পড়ছে এটা বের করবো। দেখো তুমি একটু চিন্তা করে, এখানে যে উলম্বের কোণটা, হ্যাঁ, এখানে যে উলম্বের কোণটা, সামনে আর পিছনে কিন্তু একই জিনিস, প্যারা নাই। দেখো এই তুমি একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, খেয়াল করে দেখো তুমি। দেখো এই যে এখানে যে জিনিসটা ছিল এরকম ছিল, তাই না। আমি এখানে ওই জিনিসটা আনলাম। সো আমি যখন অঙ্ক করে বের করব, দেখো এই তিনটা জিনিস একই। এই দাগটা খেয়াল করো, এই দাগটা খেয়াল করো, এই দাগটা খেয়াল করো, একই জিনিস। সো আমি যদি পরীক্ষায় এই জিনিসটা বের করে ফেলতে পারি, এটা মানেই তো আসলে এখানকার কোনটা, যে সামনের কাছে কত কোণে পড়বে, এত কোণেই পড়বে। পিছনের কাছে কত কোণে পড়বে, দেখো পিছনের কাছে আসলে এত কোণেই তো পড়তেছে, তাই না। এটাই সেটা। তো একটা হচ্ছে গাড়ির কাজ কত কীভাবে আছে, আরটা হচ্ছে কত কোণে বৃষ্টি পড়ছে। হলুদটা আমরা বের করতে যাচ্ছি, হলুদটা হচ্ছে আমাদের থিটা। তো সাদাটা আমাদের এখানে থিটা না, সাদা মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 30 ডিগ্রি, যে উলম্বের সাথে গাড়ির কোণটা হচ্ছে কত, 30 ডিগ্রি। গাড়ির কোণটা, গাড়ির, হ্যাঁ। আর আমরা হলুদটা বের করতে যাচ্ছি, থিটা। আমাদের হলুদ হচ্ছে সেই থিটা। সো সবগুলো আমি থিটা আকারে লিখছি, এটা হচ্ছে আমাদের সেই হলুদ থিটা, হ্যাঁ। আমরা থিটা বের করতে যাচ্ছি, কত কোণে বৃষ্টি পড়বে। সো আমরা একটু আগে শিখছি সেটা। যেহেতু কোনো কি নাই, যেহেতু কোনো এখানে কোনো বাতাস টাতাস নাই, তাহলে তুমি কী লিখবা, যে গাড়িতে উলম্বের সাথে বৃষ্টি পড়বে হচ্ছে ট্যান থিটা। আমি কিন্তু বলে দিয়েছিলাম থিটা মানে কার সাথে, উলম্বের সাথে, উলম্বের সাথেই চাইছে। সো ট্যান থিটার সমান কী হবে, শুধুমাত্র ভিসি বাই হচ্ছে ভিআর। সো বসাই দিয়ে তুমি এখান থেকে থিটা সমান সমান ট্যান ইনভার্স ভিসি এর মান কত, ভিসি হচ্ছে আমাদের 18, আর ভিআর কত, ভিআর হচ্ছে আমাদের এখানকার 12। সো ট্যান ইনভার্স 18/12 তুমি করো, করে দেখবা এখানকার মানটা আসলে কত আসে। সো আমরা একটু দেখি এখানে ট্যান ইনভার্স 18/12 মানটা লেখা আছে কিনা। সো ট্যান ইনভার্স 18/12 মানটা আমাদের লেখা নাই। সো আমরা হচ্ছে একটু দেখে আসি 18/12 আমাদের কোথাও লেখা আছে কিনা। 18/12 বা আমাদের হচ্ছে ক্যালকুলেটার আমাদের এখানে একটু নাই। সো আমরা একটু দেখে নিই ট্যান ইনভার্স 18/12, 12 বা তুমি এখানে নিজেই একটু বসাই দাও না, ঠিক আছে। সো নিজে বসাই দাও, আমরা পেলাম না। সো তুমি এখানে নিজেই বসাই দিবা হচ্ছে 18/12। সো বুঝছো তো পুরো অঙ্ক, যে কী করতে হবে, কী করতে হবে না হবে সব থেকে বুঝছো। সো ট্যান ইনভার্স 18/12 একটু নিজেই তুমি দেখো কত আসে, হ্যাঁ, এত ডিগ্রি সামথিং ডিগ্রি। এবার তুমি কি বলবা, হ্যাঁ এত কোণে আসলে বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টির এই পিছনের গ্লাস ভিজবে কিনা। দেখো বলছে এটাই প্রশ্ন, উদ্দীপকের গাড়িতে পিছনের গ্লাস ভিজবে কিনা। মনে করো কথার কথা আমি বললাম হচ্ছে এই কোণের মানটা, কথার কথা বলছি, কথার কথা। সাপোজ তুমি বাইর করে দেখো কত হয়। সাপোজ এই মানটা আসছে 40। দুই রকম মান হতে পারে, একে তো 30-এর থেকে বেশি, আর নয় 30-এর চেয়ে কম, যে কোনো একটা তো হবে, হয় 30-এর চেয়ে বেশি না 30-এর চেয়ে কম, যে কোনো একটা হতেই হবে। সো মনে করো 40 ডিগ্রি আসছে, মনে করো, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমি দুটাই বলে দিচ্ছি, যে মনে করো কথার কথা 40 ডিগ্রি আসছে, কথার কথা। তার মানে কি, দেখো গাড়ির কাজ হচ্ছে 30 ডিগ্রিতে আছে, আর বৃষ্টি পড়তেছে 40 ডিগ্রি। তার মানে কি, বৃষ্টি কি একটু এমনি পড়তেছে না, দূরে সরে পড়তেছে না। তার মানে কি বৃষ্টি গাড়ির কাজ কি ভিজবে না। যদি এই মানটা আমাদের থিটার মানটা 30 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে কথা লিখে ফেলি আমরা, থিটা ইজ গ্রেটার দ্যান 30 ডিগ্রি হলে, হ্যাঁ 30 ডিগ্রি হলে পিছনের কাজ ভিজবে না, সামনের কাজ তো ভিজবেই, কিন্তু পিছনের কাজ ভিজবে না, কারণ পিছনের কাজ থেকে দূরে পড়তেছে। পিছনের কাজ ভিজবে না, পিছনের কাজ ভিজবে না, শেষ। আর যদি আমাদের কি হয় এখানে, যদি আমরা দেখি এই থিটার মানটা কি হচ্ছে 30-এর চেয়ে কম হচ্ছে, এমন হইলো মনে করো না, আমাদের এখানে এটা হইলো না, হইলো কত 20 ডিগ্রি, হইতেই পারে। তো সেক্ষেত্রে কী হবে, 20 ডিগ্রিতে পড়া মানে তুমি চিন্তা করো, 20 ডিগ্রি পড়া মানে হচ্ছে এরকম। এটা যদি আমাদের 40 ডিগ্রি হয়, তাহলে 20 ডিগ্রি মানে কি, 20 ডিগ্রি অবশ্যই একটু কম, তার চেয়ে কম হবে, তার মনে এভাবে পড়তেছে। এটা যে 30,
30-এর চেয়েও কমে পড়তেছে মনে করো, তার মানে তো 30-এর চেয়ে কম মানে এভাবে, তার মানে কিন্তু ঠিকই আসলে এভাবে কিন্তু আঘাত করবে, এই কাছে কিন্তু আঘাত করবে, তার মানে তখন কিন্তু বৃষ্টি পড়বে। তার মানে যদি কি হয় থিটার মানটা কি হয়, থিটার মান যদি কি হয়, থিটার মান হচ্ছে যদি 30 ডিগ্রি বড় হয়, মানে থিটার মান 30 যে কম হয়, তাহলে পিছনের কাজ ভিজবে। তাহলে তুমি নিজেই এবার সিদ্ধান্ত নিয়ে নিবা যে কত আসছে তোমার, সেই অনুযায়ী তুমি সিদ্ধান্ত নিয়ে নাও যে কত ডিগ্রি আসলো। তাহলে উত্তরটা আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। সো এইভাবে তুমি অঙ্কগুলো আসলে খুব সহজে করে ফেলতে পারবে, খুব একটা প্যারা খেতে তোমাকে হবে না আসলে এখান থেকে। অন্য অঙ্কগুলো দেখো তুমি একইভাবে করতে পারবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এটা আমাদের আসলে ঘ না, এটা হচ্ছে আমাদের ঘ। আচ্ছা, কোনো একদিন বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পতিত হচ্ছে। নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হটিছে। এই তোমরা বলো হটিছে মানে কি? সে হাঁটছে, হ্যাঁ সে হাঁটছে, এই হাঁটছে রে হটিছে বানাই দিছে। সো এত বেগে সে হাঁটছে এবং অপরজন এত বেগে সাইকেলে যাচ্ছে, উভয়ের সাথে ভিন্ন ভিন্ন কোণে বাঁকাভাবে ধরা। সো বৃষ্টি পড়ছে এবং রাস্তায় হাঁটছে আর একজন সাইকেল চালাচ্ছে। ওকে, উদ্দীপকে হেঁটে চলা লোকের সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত? তাহলে কি লিখবা যে হেঁটে চলা লোক কত বেগে হেঁটে চলছে? 4 বেগে হটিছে, ঠিক আছে, 4 বেগে হটিছে। সো 4 বেগে হাঁটছে সে 4 কিলোমিটার পার আওয়ার, আর বৃষ্টি তো সোজাভাবে পড়তেছে, তাই না? সো বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগ হচ্ছে 6 ভাবে বৃষ্টি পড়ে। তো আমরা খুব সহজে জানি কীভাবে বের করতে হয় সেক্ষেত্রে, যে কী করতে হয়, যে হাঁটছে যার সাপেক্ষে, হ্যাঁ, তো তাকে আমরা উল্টাই দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের 4টা এখন এদিকে চলে আসবে, তাহলে আলটিমেটলি লব্ধি হবে কোন দিকে? লব্ধি হবে এদিকে। সেক্ষেত্রে আমরা আর বের করি কীভাবে, মনে আছে যে এই যে লোকের বেগ মানে হচ্ছে সেই গাড়ির বেগ আর হচ্ছে বৃষ্টির বেগ স্কোয়ার করে দিব, খুব সহজেই চলে আসবে। সেখান থেকে তুমি জাস্ট মানটা বসায় দাও, কোনো এখানে চিন্তা নাই, কারণ সবই কিন্তু 90 ডিগ্রিতে আছে, সো অবশ্যই এটাই হবে। সো একটা হচ্ছে 6 আর হচ্ছে কত 4, সো 4 স্কোয়ার যোগ হচ্ছে কত 6 স্কোয়ার, সুতরাং যা আসবে সেটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। একক কী হবে? কিলোমিটার পার আওয়ারে কিন্তু একক হবে, কিলোমিটার পার আওয়ার হবে সেখানে। সো গ নাম্বারটা খুবই সহজে বুঝে গেল। ঘ নাম্বারটাও তুমি দেখো একইভাবে অবশ্যই তুমি পারবা, যে হেঁটে চলন্ত লোকটির এবং সাইকেলের চলন্ত লোকটির একইভাবে বাঁকানো নয় কেন? তুমি ক্ষেত্রে বের করবা। তাহলে হেঁটে চলা লোকের ক্ষেত্রে তাহলে হেঁটে চলা লোকের ক্ষেত্রে তুমি কী করবা? থিটা লিখবা, থিটা সমান সমান tan ইনভার্স ভিসি বাই ভিআর, শেষ ভিসি বাই ভিআর। সো মান বসাই দাও, থিটা সমান সমান tan ইনভার্স ভিসি মান কত? ভিসি হচ্ছে আমাদের 6 আর ভিআর হচ্ছে কত, সরি বৃষ্টি জুড়ে পড়তেছে, আমাদের সেক্ষেত্রে ভিসি হচ্ছে 4 আর ভিআর হচ্ছে 6। এই যে মান বসাবো দেখো একটা মান আসবে, ঠিক আছে। এবার আরেকটা করি, যে এবার কি সাইকেলের ক্ষেত্রে, হ্যাঁ সাইকেলে চলন্ত, সো সাইকেলে যে আসে সে কত কোণে বেশি সাদা ধরবে? থিটা সমান সমান কী হবে? tan ইনভার্স ভিসি বাই ভিআর। ভিসি কত? এই যে সেম আগের মতো সূত্র, ভিসি বাই ভিআর, কারণ বৃষ্টি তো বাতাস তো নাই, তার মানে দুইটাই হবে। সো tan ইনভার্স ভিসি কত? ভিসি হচ্ছে এবার সে 8-এ যাচ্ছে এবার সাইকেলে, আর বৃষ্টি তো হচ্ছে কত 6, সো 8/6। সো দেখবা দুইটার মান আলাদা আসবে, এই যে বলবা যে হ্যাঁ যেহেতু দুজনের থিটা আলাদা তাই দুজনকে আলাদা করেই ধরতে হবে, একই করে ধরতে হবে না, হয়ে গেল সিম্পল। সো আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো পরীক্ষা আসলে তুমি কীভাবে করতে পারবা। হ্যাঁ, এবার দেখো আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, সিলেট বোর্ড 22 একটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে আমাদের এই বৃষ্টি নিয়ে। সো আমরা বৃষ্টির অঙ্কটা বেশি করবো, আর নদীর অঙ্ক আসলে পারা যাবে, সো নদীর অঙ্ক আমি করবো, কিন্তু তোমরা এখানে তোমাদের HW একটু বেশি থাকবে, ঠিক আছে। সো কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খারাপভাবে বৃষ্টি পড়ছিল। এখন আমাদের এখান থেকে জিজ্ঞেস করছে কি, দেখো প্রশ্নটা পড়তে থাকি, আমি এখান থেকে প্রশ্নটা পড়তে থাকি তাহলে, যে কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খারাপভাবে বৃষ্টি পড়ছিল এবং ওই সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গাড়ি দেওয়া আছে, গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন, মানে গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। সো কী করবো? খুবই সিম্পল, সো জাস্ট একটু আগে যে আমরা করলাম সেই একইভাবে আমাদের কী হবে সেখানে, একইভাবে খেয়াল করে দেখো একটু আগে। সো আমরা গাড়ি চালকের ক্ষেত্রে সেটা আমরা করে ফেলে আসো, কী বলছে আমাদের এখানে, গাড়ি চালক বৃষ্টির বেগ। সো সেই গাড়ি চালায় যাচ্ছে কত বেগে? গাড়ি চালায় যাচ্ছে সে হচ্ছে 20 বেগে। তাহলে তার বেগটাকে উল্টাইতে হবে, কারণ তার সাপেক্ষে বেগ, তাহলে -20 কোন দিকে, 20 উল্টাইলে কোন দিকে আসবে? উল্টাইলে আসবে হচ্ছে এইদিকে, হ্যাঁ। আর বৃষ্টি পড়ছে খাড়া নিচের দিকে, বৃষ্টি পড়ছে খাড়া নিচের দিকে, কত 10 বেগে খাড়া বৃষ্টি পড়ছে। সো আমাদের লব্ধি কোন দিকে হবে? লব্ধি এইদিকে হবে, ঠিক আছে। সো লব্ধি বেগটা কত হবে? লব্ধি বেগটা বের করে ফেলি, সুতরাং এই লব্ধি বেগটা হবে হচ্ছে R √, কী হবে দেখো, এই যে ভিসি স্কোয়ার যোগ হচ্ছে কি বৃষ্টির বেগ VR স্কোয়ার। সো তুমি মানটা ইজিলি বের করে ফেলতে পারবা যে 20 স্কোয়ার যোগ হচ্ছে 10 স্কোয়ার। সো তোমার কোনো চিন্তা ভাবনা চিত্র নিয়ে কোনো ঝামেলা নাই, মান বসাবা, উত্তর চলে আসলো। এই যে এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর, ঠিক আছে। উত্তর। ঘ নম্বরে কী বলছে সেটাও তুমি একটু পড়ে দেখো পারবা কিনা।
বলছে যদি গাড়ির গতির বিপরীত দিকে এত বেগে বায়ু প্রবাহ চলে, ওই যে আমরা বলছিলাম বাতাস যদি আসে তাহলে আরো ভালো, বাতাসে আমরা পারি। তাহলে লিখে দিব আমরা বাতাস কত বেগে, 25 বেগে, বাতাস 25 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চললে, বিপরীত দিকে বইলে, বিপরীত দিকে প্রবাহ হলে, বাতাসের প্রবাহ আছে তাহলে আমরা ভিএ নিয়ে আসবো সূত্রের মধ্যে। এবার প্রবাহ হলে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি পড়ার পরিমাপ একই পরিহিত করবেন কিনা, তার মানে এখানে তোমাকে কোন বের করতে হবে। সো একটা বের করবো আমরা যখন হচ্ছে বাতাস আসে, আর একটা বের করবো যখন বাতাস নাই। এদিকে বাতাসের একটা বের করি আমরা। তাহলে সেক্ষেত্রে সে কত কোণে ছাতা ধরবে বা কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, থিটা সমান সমান tan ইনভার্স বিপরীত দিকে যোগ করতে হয় বলছিলাম, মনে পড়ে? সো ভিসি প্লাস ভিএ বাই হচ্ছে ভিআর। সূত্র চিত্র নিয়ে কোনো টেনশন নাই, জাস্ট মান বসাই দিব। দেখো সিম্পলভাবে তুমি বের করে ফেলতে পারলা। থিটা সমান সমান tan ইনভার্স কত আসবে, ভিসি এর মান কত, ভিসি এর মান হচ্ছে আমাদের দেখো সে হচ্ছে 10 বেগে বৃষ্টি পড়ছিল, তাহলে হচ্ছে নিচে বসাই দিব সেই 10, আর 25 বেগে হচ্ছে আসতেছিল, আর হচ্ছে 20 বেগে গাড়ি চালাচ্ছিল, 20 আর হচ্ছে 25। এই যে তুমি কি করে দিবা, এখানে করে দিবা, দেখবা থিটার মানটা একটা আসবে। সো বিপরীত দিক হলে কি হয়, বিপরীত দিক হলে যোগ করতে হয়। আর এখানে কি করব, যখন হচ্ছে কি সে নর্মাল ছিল, বাতাস ছিল না, হ্যাঁ বাতাস ছিল না, সো বাতাস যখন ছিল না তখন সে কত কোণে ছাতা ধরবে। আমরা জানি ছাতা ধরে হচ্ছে থিটা সমান সমান tan ইনভার্স, বাতাস নাই তাহলে আমাদের কি ভিএ শূন্য, তাহলে ভিসি বাই হচ্ছে ভিআর, আর এখান থেকে লিখবো হচ্ছে আমরা থিটা সমান সমান tan ইনভার্স ভিসি কত, ভিসি হচ্ছে আমাদের ভিসি 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 কই কই কই, এই যে হচ্ছে আমাদের এই যে ভিসি 20, আর ভিআর কত, ওই যে হচ্ছে 10। সো হিসাব করে দেখো যে কোন ক্ষেত্রে কত মান আসে। বলবো যে না একইভাবে ছাতা তাকে ধরতে হবে না, একইভাবে সে বৃষ্টি পড়তে দেখবে না, ভিন্নভাবে বৃষ্টি পড়তে দেখবে। সো কোনো ঝামেলা আছে দেখছো, একটা সূত্র দিয়ে আমরা সব অঙ্ক কিন্তু করে ফেলছি, মোটামুটি সবই আমরা পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে, ঠিক আছে। সো আমি সবগুলো কিন্তু ধরে কিন্তু কয়লা দেখো, এই যে ওরা করছে কিন্তু এইগুলো লেখা দেখে ওরা ভয় পায়। সো আমি জিনিসটাকে আগে খুবই সিম্পল হয় তোমাকে শিখাই দিচ্ছি। দেখো এক ক্ষেত্রে আসছে কি, দেখো এই যে রোডাফা দেখছো এটা আসছে না 10 স্কোয়ার 20 স্কোয়ার, এটা কিন্তু আসছে। আর গ নম্বরে দেখো কত আসছে, আর এখানে ওরা থিটার মানটা বের করে দিচ্ছে, থিটার মান বের করে ভালো, কারণ এখানে বলছিল বৃষ্টির বেগ কত। এবার বৃষ্টির বেগ চাইলে কি করা উচিত জানো, কারণ এটা কেন করলাম বলে দিচ্ছি, কারণ বৃষ্টি তো বেগ তো হচ্ছে ভেক্টর রাশি, তাহলে খালি মান বলে নাই, এইটুকু তো চাইছে এর করছে, সাথে হচ্ছে তারা এইটুকু ফ্রি দিয়ে দিছে, হ্যাঁ এইটুকু তারা ফ্রি দিয়ে দিছে, বলছে যে না এটুকু করবি, আমি ছোটো করে আমার করে আমিও ফ্রি দিয়ে দিই, হ্যাঁ আমি তো করছি খালি দেখাই দিব। তার মানে হ্যাঁ দেখো এই যে এই জিনিসটা এখান থেকে এই জিনিসটা ফ্রি দিয়ে দিলাম, এই যে এটুকুর মধ্যে বা কোথায় ফ্রি দেওয়া যায় এখানেই ফ্রি দিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফ্রি দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এটা কেন ফ্রি দিল বুঝছো, কারণ এই জিনিসটা করে দিছি, কারণ এখানে বেগ চাইলে বেগের মানও দিতে হয়, দিকও দিতে হয়, কারণ বেগ ভেক্টর রাশি। সো দিয়ে দিবা, সো দিয়ে দিলাম। সো এ দেখছো পারছো, ঘ নাম্বারটা দেখো সেম অনেক কাহিনী করছে, আলটিমেটলি কী আসছে ওদের দেখো, এই দেখো যে হচ্ছে যোগ করে 45/10 না, এই দেখো এটা আমাদের তাই আসছে, তো খেয়াল করে দেখো, এই দেখো 20 আর 25 45/10, তাহলে খুব সহজে তুমি করে ফেলতে পারবা। তোমার এখানে প্যারা খাইতে হবে না, এগুলো লিখতে অনেকে ভয় পায়। সো আমি কিন্তু লেখা শিখেছি এগুলো যে কীভাবে লিখতে হয়, সো সেগুলো লিখে করা যাবে। সো দরকার নেই, তুমি সহজ যেমনি বলছি সেমনি তুমি বের করে দিবা, ডান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্কটা। পরবর্তী দেখো ঢাকা বোর্ড 19-এর একটা অঙ্ক আছে, এই বৃষ্টি প্রকৃতপক্ষে কোন দিকে, বৃষ্টির অঙ্ক করতে করতে ট্রাক আলোর বৃষ্টি বানাই দিছি। সো ট্রাক আলো, আসলে ট্রাক আলোর অঙ্কটা আমরা একটু করি, তাহলে তুমি বুঝতে পারবা, হ্যাঁ একদম আমি হাত ধরে কিন্তু করাই দিচ্ছি অঙ্কগুলো, তোমার জন্য কোনো ঝামেলা না হয়। তো কী বলছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটা ট্রাককে চলতে দেখলো। এখন জিজ্ঞেস করছে তাহলে যেখান থেকে ট্রাকের প্রকৃত বেগ কোন দিকে চলছিল। সো এই অঙ্কটা করলে আমাদের লব্ধির দিকের অঙ্কগুলো আপেক্ষিক বেগের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হয়েছে, আমি এটা ভালো মতো করি। সো আমি ঘ নাম্বারটা এখান থেকে করে দিচ্ছি, ঠিক আছে। ঘ নাম্বারটা এইচডব্লিউ করে ফেলবা, অ্যান্সার আমি দিয়ে দিব। কী বলছে, ঘন্টায় 40 কিলোমিটার পার বেগে পূর্ব দিকে চলমান। সো মনে করো এই হচ্ছে পূর্ব দিকে চলমান, কত বেগে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে ঘন্টায় পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে ট্রাক চলতে দেখলো। তাহলে সে দেখলো ট্রাক এদিকে চলছে, এটা কার বেগ, এটা হচ্ছে একটা গাড়ি চালক, হ্যাঁ এত বেগে পূর্ব দিকে চলো, এটা গাড়ির চালক। সো গাড়ি চালক মানে কি ভিসি, হচ্ছে ভিসি এর মান। আর সে দেখলো উত্তর দিকে একটা গাড়ি যেতেছে এবং সেটা কত ট্রাক যেতেছে তার দ্বিগুণ বেগে, এটা 40 হয়, তাহলে এটা আমাদের কত হবে 80, তাহলে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কি আমরা গাড়ির বেগ লিখবো, যদি গাড়ির বেগ লিখি তাহলে ভুল হবে, কারণ চাইছি তো গাড়ির বেগ, তাহলে কি গাড়ির বেগ আসলে 80 না, এটা গাড়ির বেগ আসলে না, এটা কিসের বেগ, এটা হচ্ছে এই যে গাড়ি চালক যে ছিল এই গাড়ি চালকের সাপেক্ষে
এটা গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ। কারণ তুমি খেয়াল করো, কারণ সে যাইতে দেখলো, এই গাড়ি চালক দেখলো, দেখো পূর্ব দিকে চলন্ত একটি গাড়িকে এত বেগে চলতে দেখলো, তার মানে সে দেখছে, হিসাব করছে কে, গাড়ি চালক ট্রাককে যাইতে দেখছে, তাহলে চালকের সাপেক্ষে ট্রাকের বেগ। সো বেগটা আসলে ট্রাকের, কিন্তু কার সাপেক্ষে, চালকের সাপেক্ষে। তার মানে এটা হচ্ছে কি মান, ভিটিসি। তাহলে একটু আগে আমরা লেখা শিখছি যে ভাই এভাবে আপেক্ষিক বেগ থাকলে লিখে কীভাবে, ভিটিসি কীভাবে লেখে বলছিলাম, যে যার সাপেক্ষে বেগ তাকে আমরা উল্টায় মাইনাস করে দিব, উল্টায় যোগ করে দিব, অথবা ডাইরেক্ট মাইনাস করে দিব, শেষ। কার সাপেক্ষে বেগ, গাড়ির চালকের সাপেক্ষে বেগ, তাহলে গাড়ি চালকটাকে মাইনাস করে দিচ্ছি, সহজ বাংলা। এবার আমার দরকার ট্রাকের বেগ, তাহলে আমরা কী করবো, এই জিনিসটাকে এ পাশে নিয়ে আসবো। তাহলে এখানে আমি লিখতে পারি না ভিটি সমান কি লিখতে পারি, চাইলে লিখতে পারি যে ভিটিসি, আর এটা মাইনাস আছে এ পাশে লিখে যাবে, প্লাস হয়ে যাবে, তো ভিসি। এটার মান তোমাকে বের করতে বলছে, যে বাবা এটার মান বের করো, এই যে মান বের করো, একটু আগেই শিখাইছি এরকম মডুলাসের মান কেমন বের করতে হয়, এই যে রুট ওভার করে দিব, রুট ওভার এখানে যেটা আছে সেটা আমি নিব ভিটিসি, তাহলে ভিটিসি স্কোয়ার যোগ কী হবে, ভিসি স্কোয়ার যোগ কী হবে, ভি টু ভিটিসি ভিসি সাথে হচ্ছে কজ আলফা, আলফা মান কত, 90 ডিগ্রি। বুঝলাম কেমনে, এই দেখো 90 এখানে বলা ছিল যে ভিটিসি আর ভিসি এর মধ্যবর্তী কোণ কত, দেখো দেখো ভিটিসি আর ভিসি, এই ভিটিসি আর ভিসির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, একটা পূর্বে একটা উত্তর 90 ডিগ্রি। সো তুমি পুরোটা যদি বসাই দাও তাহলে এই মানটা আসবে হচ্ছে, খেয়াল করে দেখবা, এই ভিটিসি এর মানটা হচ্ছে 80, তাহলে 80 স্কোয়ার, আর এখানে আমাদের ভিসি আসবে কত, 40 স্কোয়ার, শেষ। এটাই উত্তর, আসলে এটাই উত্তর হয়ে গেল। সো দেখো উত্তরটা এটা কিনা, 40 স্কোয়ার 80 স্কোয়ার এটা কিনা, এই যে 40 স্কোয়ার 80 স্কোয়ার, ডান, 40/5 উত্তর এটাই। আর থিটাও বের করতে পারবা, যে দিকটাও বের করতে পারবা, tan থিটা সমান সমান কি, ওই যে আগের মতোই এ দেখো সেই চিত্র, থিটাটা বের করে দিবা, যে tan সমান কি, লম্ব বাই ভূমি, সো ভিসি বাই ভিটিসি, করে দিলে tan থিটাটাও চলে আসবে, ঠিক আছে। বুঝলে থিটাটাও এখানে বের করে দেখাতে পারো, জায়গা আছে কিনা দেখি, হ্যাঁ করে দিতে পারো। এবং সুতরাং আটা করে আমরা বেগের মান বের করছি, দিক তো বের করে নেই। সো tan থিটা সমান কী হবে, যে এই দেখো যে আমাদের হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। তুমি যদি এখান থেকে বাকি চিত্রটুকু একটু কমপ্লিট করে নাও, দেখো এখান থেকে তুমি বের করতে পারো যে ভিটি, যে আসলে হচ্ছে ভিটি, এদিকে হচ্ছে মনে করো ভিটি আছে কোথাও, সো চিত্রটা কমপ্লিট করলে তুমি হচ্ছে পাওয়া যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই যে এই বরাবরটা কি, এই বরাবরটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে আমাদের ভিসি, আর এটা হচ্ছে আমাদের ভিটিসি। সো যাই হোক তুমি এখান থেকে চিত্র কমপ্লিট করলে জিনিসটা পাওয়া যাবে। আমি সিম্পল রাখতেছি, চিত্রটা সিম্পল রাখতেছি, এখান থেকে সিম্পল রাখতেছি। ওকে ঠিক আছে, থাকলো আমাদের tan থিটা বের করে রাখলাম আমরা, সমস্যা নেই। ওকে, আর ঘন আমরা এখান থেকে দেখে ফেলবা, এখান থেকে হচ্ছে একটা ক্রস গুণ করতে হবে, ক্রস গুণের অঙ্ক ছিল, সেই অঙ্কটা একটু প্রশ্নে ভুল আসছিল বিগত বছর আর কি আসলে, হ্যাঁ। সো ওকে, এবং এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে রাজশাহী বোর্ড 19, তাহলে কিন্তু আমাদের এখানকার এই বৃষ্টি ছাড়ার সমস্ত অঙ্কগুলি শেষ। সো রাজশাহী বোর্ড 19-এর অঙ্কটা আমরা চলো এবার একটু দেখে ফেলি, যে এখানে আমাদের কি বলছে, তাহলে আমাদের এই বৃষ্টি ছাড়ার লাস্ট অঙ্ক। সো এই অঙ্কটাও চলো আমরা এখান থেকে করে ফেলি। কি বলা আছে, যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বয়ে 72 কিলোমিটার সমবেগে একটি বাস উপরে উঠছে, এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন আনুভূমিকভাবে বায়ুপ্রবাহ শুরু হলো। যে শুরুতে বাস চালক কতক্ষণে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে শুরুতে বাস চালকে কতক্ষণে বৃষ্টি পড়তে দেখবে সেটা বের করতে হবে। শুরুতে চলো আমরা চিত্রটা একটু এঁকে নিই, যে আমাদের কী আছে। দেখো এই হচ্ছে আমাদের একটা 30 ডিগ্রি কোণে আনত একটা কি আছে এখানে, তল আছে, আর এটা বেয়ে কি হচ্ছে, সোজা কি হচ্ছে, যে এই তল বেয়ে একটা বাস উঠছে উপরের দিকে, ঠিক আছে, ভালো। এবার আনুভূমিকভাবে বৃষ্টি কি বলছে, শুরুতে মানে যখন বৃষ্টি পড়তেছে কিন্তু বায়ু যখন পড়ছে না তখন। সো এমন সময় হঠাৎ বৃষ্টি ছয়ে পড়লো, সো হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করছে, খেয়াল করো এখানে হঠাৎ বৃষ্টি পড়ছে। সো বৃষ্টি কোন দিকে পড়ছে, দেখো যে হঠাৎ করে বৃষ্টি এত বেগে সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। তো সমবেগে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে শুরু করলো হচ্ছে এভাবে, যে বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ছে ভাবে, হ্যাঁ, বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ছে, এই দেখলাম যে হচ্ছে বৃষ্টি পড়ছে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, বৃষ্টি পড়ছে। তাহলে বৃষ্টি নিচের দিকে পড়ছে, তাহলে আমি যদি একটু ভেক্টর লিখতে চাই তাহলে কি লিখবো হচ্ছে এরকম, নিচের দিকে, ওই যে একটা ঢাকা বোর্ড একটা অঙ্কের মধ্যে ছিল না, যে ভিআর সমান -12 যেরকম কিছু লেখা ছিল, নিচের দিকে পড়ছে থেকে মাইনাস লিখবো, কত বেগে পড়ছে, 6 বেগে, তাহলে মাইনাস লিখবো -6, আর ওয়াই অক্ষের নিচের দিকে তার মানে কি -6 যে। সো এবার আমরা এভাবে ভেক্টর আকারে করলে অনেক সহজ অঙ্কটা করা যায়, নাহলে বেশ বড় হয়। সো এবার তুমি খেয়াল করো, এই হচ্ছে যদি আমাদের এটা তল হয়, এটা আমাদের হেলানো তল হয়, এই যদি আমি এই তলের সাথে বের করতে চাই, যে এই হচ্ছে আমাদের এখানকার তল, হ্যাঁ, আমি যদি এই তলের সাথে বের করতে চাই, খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের সেই আনুভূমিক সাথে একটা সমান্তরাল একটা তল আমি নিয়ে নিলাম,
তাহলে খেয়াল করো যে বাসটা আসলে এই ভূমির সাথে কত কোণে যাচ্ছে, এই বাসটা যাচ্ছে আসলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। সো আমরা বাসের এই বেগটাকে এবার আমরা কি করব, যে দুই অক্ষে ভাগ করে নিব। সো আমরা এখান থেকে একটা জিনিস পাওয়া গেলাম, খেয়াল করো যে এই ভিআরটা পাওয়া গেছি যে বৃষ্টির বেগ কত, বৃষ্টির বেগ হচ্ছে আমাদের কত -6j। এবার আমরা লিখবো হচ্ছে বাসের বেগ মানে ভিবি, সেটাকে আমরা ভাগ করে নিব। দেখো সেটাকে কীভাবে ভাগ করবো, সেটা কি এক্স অক্ষের দিকে আছে, এক্স অক্ষের দিকে নাই, সেটা কি ওয়াই অক্ষের দিকে আছে, সেটাও নাই, সে অন্যদিকে একটা কোণাকুনি আছে। যে দেখো আনুভূমিকের সাথে সে একটা কোণ করে যাচ্ছে, তাহলে আমরা তাকে দুটো উপাংশে ভাগ করে নিব। কীভাবে ভাগ করবো দেখো, তাহলে আমরা এক্ষেত্রে এভাবে লিখবো যে আনুভূমিক দিকে উপাংশ নেওয়ার জন্য কী করবো আমরা cos থিটা নিব। তাহলে ভিবি cos থিটা সাথে দিব আই ক্যাপ, তাহলে চলে আসবে এক্স অক্ষের দিকের মানটা। আর ঠিক উলম্ব দিকে অর্থাৎ ওয়াই অক্ষের দিকে মানটা নেওয়ার জন্য কী করবো, ভিবি সাইন থিটা লিখবো, সাথে দেবো হচ্ছে জে ক্যাপ। তাই না? কেন এটা করলাম ভাই, এতক্ষণ তো করিনি, এখন কেন করলাম, কারণ এখন খেয়াল করো এখন সে এই বেগটা এক্স অক্ষের দিকেও বা আনুভূমিকের দিকেও সরাসরি দেওয়া নাই বা খাড়া পুরেও দেওয়া নাই, মাঝামাঝি একদিকে আছে, 30 ডিগ্রি কোণে একদিকে আছে। তাহলে আমরা এই 30 ডিগ্রিটাকে আমরা এক্স অক্ষের দিকে কত হয়, খাড়ার দিকে কত হয়, সেটাতে ভেঙে ফেলবো। সো ভাঙলে কী হয় খেয়াল করো যে আমাদের এই বেগের মানটা কত আসে, ভিবির মানটা কত, যে আমাদের দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। আর 72 কিলোমিটার পার আওয়ার মানে কি আসলে, যে এই বেগের মানটা কত আসলে, যে 72 এটাকে মিটার পার সেকেন্ড বানালে আসবে কত, 20 আসবে, 20। তো আমরা এখানে 20টাই বসাই দিব। তাহলে ভি বসাচ্ছে আমরা কত 20, এখানে cos থিটা, থিটা কত 30 ডিগ্রি, ভিবি cos 30 সাথে আই, সেম একইভাবে 20 sin 30 সাথে হচ্ছে জে, sin 30 লিখিনি আমরা আগে, sin 30 সাথে হচ্ছে আমাদের কত জে। কত আসবে তুমি একটু খেয়াল করে নাও যে ভিবি এই মানটা আমাদের আসবে হচ্ছে cos 30 আসবে কত আমাদের √3/2 কাটাতে করলে কত আসবে আমাদের, যে 10 সাথে আসতেছে √3 সাথে হচ্ছে আই। এখানে sin 30 মধ্যে আসলো কত, sin 30 মধ্যে আসবে হচ্ছে হাফ, তাহলে আসবে হচ্ছে শুধুমাত্র কত আসবে, যে 10 সাথে আসবে 10 জে। তাহলে আমি কিন্তু মান বের করে ফেললাম যে ভিআর এবং হচ্ছে ভিবি। আমাকে বের করতে বলছিল বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে লিখে নিচ্ছি আমরা যে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ, বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে যার সাপেক্ষে বেগ তাকে আমরা বিয়োগ করে দিব, কি হবে বৃষ্টির বেগ কিন্তু কার সাপেক্ষে, বাস চালকের সাপেক্ষে। তাহলে এভাবে লিখতে পারি আমরা যে ভি বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ, কার বেগ, বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ কিন্তু কার সাপেক্ষে, বাস চালকের সাপেক্ষে ভিআরবি। একটু আগে লেখা শিখছি আমরা, এটাকে কীভাবে লিখতে হয়, যে লিখতে হয় হচ্ছে আমাদের ভিআর মাইনাস হচ্ছে কি ভিবি, এই বাস চালকের সাপেক্ষে বাস চালকে মাইনাস করে দিলাম। এবার আমরা এখানে যেই দেখো ভেক্টরগুলো দেওয়া আছে বিয়োগ করে দিব সরাসরি, কারণ ভেক্টর আকারে আছে, এখানে ভ্যালু দিয়ে আমরা কাজ করছি না এখানে, কারণ উপাংশ আছে আমাদের এখানে, সরাসরি মান পাচ্ছি না আমরা এবার করতে। তো উপাংশ দিয়ে করি, ভিআর এর মানটা কত দেখো লেখা আছে 6j, তাহলে বসাই দিচ্ছি আমরা এখানে যে 6j মাইনাস হচ্ছে কত ভিবি, এই যে মাইনাস কত আছে আমাদের এখানে, যে এই যে হচ্ছে 10√3 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। দেখো এই যে হিসাব করলে কিন্তু আমি একটা জিনিস পেয়ে গেছি, আমি একটু ছোটো করে নিই, তাহলে আমাদের হিসাবটা এই এক পেজে আমরা দেখাতে পারলে ভালো। সো এটা তুমি বুঝছো, এটা আমি একটু ছোটো করে রাখি, এখান থেকে ছোটো করে রাখি, এটা আমাদের বৃষ্টির ছিল আর কি, হ্যাঁ বৃষ্টির। তারপরে আমরা এই জিনিসটাও একটু এখান থেকে বুঝে গেছি, ছোটো করে দেওয়া যেতে পারে। এটা আমাদের ছিল, এটা ছিল আমাদের হচ্ছে সেই বাস চালকেরটা। আর এইবার আমরা যে বিয়োগ করে পেয়ে গেলাম কি, বিয়োগ করে পেয়ে গেলাম হচ্ছে আমাদের আলটিমেটলি বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগের আমরা দেখো ভেক্টর পেয়ে গেলাম, পরে মান বের করবো, সমস্যা নেই। হ্যাঁ আমি এখানে দিকে চাপাই দিচ্ছি। তো দেখো এখানে হিসাব করলে আমাদের কত আসে, এখানে আলটিমেটলি আমাদের হিসাব করলে আসতেছে হচ্ছে যে 6j মাইনাস 10j মানে কত, -16j। আমি আগে আইটা লিখি, -10√3 সাথে হচ্ছে আই ক্যাপ -10 -10, আর আমাদের এখানে কত হচ্ছে, ও একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে ছিল কি ভিআর কিন্তু -6j ছিল, সরি মাইনাসটা মিস্টেক হয়েছে। সো এই মাইনাস এখানে আমাদের হচ্ছে কি মাইনাস, এবং হচ্ছে মাইনাস মানে কত -16j। এখন তোমাকে বলছে যে বেগের মান যদি জিজ্ঞেস করে, কত কোণে জিজ্ঞেস করছে, যে কোণ বের করতে পারবো আমরা। আর বেগের মানও যদি তুমি বের করতে চাও, তুমি কিন্তু এখানে বের করে ফেলতে পারবা এই জায়গাটার মধ্যে, যে মান বের করতে। আমি সরাসরি tan থিটা বের দিক বের করতে বলছি, থিটা বের করি, থিটার সমান কী আসবে, তাও কী আসে আমাদের, যে সমান কি লম্ব বাই ভূমি, তাই না। তুমি এখান থেকে কী করবা, দেখো এই কাজটা তুমি করবা, দেখো এ হচ্ছে আমাদের বৃষ্টি পড়ছে, এটা আমাদের জে, আর আমাদের কি -i, উলম্বের সাথে করলে কি হয়, tan থিটা সমান লম্ব বাই ভূমি। চিত্রটা তুমি যদি এঁকে নাও তাহলে বুঝতে পারবা, চিত্রটা একটু এখানে এঁকে দেখায়। দেখো হচ্ছে -10, তার মানে এই দিকে থাকবে আমাদের i, আর -j থাকবে হচ্ছে আমাদের কি নিচের দিকে। আমরা বের করতে চাই যদি উলম্বের সাথে কত কোণ পড়বে, তাহলে এটা আমাদের থিটা।
তাহলে থিটার বিরুদ্ধে লম্ব, লম্ব কোনটা হচ্ছে, এই যে এটাই হচ্ছে লম্ব, মানে -10√3, তাই মাইনাসটা বাদ দিচ্ছি আমরা, তাহলে ভ্যালু এতে আমাদের -10√3, আমরা শুধু ভ্যালু নিব কারণ এই মাইনাস তো এদিকে বোঝানোর জন্য হয়েছে। তাহলে 10√3, তাহলে আমাদের কী আসবে 10√3 ভাগ কত আসবে, ভাগ হচ্ছে আসবে 16, নিচের দিকে থাকলে শুধু 16টাই নিব। সো এখানে হিসাব করে তুমি কী বের করে ফেলতে পারবা, এখান থেকে থিটা বের করে ফেলতে পারবা, দেখো থিটার মানটা কত আসে, শেষ হয়ে গেল। সো এইভাবে তুমি কিন্তু করে ফেলতে পারো, সেটা আমরা লাস্টে রাখছি যেন অনেকেই একদম লাস্টে গিয়ে তুমি জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে। সো ভিআর বের করলাম, ভিবি বের করলাম। সো দুইটা জিনিস ছিল আমাদের ভিআর ভিবি। কেন এখানে উপাংশ বের করছি বলছি, কারণ এখানে সরাসরি এক্স অক্ষের দিকে বা ওয়াই অক্ষের দিকে আমাদের এই বাস চালকের মান ছিল না, সো আমরা এক্স অক্ষের দিকে ওয়াই অক্ষের দিকে বের করে নিলাম, পরে আমরা আপেক্ষিক বেগ বের করলাম। সো বুঝতে পেরেছি। পরবর্তীটা খেয়াল করো তুমি, দেখো এই যে ঘ নম্বরটা, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বেশি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান অধিক কত। তাহলে এবার খেয়াল করো, আমি জানি না বাতাসের বেগ কত, আমি লিখে দিলাম, ধরি বাতাসের বেগ হচ্ছে VW, ওয়াইন্ড এর ভেলোসিটি, এবং সেটা বলছে কি দেখো আনুভূমিকভাবে বওয়া শুরু করছিল, এই জন্য আমি লিখে দিচ্ছি আনুভূমিক যেহেতু বইতেছিল, তাহলে আমি কী ধরছি যে VW সাথে হচ্ছে আমি আই ধরছি, আই ক্যাপ এক্স অক্ষের দিকে যাইতেছিল, তার মানে বলছে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। আমি বের করতে চাই এখন এটাই, যে বাস চালক কত বেগে বৃষ্টি পড়তে দেখলো, তো বাস চালকের সাপেক্ষে, তাহলে বাস চালকের সাপেক্ষে কী হবে দেখো, যার সাপেক্ষে বেগ তাকে আমরা বিয়োগ করে দেবো। সো ভিআর ভিডাব্লিউ ছিল, আমরা এই ভিবিটাকে বিয়োগ করে দিলাম, ডান। এবার আমি যদি মান বসাই, দেখো ভিআর এর মান কত, ভিআর এর মান তুমি একটু দেখছো, ভিআর এর মানটা আমি একটু বসাই দিই, দেখো ভিআর এর মানটা আমাদের কী ছিল এখানে নিচের দিকে ছিল, তাহলে -6 যে, আর ভিডাব্লিউ এর মান তো আমরা মাত্রই ধরলাম, এই যে ভিডাব্লিউ মানটাকে ধরছি কত VWI। সো VWI এই তিনটা মান আমরা এখন বসাই দেবো এখানে, আর ভিবি এর মানটা তো আমরা ওই পেজ থেকে বের করলাম যে -10, চেক দিয়ে নিই আমরা একটু এখানে -10, হ্যাঁ ভিবি কত 10√3, যে 10√3 + 10, যে এটাই আমরা লিখে দিচ্ছি এখানে, যে মাইনাস না এখানে, যেখানে আমাদের কথা হবে শুধু 10√3 সাথে হচ্ছে আই যোগ হচ্ছে 6 না 10 যোগ হচ্ছে 10, যে এই যে তিনটা মান আমরা পাইছিলাম, এই তিনটা মান তুমি এখানে বসাই দিবা, বসায় বিয়োগ করে আমরা কি করব, যে এক্স এর আর মানে আই এর আর জে এরগুলো একসাথে নিব। আরেকটা জিনিস খেয়াল করো, বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগে, বৃষ্টির বেগটা কত হবে, সে বলছিল বৃষ্টিকে সে কী পড়তে দেখলো, সে নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো, হ্যাঁ তার মানে সে নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো, নিচের দিকে বৃষ্টিকে পড়তে দেখলো, তাহলে বৃষ্টির বেগটা কোন দিকে, নিচের দিকে, তার মানে হচ্ছে কত, যে সামথিং কিছু একটা ভ্যালু তার সাথে হচ্ছে জে থাকবে, নিচের দিকে মানে কি -j, আর নিচের দিকে যেহেতু বৃষ্টি পড়ছে তাহলে কি আমাদের এক্সের কোনো কম্পোনেন্ট থাকবে, থাকবে না, তার মানে হবে 0I, কারণ ওয়াইয়ের জে এর দিকে কোনো তো আই থাকে না, তো 0 লিখছি আমি, তার মানে সে বৃষ্টি যে পড়তে দেখলো, সে বৃষ্টির দিকটা হবে কত 0 - YJ, নিচের দিকে তো খালি জে থাকে, -YJ লিখলে হইতো, কিন্তু আয়ের কোনো কম্পোনেন্ট নাই, আমরা তাহলে কত লিখবো 0 লিখবো, দরকার আছে এখানে। তাহলে আমাদের কাজ কি, এখানে তিনটা মান তুমি এখানে বসাই দিবা, এই তিনটা মান তুমি এখানে বসাই দিবা, আর এই বৃষ্টির বেগের জায়গায় বসাই দেবো কত 0I - YJ। সো হিসাবটা একটু করে নাও, আমি এখানে বৃষ্টির বেগের জায়গায় 0I - YJ বসাই দিছি, আর এই যে তিনটা আমি দেখো এখানে মান বসাই দিছি, মান বসায় কি করছি, আয়েরগুলো একসাথে কমন নিছি, জে এরগুলো একসাথে কমন নিছি, আমি পাইছি হচ্ছে এতটুকু জিনিস, আর এখানে 0I - YJ। আমাদের মেনলি দরকার ছিল কি, যে বাস চালক এই বৃষ্টি বেগ তারা চাইছিল, বৃষ্টি বেগ কী করবো আমরা, দেখো আয়ের আগে সহগ হচ্ছে 0, আর এখানে আয়ের আগে সহগ হচ্ছে এই যে এইটুকু, তাহলে প্রশ্ন মতে আয়ের সহগ 0 = এত, এটা সহগ এটাকে অবশ্যই 0 হইতে হবে যদি সমান হইতে হয়, তাহলে এটা সমান 0, তাহলে এটা সমান 0 বসাইলে দেখো বেগের মানটা চলে আসে 10√3, শেষ। তার মানে আমরা এখানে বেসিক্যালি কী করছি, দেখো বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগের এই সমীকরণটা লিখছি, আর প্রত্যেকটা মান আমরা জানতাম, শেষ, অঙ্ক এখানেই শেষ। আর প্রশ্ন মতে আমরা কী করছি, আয়ের কম্পোনেন্ট সমান 0, কারণ এখানে নিচের দিকে বৃষ্টি পড়ছিল, সো এটা তো বৃষ্টির বেগেরই দিক, তাহলে -YJ আর তার সাথে 0I আমরা এক্সট্রা লিখে নিয়েছিলাম। সো এই অঙ্কটা একবার প্র্যাকটিস করে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে আর কোনো ঝামেলা হবে না। তাহলে রাজশাহী বোর্ড 19-এর এই অঙ্কটা আমরা করে ফেললাম। এবার নদীনগর অঙ্ক থেকে দেখো আলটিমেটলি আমার তেমন কিছু করাতে হবে না, আমি অলরেডি তোমাকে ওয়ান শটে যা করেছি এর মধ্যে তুমি পাবা। বলছে প্রথম সাঁতারু লব্ধি বেগ নির্ণয় করো, বলছে এত নদী পার হচ্ছেন দুজন সাঁতারু প্রতিযোগিতা অংশগ্রহণ করে, প্রথম সাঁতারু এত বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। এটা তোমাকে বুঝতে হবে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ মানে কি। দেখো এটা হচ্ছে আমাদের স্রোত এদিকে যাচ্ছে, আর স্রোতের প্রতিকূল মানে কি, এই যে বিপরীত দিকে সে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দেয়। কিন্তু আমরা অঙ্ক করার সময় যে ধরতাম, যে ধরি সে হচ্ছে স্রোতের দিকের সাথে রওনা দিচ্ছে, তাহলে আলফা কত হবে, স্রোতের প্রতিকূল মানে আলফা হচ্ছে 120 ডিগ্রি, কারণ স্রোতের প্রতিকূল মানে এটা 60, তাহলে আমার অঙ্ক তো লাগে ইউ এর সাথে, সো ইউ এর সাথে আলফা হচ্ছে কত 120, তো 120 ডিগ্রি সে রওনা দিচ্ছে, লব্ধি বেগ বের করতে বলছে, আমরা সূত্র জানি লব্ধি বেগের মান বসাই দিব, শেষ। যে কী লিখবো, লব্ধি সূত্র কি জানি,
রুট ওভার ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার যোগ হচ্ছে 2uv cos 120 cos আলফা। এই চলে আসলে আমাদের লব্ধি বেগ, ঠিক আছে। গ নাম্বার খুবই সিম্পল। বলছে কে আগে নদী পার হতে পারবে, খুবই সিম্পল। আমরা কি করবো যে প্রথম ক্ষেত্রে T1 বের করবো, ঘ নম্বরে এই অঙ্ক সবচেয়ে বেশি দেয়। তারপর আবার কি করবো, দ্বিতীয় ক্ষেত্রে সূত্র লিখবো, সূত্র তো একটাই যে d/v sin আলফা, d/v sin আলফা। এখানে সূত্র কি যে d/v sin আলফা। তাহলে দেখতে হবে কোন সাধারণের বেগ কত। প্রথম সাধারণ কি করছে, কত কোণে রওনা দিছে 120, এটা তুমি জানি, হ্যাঁ প্রথম সাধারণ 120। সো ডি এর মান কত, 1 কিলোমিটার, হ্যাঁ। তো 1 কিলোমিটার বসাই দিলাম আমরা। আর বেগের মান কত, প্রথম সাধারণ 6 বেগে রওনা দিছে, আর সাইন হচ্ছে 120, এই যে মান চলে আসলো, হ্যাঁ। আর দ্বিতীয় ক্ষেত্রে কি 1 কিলোমিটারের সেই নদী, দ্বিতীয় সাঁতারু 6 বেগেই গেছে, আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে। আড়াআড়ি মানে কি 90 ডিগ্রিতে, আড়াআড়ি মানে কি 90 ডিগ্রিতে সাঁতার কাটা শুরু করে। তো তুমি এখান থেকে বসাই দিবা যে সাইন 90। তো বুঝতেই পারছো যে কোন ক্ষেত্রে হচ্ছে সময়ের মানটা কি আসবে, কম আসবে, এই জিনিসের ক্ষেত্রে। তাহলে বসে আগে পৌঁছা যাবে, যার টি এর মান কম সে আগে পৌঁছাবে, শেষ। তাহলে লিখবা যার টি কম সে আগে পৌঁছাবে, যার টি কম সে আগে যাবে, সে আগে যাবে। তো এই তার বলার কোনো প্রয়োজন, আশা করি বুঝতে পেরেছো। একইভাবে তুমি পরের অঙ্কগুলোও খেয়াল করো, সেগুলো তুমি কিন্তু এখান থেকে সেম একইভাবেই বুঝতে পারবা। রাজশাহী বোর্ড 23 এখানে আমাদের আছে এরকমভাবে, তো আমি রাজশাহী বোর্ড 23টা একটু করে দিই, এখানে বড় সড়ো একটা অঙ্ক তুমি দেখে ভয় পেতে পারো। আমি রাজশাহী বোর্ড 23টা তোমাকে একটু করে দেবো এখান থেকে। বলছে পি ইকুয়াল টু 5i + 3j - mk এবং কিউ সমান সমান হচ্ছে এত। বলছে পি ও কিউ পরস্পর লম্ব। তাই লম্ব হলে আমি এখান থেকে আমরা জানি লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণফল 0 হলে লম্ব হয়। বলছে এদের পি ও কিউর মান যথাক্রমে নৌকা একটা নদী স্রোতের দ্রুতি, একটা নৌকা একটা নদীর স্রোতের বেগ। তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটি 2 মিনিট সময় লাগে। আচ্ছা ভালো। ঘনায় বলছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময় নদী পার হতে চায়, তবে সেই নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। সো ন্যূনতম সময় নদী পার হতে চায়, তাহলে ন্যূনতম সময় মানে কি, সে আলফা তার হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, ভালো, আমরা বুঝলাম। তাহলে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা, তাদের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি লিখবো অতিক্রান্ত দূরত্ব। আমরা আগে কিন্তু বের করা শিখছি অতিক্রান্ত দূরত্ব কীভাবে বের করে, হ্যাঁ। অতিক্রান্ত দূরত্ব শিখছিলাম না, যে এস বের করাটা। রুট ওভার কী ছিল আমাদের, যে এক্স স্কোয়ার যোগ হচ্ছে ডি স্কোয়ার। তো আমরা এক্সের মানটা সাইডে করে দেখাবো, যে পার্শ্ব সরণ, যে পার্শ্ব সরণ আমাদের দরকার হয়। পার্শ্ব সরণ কী আসবে আমাদের, পার্শ্ব সরণ এক্স সমান সমান কী আসবে আমাদের, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু হচ্ছে টি, হ্যাঁ। আর টি বলছিল কি, এই যে আলফা তো বলে দিচ্ছে। সো তুমি এখানে মানগুলো বসাই দিবে। ইউ এর মান কত আসবে, এখানে তুমি এই দেখো, এটা হচ্ছে আমাদের ইউ এর মান লিখে দিচ্ছি আমরা যথাক্রমে। পি ও কিউ এর মান যথাক্রমে নৌকা ও নদী, সেটা হচ্ছে আমাদের নৌকা, এটা হচ্ছে ভি এর মান, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে স্রোত, তাহলে ইউ এর মান। তাহলে ইউ এর মানটা তুমি বের করে নিবা 114। তাহলে তুমি এখানে দেখো চলে আসবে, ইউ এর মানটা তুমি সাইডে বের করে নেবে। এখানে বের করে দিচ্ছি আমি। রোড কত আসতেছে, সহগগুলো কত, 1 আছে। সো 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার যোগ কত হচ্ছে এখানে 4। সো 16 আর 2 হচ্ছে 18, রুট ওভার 18। সো বেগের মানটা হচ্ছে বের করতে পারবা, কত আছে 5 3 এখানে 4। সো পরস্পর লম্ব, পরস্পর লম্ব হলে এম এর মান কত হয়, এটা গ নম্বরের অঙ্ক ছিল যে পরস্পর লম্ব হলে এম এর মান কত, আমরা জানি ডট গুণফল 0 হলে লম্ব হয়। সো 5 আর এখানে আছে 1, মানে গ নম্বরের প্রশ্ন ছিল যে এম এর মান কত হলে লম্ব হবে। সো এম এর মানটা গ নম্বর থেকে বের করছি আমরা। সো গ নম্বর থেকে যেটা বের করছো সেটা তুমি বসাই দিবা, আমি এখানে পুরোটা করলাম না। তো কী করবে এখানে, ওখানে আছে হচ্ছে 5 স্কোয়ার যোগ হচ্ছে 3 স্কোয়ার আর যোগ হবে কত মাইনাস এম স্কোয়ার, মানে যেটা আসবে সেটাই তুমি বসাই দিবা, ঠিক আছে। বা এম এর মানটা তুমি ডাইরেক্ট বসাই দিবা, ডাইরেক্ট তুমি এখান থেকে এম এর মানটা বসাই দিবা, ঠিক আছে, ডাইরেক্ট বসাই দিবা। তাহলে তোমার ভি এর মানটা চলে আসবে। সো তুমি দেখো এখানে প্রত্যেকটা মান বসালে তুমি এক্স পাবা কিনা, অবশ্যই তুমি এক্স এর মানটা পাবা। এক্স এর মানটা পেয়ে গেছো, এক্স এর মান বসালে তুমি এখান থেকে কী পেয়ে যাচ্ছ, এস পেয়ে যাচ্ছ। সো এই যে এস এর মানটা সরাসরি চলে আসলো। সো অঙ্ক শেষ। তোমাকে বলছিল যে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব করবে কিনা, নদীর প্রস্থ দেওয়া আছে ডি। সো তুমি দেখবা এস বড় না ডি বড়, তুমি সেটা হিসাব করে দেখতে পারো। সো অবশ্যই আমাদের এসটা বড় হবে, কারণ যে এখানে এই যে এস এর মানটা অবশ্যই কী হবে, বড় হবে। কারণ এস এক্স দেখো এস এর মানটা কি এক্স ডি এর সাথে কিছু একটা যোগ হচ্ছে, তাহলে অবশ্যই এস এর মানটা বড় হয়ে যাবে আলটিমেটলি। তো তুমি এই কাজটাই করবা, তাহলে সহজে করে ফেলতে পারবা, ঠিক আছে। সো এখানে ভিন্নভাবে করা আছে, বড় করে করা আছে, তুমি এই যে সহজ যেভাবে বললাম এভাবে তুমি করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। করে তুমি মিলাই ফেলবা। সো এখানে একটা প্রশ্ন আছে চট্টগ্রাম 23, এই অঙ্কটা এখান থেকে দেখে ফেলবা, দেখবা এখান থেকে অঙ্কটা তুমি করতে পারছো, খুব একটা প্যারা না এখান থেকে। যে কোন মাঝি কম দ্রুত অতিক্রম করবে, হ্যাঁ, তারপরে হচ্ছে দ্রুত নদী পার হতে পারবে কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে রাজশাহী বোর্ডের 22-এর এই অঙ্কটা। সো যদি তুমি এই অঙ্কটা একটু প্যারা খাও, কোনো এখানকার কোনোটা অঙ্কের মধ্যে আর্কাইভে কিন্তু এই প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া আছে, যে তোমার কোনো দরকার হয় যে ভাই আমি এটা বুঝতেছি না। সো
প্রতিটি বুঝবা যে আলফা কত হলে সোজাসুজি পার হবে, আলফা বের করা শিখছি, কে আগে জিতবে, আমরা এখানে টি এর মান বের করি। সো এই প্রত্যেকটা তুমি দেখবে এখান থেকে করতে পারছো। আমি আরও অনেকগুলো প্রশ্ন কিন্তু দিয়ে রাখছি, কারণ অনেকগুলো প্রশ্নই তুমি এখান থেকে, বাকি প্রশ্নগুলো সব এখান থেকে তুমি দেখে রাখবা, তাহলে দেখবা এখান থেকে তোমার কোনো সমস্যা হচ্ছে না। অবশ্যই এখানকার প্রত্যেকটা প্রশ্ন তুমি সলভ করে যাবা, তাহলে দেখবা নদী নৌকার এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে না আলটিমেটলি, ঠিক আছে? সো আশা করি এতটুকু জিনিস সুন্দরভাবে বুঝতে পেরেছি। সো সবাই একটু প্র্যাকটিস করে ফেলা ইনশাল্লাহ, এখান থেকে তোমার কোনো সমস্যা হবে না যদি প্র্যাকটিসগুলো ঠিকঠাক করে ফেলতে পারো। এখান থেকে যে কথাগুলো যেভাবে বলছি জাস্ট ওই কথাগুলো তুমি ওভাবে মনে রাখো, ইনশাল্লাহ তোমার এখান থেকে কোনো প্যারা খেতে হবে না ইনশাল্লাহ। সো সবাই ভালো মতো প্র্যাকটিস করো, দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।